সংক্ষিপ্ত একটা আলোচনা রাখবেন, দেন আমরা মূল পর্বে চলে যাব। এই পর্যায়ে আমি আইডিএলসি সিকিউরিটি সিইও আমাদের শ্রদ্ধেয় স্যার সাইফুদ্দিন স্যারকে প্রোগ্রাম উদ্বোধন করার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মিজান। আসসালামু আলাইকুম চট্টগ্রামবাসী। আমাদের আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের একটা ট্রেডিশনালি আমরা যেটা করি, আমরা এর আগেও লাস্ট 2014 এবং 15 about 45 ইনভেস্টমেন্ট অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা কন্ডাক্ট করছিলাম সারা দেশব্যাপী। পার্টিকুলারলি আমরা চিটাগংয়ে, ঢাকায়, সিলেটে, নারায়ণগঞ্জে এবং গাজীপুরে এই প্রোগ্রামগুলো আমরা পরিচালনা করেছিলাম 2 বছর। এবার আমাদের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের একটা উদ্যোগ আছে, যে উদ্যোগে এই বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের একটা উদ্যোগ তারা নিয়েছে, এবং সেই উদ্যোগের আওতায় বাংলাদেশের বিশেষ করে বড় ব্রোকারেজ ফার্ম যেগুলো আছে, তারা সারা দেশব্যাপী এই প্রোগ্রামগুলো করার দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে। তারপরে আমাদের নিজস্ব যে একটা আন্তরিকতা এবং আমরা মনে করি একটা দায়বদ্ধতা আছে এই বিনিয়োগকারী যে কমিউনিটি আছে তাদের প্রতি। আমাদের সেই দায়বদ্ধতা থেকেই আমরা আমাদের যতটুকু আমাদের এই নলেজ আছে সেই নলেজটুকু আপনাদেরকে আমরা আমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। আমাদের এখানে আমাদের হেড অফ রিসার্চ মিস্টার মনিরুজ্জামান এবং তার টিম আছে, আপনাদেরকে মূল প্রোগ্রামের সাথে নিয়ে যাবে এবং সেই প্রোগ্রামে যত সম্ভব আপনাদেরকে আপনাদের ভাষায় একেবারে কাছাকাছি যে সহজ ভাষায় সেটা আপনাদের কাছে বলবে। এরপরে আমাদের একটা প্রোগ্রাম থাকবে, কোশ্চেন আনসার একটা সেশন থাকবে। সেই সেশনে আমাদের শ্রদ্ধেয় প্রফেসর সানাউল্লাহ স্যার আছেন আমাদের সাথে, আমি নিজে আছি, আর এছাড়া আমাদের রিসার্চ টিম ও আমাদের হেড অফ রিসার্চ আমাদের সাথে থাকবে। তাদের কাছে আপনার প্রশ্ন উপস্থাপন করতে পারেন এবং আমরা যথাসাধ্য সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। বিনিয়োগের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে এই বিনিয়োগের দায়িত্ব কিন্তু আপনার। এই সম্পদের দায়িত্ব আপনার। এই সম্পদের কিন্তু আপনার যে আন্তরিকতা প্রয়োজন, যে সিনসিয়ারিটি আপনার সম্পদের প্রতি প্রয়োজন, সেই সম্পদের প্রতি এই সিনসিয়ারিটি আপনার নিজের থাকতে হবে। একটা বিনিয়োগ কি, আপনার কার জন্য বিনিয়োগ করেন? এটা কি শুধু আপনার জন্য? আমি মনে করি না। বিনিয়োগ যেমন ভবিষ্যতের জন্য, এটা ভবিষ্যৎ যেন ভালো থাকেন, আপনার ছেলেমেয়েরা ভালো থাকে এবং আপনি একটা লিগ্যাসি ক্রিয়েট করে রাখতে পারেন। ঠিক এই কারণে কিন্তু একটা বিনিয়োগের মানুষ উদ্যোগ নেয়। তার সারাটা জীবনের সঞ্চয়ের অল্প অল্প করে যে সঞ্চয়টা আপনারা করেন, সেই সঞ্চয়ের এক জায়গায় একটা অ্যাকুমুলেট করে আপনারা ভবিষ্যতে আয়ের আশায় এবং অধিক আয়ের আশায় আপনারা এই বিনিয়োগ করেন। এই দায়িত্বটা কিন্তু নিতে হবে এখানে, এবং সেই দায়িত্ব আপনার নিজের। আমাদের কতটুকু দায়িত্ব আমরা কতটুকু পালন করতে পারি সেটা হচ্ছে যে আপনাদেরকে এই চিরাচরিত যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলোকে আমরা বারবার আপনাদেরকে রিমাইন্ডার দিতে পারি। এবং আরো একটা জিনিস, যে বিনিয়োগ কিন্তু দেখুন আমার মনে পড়ে যে আমার বাপ দাদা যারা ছিলেন, আচ্ছা ওকে বাবা তো হয় বেশি কাছে হয়ে গেল, আমার দাদারা ছিলেন এবং তার আগের যে ফাদার ছিলেন, তারা একটা জমি কিনেছে। সেই জমির এখন মূল্য হয়তো কয়েক হাজার গুণ হয়েছে। উনি কি দেখে কিনেছিলেন? উনি কি দেখে সেই জমিটা কিনেছিলেন বা বিনিয়োগটা করেছিলেন? এখন সে তো ফাইন্যান্সের মতো জটিল একটা সাবজেক্ট, বিনিয়োগের মতো একটা জটিল একটা সাবজেক্ট কিন্তু উনি পড়াশোনা করেননি। উনি কিছু নীতি অনুসরণ করছেন, এবং সেই নীতি কিন্তু আপনার সকলের জন্য চিরাচরিত সত্য এবং চিরাচরিত ভাবে সেই রীতি সারাটা জীবনই চলতে থাকে। তো এই রীতিগুলো থেকে আমাকে দূরে সরা যাবে না। আপনার বিনিয়োগের যে এনভায়রনমেন্ট সেটা আরো কমপ্লেক্স হয়, দিনে দিনে বিভিন্ন রকম স্টেক হোল্ডার হয়, নতুন ইনস্ট্রুমেন্ট মার্কেটে আসে বিনিয়োগের জন্য, নতুন কোম্পানি আসে, এই জন্য কমপ্লেক্সিটি ডেফিনেটলি আছে। কিন্তু সবার আগের যে বিষয়টা আমরা সবসময় যেখানে স্টিক থাকবো সেটা হচ্ছে যে আমাদের সেই চিরাচরিত প্রিন্সিপলগুলো, নিয়মগুলো কি? নিয়মগুলো হচ্ছে যে আপনি আয় চান, কত আয় চান,
আপনার আয়, আপনার এক্সপেকটেশন কি অস্বাভাবিক আকাঙ্ক্ষা আসলে হয় না, এটা জানে সবাই। আমাদের ফোর ফাদাররাও কিন্তু তা জানতেন, আমার দাদারা তা জানতেন, আমরাও তা জানি যে অস্বাভাবিক আকাঙ্ক্ষা আমার আছে কিনা। আচ্ছা, ঠিক আছে, আমার যে আকাঙ্ক্ষা আছে সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আমি অস্বাভাবিক ঝুঁকি নিচ্ছি কিনা। তো অস্বাভাবিক ঝুঁকি আমি এখন হয়তো একবার হয়তো বেঁচে গেলাম। একটা কথা আছে, প্রচলিত আছে যে আপনার ঘুঘু কিন্তু বারবার ধান খেয়ে পালিয়ে যেতে পারে না, একটা সময় এসে ধরা পড়ে যায়। তো আমি ওই অস্বাভাবিক আশা যদি থাকে, তো একটা সময় কিন্তু আমার এমন একটা অবস্থা হতে পারে, এমন একটা জায়গায় গিয়ে পড়তে পারি যেখানে কিন্তু আমি ধরা খেয়ে গেলাম বা আমি আটকে গেলাম সে বিনিয়োগ নিয়ে। তো এখানে সবকিছুর পেছনেই যে মানে চিরন্তন যে সমস্ত নীতিগুলো আছে, সেই নীতিগুলোতেই আমরা স্টিক থাকবো এবং সেটা আমরা এখানে এক্সপ্লেন করব। এরপরে আসেন আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং ঝুঁকি নেওয়ার ইচ্ছা, এই দুটোর মধ্যে কিন্তু সামঞ্জস্য রাখতে হবে। আমার ঝুঁকি নেওয়ার ক্ষমতা কতখানি এবং ঝুঁকি নেওয়ার ইচ্ছা কতখানি। আমার যদি অস্বাভাবিক আয়ের ইচ্ছা থাকে, তাহলে ঝুঁকি অস্বাভাবিক হয়ে যায়, নিতে হয় অস্বাভাবিক। তো এইখানে আমাদেরকে একটা সামঞ্জস্যের কথা ভাবতে হবে, সেটা আমাদের এখানে আলোচনায় আসবে। আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে দেখুন, একটা মানুষ বিনিয়োগ থেকে কি বিশ্লেষণ করতে পারেন, কিংবা আপনাকে বিশ্লেষণ করতে কি কেউ সাহায্য করতে পারে, বা আপনি নিজেকে বুঝে নিতে পারেন সম্পূর্ণ এর কতখানি। তাহলে আপনি যদি সেটা পারেন, তাহলে আপনার থাকলে বিশ্লেষণের একটা অ্যাডভান্টেজ থাকে। আর একটা অ্যাডভান্টেজ থাকে, সেটাকে বলে হরাইজন্টাল অ্যাডভান্টেজ বা টার্ম। আপনি অনেক স্টক বা অনেক কোম্পানি আছে যেটা আপনি লম্বা সময় এমনি ধরে রাখলেই কিন্তু সে হরাইজন্টাল অ্যাডভান্টেজ পাওয়া যায়। আমার ফোর ফাদাররা যেগুলো পেয়েছিল, দীর্ঘ সময় ধরে ছিল একটা প্রপার্টি বা একটা অ্যাসেট ক্লাস, সেই কারণে তার রিটার্ন হয়েছে অনেক বেশি। তো এই অ্যাডভান্টেজটাও কিন্তু আছে। তো এই তিন ধরনের অ্যাডভান্টেজের মধ্যে আপনাকে খুঁজে নিতে হবে আপনি কোনটা চান, বা সবগুলো পেতে চান কিনা। সবগুলোর জন্য আমিও ক্যাপাবল না, হ্যাঁ। তো সেইটা একটা বিষয় আছে। আর একটা খুবই ইম্পর্টেন্ট আমাদের এই মার্কেটের জন্য, একটা ছোট মানে বৈশ্বিক মার্কেটের তুলনায় বাংলাদেশের মার্কেট অনেক ছোট, কিন্তু এই মার্কেটেও সবচেয়ে যে বিষয়টা আমরা সবসময় যেটা বলি, সেটা হচ্ছে যে রিউমার। একটা রিউমার যখন আপনি শোনেন, এটা রিউমার না তথ্য, বা এটা গুজব নাকি তথ্য, এটা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? প্রথমে গুজব কিনা সেটা বুঝতে হবে। এটা গুজব কিনা, তথ্য কি। গুজব কি, একটা কথা আপনি শুনলেন কিন্তু আপনি জানেন না এটা সত্য কিনা, এটাই কিন্তু গুজব ধরে নিতে হবে। আপনি যখন জানবেন সেটার গুজব থাকলো না, সেটা তথ্যে এসে পরিণত হলো, সেটা ফ্যাক্ট এসে পরিণত হলো। তাহলে আপনাকে জেনে নিতে হবে যে এই কথাটা যেটা মার্কেটে প্রচলিত হয়েছে বা যেগুলো জানাচ্ছে সবাই বলতেছে, এটা ঠিক কিনা। এই ইন্টারোগেশন বা এই ইনভেস্টিগেশনটা কিন্তু আপনাকে করতে হবে। তো এই অনুসন্ধানটা আপনাকে করতে হবে। তো এই তথ্য, রিউমার এবং তথ্যের মধ্যে পার্থক্য আপনি এইভাবে করবেন। তারপরে দেখবেন এটা সত্য নয়, সুতরাং এটা পুরোটাই গুজব। এর মধ্যে কোনো আর আমাদের দেখার দরকার নেই। এরপরে একটা রিউমার আসলো, আপনি বুঝলেন যে এই রিউমারটা সত্যি। এই তথ্যটা আপনি দেখবেন যে এটার ইম্প্যাক্ট কতখানি, আপনার এই তথ্যটা রিলিভেন্ট কিনা। এই তথ্য কি আপনার জন্য রিলিভেন্ট তথ্য, ইনফরমেশন। এখন ধরা যায় যে তথ্যতে একটা স্টকের ভ্যালুর কোনো পরিবর্তন হয় না, আয়ের কোনো পরিবর্তন হয় না, সেই তথ্যটা রিলিভেন্ট নয়। আপনাকে ওই তথ্য প্রথমেই ওটার ইম্প্যাক্ট সম্পর্কে বাদ দিয়ে রাখতে হবে। যেটা আবারও বলতেছি, যেই তথ্যর দ্বারা আপনার একটা স্টকের বা একটা কোম্পানির আয়ের কিংবা ভ্যালু, তার মূল্যের কোনো পরিবর্তন হয় না, সেই তথ্যটা কোনোভাবেই রিলিভেন্ট নয়।
তাহলে দুইটা জিনিস গেল, তথ্য একটা গুজব আসলে সেটা তথ্য কিনা, তথ্যটা সেটার কোনো ইম্প্যাক্ট আছে কিনা, এবং এরপরে আসে যে এই তথ্যটার ইম্প্যাক্ট কতখানি, এটা আপনার ইপিএস এ বলেন কিংবা তার অন্য কিছুতে বলেন, তার ভ্যালুয়েশনে বলেন, কি পরিমাণ ইম্প্যাক্ট আসবে সেটা একটু বিশ্লেষণ করে জেনে নেওয়ার চেষ্টা করতে থাকবেন। এটাই হচ্ছে বিনিয়োগের একটা অভ্যাস। আপনাকে আপনার অনুসন্ধিৎসু মন হতে হবে। আপনি যে বিনিয়োগটা করছেন সেই বিনিয়োগটা সম্পর্কে আপনাকে জানার চেষ্টা চলতে থাকতে হবে। আমি বলবো না যে সবাই একসাথে জানতে পারে। এখন একটা কোম্পানির ডিরেক্টর যত তাড়াতাড়ি একটা ইনফরমেশন জানছে, সেটা আমরা সাধারণ মানুষ হিসেবে তত তাড়াতাড়ি জানতে পারবো না। এটার একটা রিপেলিং ইফেক্ট আছে, সবার আগে কেউ জানবে, তারপরে কেউ জানবে। আপনি কোন জায়গায় আছেন, আপনি কি সবশেষে জানছেন? তাহলে এটার যে ইম্প্যাক্ট সেটা কিন্তু অলরেডি মার্কেটে রিফ্লেক্টেড হয়ে গেছে, অলরেডি সেটা তার ভ্যালুতে কিন্তু প্রতীয়মান। তাহলে আপনাকে দেখতে হবে আপনি এই তথ্যের কোন জায়গায় আছেন। আপনি তথ্যের কাছাকাছি আছেন, আপনি কি ভালো তথ্য, বিশ্লেষণাত্মক তথ্য পান? যদি পান তাহলে আপনার কনফিডেন্সটা, আপনার জায়গাটা সেভাবে দেখতে হবে। তো এখানে সব জায়গাতেই আপনার জায়গাটা, একটা বিচার, একটা বিশ্লেষণ কিন্তু প্রয়োজন। আপনাদের সবই এগুলো জানেন, তারপরে এটাকে আমরা একটা রিমাইন্ডার দেওয়ার জন্য আমার ওই অধ্যত্ব আমি দেখাবো না যে আপনাদেরকে শেখাবে আইডিএলসি, আমি মনে করি না। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে যেই জিনিসগুলো আপনি জানেন সেগুলোকে আমরা একটু রিইনফোর্স করব, একটু রিমাইন্ডার দেবো এটাকে। আর আজকে জাস্ট অনেক কথা বলে ফেললাম আমাদের পরে আমি প্রফেসর সালাউদ্দিন সাহেবকে বলবো আপনাদেরকে কিছু বলার জন্য, তারপরে আমরা একসাথে এই প্রোগ্রামটার সূচনা করব। ধন্যবাদ আপনাদের সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি এই বিনিয়োগ শিক্ষা সেশনের, এমডি আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড, সম্মানিত এক্সিকিউটিভ মিস্টার নাহিদ, চিটাং স্টক এক্সচেঞ্জ, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত পার্টিসিপেন্ট, আসসালামু আলাইকুম। আমি প্রথমে আমাকে দাওয়াত করার জন্য, আপনাদের এই সামনে দুটো কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এই আইডিএলসি সিকিউরিটিজ এর এমডি, ব্যবস্থাপনার সমস্ত সদস্য এবং আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমাদের এমডি সাহেব যথার্থই বলেছেন, আমাদের যারা আমরা স্টক মার্কেটে বিনিয়োগ করি, আমাদের ধাপে ধাপে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং মার্কেটকে বোঝা, মার্কেট সম্পর্কে জ্ঞান, এর কোনো বিকল্প নেই। একটু আগে আমি এমডি সাহেবের সাথে কথা বলছিলাম, আমরা একটা বিষয়ে আমরা উপনীত হয়েছে যে মার্কেটকে যদি ধীরে ধীরে যদি ডেভেলপ করতে হয়, আরো নতুন নতুন প্রোডাক্টের যদি সংযোজন করতে হয়, যাদের নলেজটাকে বাড়ানো দরকার, অন্যদের নলেজটা হচ্ছে ইনভেস্টার্স নলেজ। আমরা যারা ইনভেস্টমেন্ট করি, আমাদের নলেজ লেভেল যত বাড়বে, ওনাদের এবং অন্যান্য ফিনান্সিয়াল অর্গানাইজেশন গুলোর প্রোডাক্ট লঞ্চিং, নতুন নতুন উদ্বুদ্ধ হবেন, যেটা আমাদের একটা ভালো নলেজ বেস ইনভেস্টর ক্লাস রয়েছে এবং থাকবে। জাপানে একটা কথা বলে কাইজেন, মানে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। সুতরাং আমার বিশ্বাস আইডিএলসিতে যারা বিনিয়োগ করেন, ওনারা বাজার সম্পর্কে ভালোভাবে বুঝেন, আপনাদের বাজার সম্পর্কে অনেক বেশি জ্ঞান ইনশাল্লাহ আছে এবং আপনারা আইডিএলসিতে অনেক দিন ধরে থেকে ইনভেস্টমেন্ট করে যাচ্ছেন। এবং এই একটা কাইজানের বাসায় যে কন্টিনিউয়াস একটা ইমপ্রুভমেন্ট করার জন্য আইডিএলসি সিকিউরিটিজ যে আজকে প্রয়াস, এই প্রয়াসকে আমি ধন্যবাদ এবং সাধুবাদ জানাই এবং এমডি সাহেবকে আমরা চট্টগ্রামে আসার জন্য, এই প্রোগ্রাম করার জন্য ওনাকে আমরা সবার পক্ষ থেকে আমিও ধন্যবাদ জানাচ্ছি। তো আমি আপনাদের সামনে দুই চারটা কথা
স্পন্সর করছি, সেটা হচ্ছে এই আজকের বিনিয়োগ শিক্ষা কার্যক্রম। শিক্ষা আমি প্রথমে বলেছি ভাই সারা জীবনেই আমাদেরকে শিখতে হবে, আর আমি একজন মাস্টার হিসাবে আমাকে তো পড়তেই হয়। তা আমি আমার ভাইয়েরা, সামনে ইনভেস্টর স্যাররা যারা আছেন, আপনাদেরকেও বলবো যে আপনাদেরকেও পড়তে হবে। শুধু আমরা টিচার বা স্টুডেন্ট হলে পড়তে হবে এমনটি না। যারা বিনিয়োগ করবেন, বিনিয়োগ কার্যক্রমে সহযোগিতা করবেন, ওনাদের সবাইকে কিন্তু পড়ালেখা করে যেতে হবে, কারণ নতুন নতুন ব্রাঞ্চের সৃষ্টি হচ্ছে। আমি সেই ক্ষেত্রে আপনাদের সাথে দুই চারটা কথা শেয়ার করব। যে কোনো কিছুতে প্রথমে মৌলিক শিক্ষা দরকার। আজকের এই শিক্ষা কার্যক্রমের মূল কথা হচ্ছে মৌলিক শিক্ষা। সেই মৌলিক শিক্ষা আছে, অনুশীলনমূলক শিক্ষা আছে, এবং আমরা এখন আরো নতুন কিছু শিক্ষার আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে কি মানে অনুশীলনমূলক সাথে সাথে ক্রিয়েটিভ কিছু আমরা শিক্ষা চালু করছি, যেটা আপনাদের উপরেও বর্তাবে। তো সুতরাং আমি প্রথমে আপনাদের সাথে যে কথা বলতে চাই, একটা কোম্পানিকে আপনাকে মৌলিক শিক্ষার জন্য একটা কোম্পানিকে কিভাবে রিড করতে হয় সেটা সবারই জানা থাকা দরকার। কারণ যে কোম্পানিতে আমি বিনিয়োগ করব, বিনিয়োগ করার অর্থ হচ্ছে কি ভাই, আমি ওই কোম্পানিকে ম্যানেজ করার মতোই অনেকটা, যে আমি বিবাহ করলাম এই কোম্পানিকে, আমি এই কোম্পানিকে বিনিয়োগ করলাম, মানে এই কোম্পানিকে আমি ভালোবাসি। তাহলে কোম্পানিকে জানতে হবে। কোম্পানি জানার জন্য কোম্পানি কি করতে হবে? ইউ পিপল হ্যাভ টু নো হাউ টু রিড ফিনান্সিয়াল স্টেটমেন্টস অফ দ্যাট পার্টিকুলার কোম্পানি। তাহলে ওই কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টকে আপনাকে বুঝতে হবে। তো ফিনান্সিয়াল স্টেটমেন্টে বর্তমানে অনেকগুলো কম্পোনেন্ট আছে, প্রত্যেকটা কম্পোনেন্ট জানাটা নট নেসেসারিলি। আমি যেহেতু আমার সংক্ষিপ্ত সময়, আমি কোম্পানির 4টা চোখ আছে ভাই, একটা কোম্পানির 4টা চোখ। আপনি মালিক হিসাবে ওই 4টা চোখ দিয়েই কোম্পানিকে দেখতে হবে। 1 নম্বর চোখ হচ্ছে ভাই সেলস, 2 নম্বর চোখ হচ্ছে ক্যাপিটাল, 3 নম্বর চোখ হচ্ছে অ্যাসেট, 4 নম্বর হচ্ছে প্রফিট। আপনি একজন ইনভেস্টর হিসাবে যদি আপনার এই 4টা পয়েন্টে যদি আপনি চোখ রাখেন, যে ওভার দ্য টাইম, যেমন প্রত্যেকটা কোম্পানিকে যেহেতু কোয়ার্টারলি স্টেটমেন্ট পাবলিশ করতে হয়, আমরা জেনে যাচ্ছি 4টা এলিমেন্ট, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, যদিও বা আনঅডিটেড এবং ফাইনালি অডিটেড পাবলিশ করতে হয়। তো সুতরাং আমরা জেনে যাচ্ছি এই 4টা চোখ। আপনারা এই 4টা দেখেন। হ্যাঁ, এরপরে আমি শুধু আপনাদেরকে একটু অ্যাসুরেন্স দিতে পারি, এই 4টা যদি অন দ্য রাইজ, যদি বৃদ্ধি পেতে থাকে, আপনি ধরে নিতে পারবেন এই কোম্পানিটা মানে গেট ভেরি গুড, এটা আপনি ধরে নিতে পারবেন। এবং এরপরে হচ্ছে কি, আমরা সবাই বলি এই ফান্ডামেন্টাল যে আজকে শিক্ষা কার্যক্রম জানার জন্য আমাদের একটা গন্তব্য হচ্ছে কি, কিভাবে কোয়ালিটি সিকিউরিটি আপনি নির্ধারণ করবেন। যেমন আমি যখন টেলিভিশনে অনেক স্যারেরা আসেন, কথাবার্তা বলেন, ফান্ডামেন্টাল শেয়ার, ব্যাংকের শেয়ারগুলো খুবই ফান্ডামেন্টাল। কারণ ইদানিং কিন্তু ব্যাংকের বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের শেয়ারগুলোর দাম একটু বাড়ার কারণে স্টক ইন্ডেক্স বলেন, মার্কেট ক্যাপিটাল বলেন, এখানে একটু কন্ট্রিবিউশন হচ্ছে। গত 15-20 দিন ধরে এই কার্যক্রম চলছে ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলো। আর এই জন্য অনেকে বলে ফেলে, আমি কিন্তু সেটাতে বিশ্বাসী নাই। আমি আপনাদেরকে 4টা ইন্ডিকেটরের কথা বলছি। একটা ফান্ডামেন্টাল বা কোয়ালিটি স্ক্রিপ্ট হওয়ার জন্য 4টা কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে ভাই ইনকাম, সেকেন্ড হচ্ছে ভ্যালিউ, থার্ড হচ্ছে গ্রোথ, ফোর্থ হচ্ছে গ্রোথ এট রিজনেবল প্রাইস। তাহলে একটা কোম্পানির যদি এই 4টা বৈশিষ্ট্য থাকে, তাহলে আমরা বলতে পারি এই কোম্পানিটা হচ্ছে কোয়ালিটি স্ক্রিপ্ট। তাছাড়া আমরা সবাই জানি CSE 30, CSE 50, DSE 20, DSE 50, এই যে 50টা বা 20টা কোম্পানির ডিএসসিতে বা সিএসসিতে 30 এবং 50 কোম্পানি যে সিলেকশন হচ্ছে, ওখানে দুটো ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে কি সিলেকশন ক্রাইটেরিয়া, পরেরটা এরপরে হচ্ছে কি আপনার
ফান্ডামেন্টাল অটো সিলেকশন ক্রাইটেরিয়া, মোট 24টা পয়েন্টের মাধ্যমে সিএসসি তে একটা কোম্পানি 30টা জায়গা পাবে কিনা, 50টা জায়গা পাবে কিনা সেভাবে নির্ধারণ করে। অর্থাৎ এখানে ওই 4টা ইন্ডিকেটর কিন্তু ভালোভাবে মানে ইনফ্লুয়েন্স করে। তা আমি আমার ভাইদেরকে বলবো আপনারা এই 4টা জিনিস দেখেন, তাহলে বুঝবেন একটা কোম্পানি ফান্ডামেন্টালি বা কোয়ালিটি স্ক্রিপ্ট কি না। অর্থাৎ এরপরে আমার এমডি সাহেব যে ইনফরমেশন গুলো বলেছেন, বাজারে অনেক ইনফরমেশন আছে। আমি সবাইকে বলবো প্রথমে ফান্ডামেন্টালি আপনারা টাফ হন, ফান্ডামেন্টালি স্ট্রং হন, তারপর আপনি মার্কেট বেস সিদ্ধান্তটা নেন। ফান্ডামেন্টালি স্ট্রং হওয়ার জন্য আপনি মার্কেট ইনফরমেশন কি হইতে পারে, আমি আলোচক বিন্দু কিন্তু অনেক বেশি আলোচনা করবেন, আমি জাস্ট হিন্টসটা দিচ্ছি। আমাদের ডিভিডেন্ড ইনফরমেশনটা আমরাকে প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন বলি। সেকেন্ড, আমরা বলি ডিভিডেন্ড অনেক ধরনের আছে, ক্যাশ ডিভিডেন্ড আছে, স্টক ডিভিডেন্ড আছে। আবার রাইট ইস্যুকেও আমরা মার্কেট ইনফরমেশন বলি। আমরা মার্জারকে মার্কেট ইনফরমেশন বলি, অ্যাকুইজিশনকে মার্কেট ইনফরমেশন বলি, কর্পোরেট স্ট্রাকচারিংকে লিভারেজ বায়আউটকে আমরা মার্কেট ইনফরমেশন বলি। তাছাড়া যদি কোনো কোম্পানি আন্ডারগোস বিএমআরই ব্যালেন্সিং, মডার্নাইজিং, রিপ্লেসমেন্ট এন্ড এক্সপানশন প্রোগ্রামে যায়, ওটাকে আমরা মার্কেট ইনফরমেশন বলি। তাছাড়া ম্যানেজমেন্টের যদি চেঞ্জ হয় সেটাও একটা মার্কেট ইনফরমেশনে আসে। এই ইনফরমেশনের বাইরে অনেক ইনফরমেশন আছে, যেমন আমাদের অনেক মন্ত্রী মহোদয় বলেন রাবিশ, হ্যাঁ, অথবা উনি বলেন যে ফটকা ব্যবসা। আমি কিন্তু ওনার সাথে একমত, ফটকা ব্যবসা। কারণ বাংলাদেশে একমাত্র মার্কেট, যে মার্কেটটা ইমপারফেক্ট এবং ইনএফিশিয়েন্ট, যে মার্কেটে আপনার লাভ করার অনেক সুযোগ আছে, যেটা ইন্ডিয়া কিংবা অন্য মার্কেটে সেই সুযোগ নাই। কারণ পারফেক্ট মার্কেটে সবসময় হাই স্টক গুলো আন্ডার ভ্যালুড হবে, না হলে ওভার ভ্যালুড হবে। আমি আমার কথা বলি নাই, ভাই। এটা হচ্ছে আমাদের মাননীয় অর্থমন্ত্রীর কথা বলছি। হ্যাঁ, আমি আপনাকে উত্তর দিতে পারবো। যা হোক, আমি আপনার কিতাবতে বলছি, এটা আমার না, উদ্ধ করলে উনি করবেন। যা হোক, আমি যে কথা বলছি, এই বাজারটা হচ্ছে ইমপারফেক্ট মার্কেট, এই বাজারটা হচ্ছে ইনএফিশিয়েন্ট মার্কেট, এই বাজারটা হচ্ছে কি মানে আমাদের লাভ করার জন্য বা লোকসান দেওয়ার জন্য একটা মার্কেট। কিরকম বাজারকে যদি আপনি রিড করতে পারেন, যেহেতু স্যার এখানে যতগুলো সিকিউরিটি আছে, কোনো না কোনো সিকিউরিটি হাই আন্ডার ভ্যালুড হবে, না হলে ওভার ভ্যালুড হবে, আন্ডার প্রাইস ওভার প্রাইস হবে। তাহলে বাজারকে যদি আপনারা যদি রিড করতে পারেন, তাহলে এখান থেকে লাভ নেওয়াটা যেরকম সুবিধা, আবার লস হওয়ারও সম্ভাবনা সবচেয়ে বেশি। এই জন্য বিনিয়োগ শিক্ষা অত্যন্ত জরুরি। আমাদেরকে যদি বাজারকে যদি আমরা রিড করতে পারি, আমাদের মৌলিক শিক্ষা যদি থাকে, তাহলে এখান থেকে অনেক লাভ করার আমাদের সুযোগ হবে। তা আমি শুধু এক কথা না পারি, শুধু একটু বলি, আমরা প্রথমেই আমাদের উচিত প্রত্যেকটা কোম্পানির ব্যালেন্স শিটকে রিড করার জন্য যে সমস্ত ভ্যারিয়েবল গুলো আছে আমাদের আলোচক বিন্দু সেটা আলোচনা করবেন। সেকেন্ড হচ্ছে কি মার্কেটের যে আমাদের যে কোম্পানি ম্যানেজমেন্টকে রিড করার জন্য অনেকগুলো ইন্ডিকেটর আছে, এটা আমাদের জানা দরকার। এরপর হচ্ছে কি মার্কেটে যেহেতু আপনি ইনভেস্টমেন্ট করবেন, মার্কেটের ইন্ডিকেটর গুলো, যেমন মার্কেটে আপনার ক্যাটাগরি অফ শেয়ার কিভাবে হয় সেটা জানা দরকার। একটা কোম্পানির প্রাইসিং কিভাবে হচ্ছে সেটা জানা দরকার। একটা কোম্পানির ভ্যালুয়েশনটা কিভাবে হচ্ছে সেটা জানা দরকার। একটা কোম্পানির কখন আন্ডার প্রাইস বা ওভার প্রাইস বা আন্ডার ভ্যালুড বা ওভার ভ্যালুড হচ্ছে সেটা জানা দরকার। আমরা যদি প্রাথমিকভাবে এই বিষয়গুলো সম্পর্কে যদি আমাদের ক্লিয়ার একটা কনসেপ্ট থাকে, তাহলে সেকেন্ড স্টেজ হচ্ছে আমার অনুশীলনমূলক, যেটার মাধ্যমে আমাদের সিদ্ধান্ত গ্রহণে সাহায্য সহযোগিতা করবে। এবং এই ব্যাপারে এই ইনফরমেশন গুলো পাওয়ার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট, সিরাজ স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট যেগুলো আছে, ওই ওয়েবসাইটে কোম্পানির ম্যানেজমেন্ট, কোম্পানির মালিকানা বা ওনারশিপ স্ট্রাকচার এবং কোম্পানির অনেকগুলো মার্কেট ইনফরমেশন গুলো দেওয়া থাকে, প্রাইস ইনফরমেশন গুলো দেওয়া থাকে। তবে আমি আলোচক বিন্দুকে বলবো যে একটা কোম্পানির শেয়ারের যে প্রাইসিং হয়, ভ্যালুয়েশন হয়,
তখন আন্ডার ভ্যালুড এবং ওভার ভ্যালুড হয়, এই বিষয়গুলো আলোচনা করার জন্য আমি মানে রিকোয়েস্ট করি, যাতে আমাদের সবারই কি হবে, উপকৃত হবে। আমি স্টক মার্কেটের উত্তরোত্তর উন্নতি এবং আপনাদের সবার ইনভেস্টমেন্টের উন্নতি কামনা করে আমাকে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ দিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান আলোচনার জন্য। এই পর্যায়ে আমি এই প্রোগ্রামটার শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য আমাদের এমডি সাফিউদ্দিন স্যার, সালোজ স্যারকে অনুরোধ করছি। ওকে, ধন্যবাদ সবাইকে। আপনারা অনেক কষ্ট করে বৃষ্টির মধ্যে এখানে আসছেন এবং আমাদের সূচনা বক্তব্য শুনলেন, এবং এই মুহূর্তে আমি আমাদের এই প্রোগ্রামকে শুভ সূচনা ঘোষণা করছি। ধন্যবাদ। এবার আমরা মূল আলোচনায় চলে যাব। এই পর্যায়ে আমাদের আজকের প্রেজেন্টেশনটা এখন আপনাদের সামনে উপস্থাপন করবেন আইডিএলসি রিসার্চের হেড মনিরুজ্জামান। উনি সিএফএ কমপ্লিট করা। আপনারা আশা করি ওনার প্রেজেন্টেশনটা উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আপনার পিছনের দিকে সম্মানিত অতিথি, সম্মানিত বিনিয়োগকারী এবং আমার সহকর্মীরা, সবাইকে আমি আবার স্বাগতম জানাচ্ছি মূল প্রেজেন্টেশনে। প্লিজ পিছনে আপনারা একটু বসে যান, যারা যারা দাঁড়িয়ে আছেন। শুরু করছি। শুরুতে আমরা একটা ভিডিও দিয়ে আমরা আমাদের প্রেজেন্টেশনটা শুরু করব। একজন বিনিয়োগকারী, তার প্রয়োজন জমানো টাকার সঠিক ব্যবহার। লাখো মানুষের বিনিয়োগের সুযোগ তৈরি করে পুঁজিবাজার। পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে উৎপাদনশীল খাতে অর্থ সরবরাহ করে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অংশগ্রহণ করা যায়।
জেনে বুঝে বিনিয়োগ করলে আর্থিকভাবেও লাভবান হওয়া যায়, কিন্তু বিনিয়োগকারী অনেক ক্ষেত্রেই পুঁজিবাজারকে ঝুঁকিমুক্ত এবং অধিক মুনাফা অর্জনের সহজ মাধ্যম মনে করেন। কোনো বিনিয়োগকারী নিজে বিশ্লেষণ না করে মানুষের কথায় তথাকথিত বিশেষজ্ঞদের পরামর্শে বা গুজবে আকৃষ্ট হয়ে ঝুঁকির কথা না ভেবে অধিক মুনাফার লোভে বিনিয়োগ করেন। অনেকে আছেন যারা ব্যক্তিগত পর্যায়ে আত্মীয় বন্ধুদের কাছ থেকে নিজের ক্ষমতার অতিরিক্ত ঋণ নিয়েও বিনিয়োগ করেন এবং পুঁজিবাজারের ঝুঁকি ও মুনাফার সম্ভাবনা না জেনে না বুঝে বিনিয়োগের ফলে কোনো না কোনো সময়ে আর্থিক ক্ষতির মুখে পড়েন। লোকসান হয়ে সেই ঋণ ফেরতের ক্ষমতাও তার থাকে না। একজন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীর পাশে দাঁড়ানোর মতো কাউকেই তখন আর পাওয়া যায় না। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী পরিবার, সমাজ এবং বন্ধুদের কাছে হেয় হন। পুঁজিবাজারকে কম সময়ে ধনী হবার রাস্তা হিসেবে না দেখে যদি পুঁজি, সময় ও জ্ঞানের সঠিক ব্যবহার ও আর্থিক পরিকল্পনার মাধ্যমে বিনিয়োগ করা হয়, তাহলে পুঁজিবাজার একজন বিনিয়োগকারীর জন্য হতে পারে একটি সাফল্যের গল্প। বিনিয়োগের সাফল্যের জন্য চাই সঠিক প্রস্তুতি। একজন বিনিয়োগকারীর প্রয়োজন সঠিক তথ্যের, প্রয়োজন সঠিক দিক নির্দেশনার, যা তাকে একজন নির্ভরযোগ্য বন্ধুর মতো জেনে বুঝে বিনিয়োগের পথ দেখাবে। এই জন্য দরকার আর্থিক খাত ও বিনিয়োগ সম্পর্কে সঠিক ধারণা এবং সঠিক বিনিয়োগ শিক্ষা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিনিয়োগকারী তথা জনসাধারণের জন্য দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম শুরু করেছে, যা ক্রমান্বয়ে দেশের সকল মানুষের কাছে পৌঁছানো হবে। বিনিয়োগের অ আ ক খ। সচেতন বিনিয়োগ, সমৃদ্ধ আগামী। বিস্তারিত জানতে ভিজিট করুন www.financialliteracybd.com। আচ্ছা, আমি এখান থেকে যদি প্রেজেন্টেশন দিই, সবাই কি দেখতে পাচ্ছেন আমাকে? পিছনে যারা আছেন ওকে, না হয় আমি উপর উঠতে পারবো, প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা শুরু করছি। আমি নিচ থেকেই করি। আই থিঙ্ক পিছন থেকে আমাকে দেখা যাচ্ছে পুরোপুরি। শুরুতে আমি যে জিনিসটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে সেভিংস, সঞ্চয়। আপনারা সবাই জানেন সঞ্চয় মানে হচ্ছে আমাদের ইনকামের একটা অংশ আমরা রেখে দিচ্ছি এই আশা করে যে ভবিষ্যতে আমরা এটা দিয়ে একটা বড় ধরনের গুরুত্বপূর্ণ কোনো একটা কাজ করব। তো এইটা সবাই বোঝে। তারপরে এখানে যাওয়ার উদ্দেশ্য কি? এখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ওই জিনিসটা মনে করিয়ে দেওয়া যে অনেক কষ্টের টাকা কিন্তু আমরা ইনভেস্টমেন্টে নিয়ে যাই। তো আমাদের কিন্তু, আমি শুরুতে ওই জিনিসটা দিয়ে শুরু করতে যাচ্ছি যে আমাদের ওই জিনিসটা সবসময় মনে রাখতে হবে যখন আমরা ইনভেস্টমেন্ট করব, যে আমার আয় করা টাকার একটা অংশ আমি সেভ করি, ওই টাকাটা কিন্তু আমি ইনভেস্টমেন্টে কনভার্ট করি। তো আমি সবসময় বলি, আমরা যখন একটা সাধারণত একটা শার্ট কিনতে যাই, তখন আমরা কতভাবে দেখি শার্টের কালারটা টিকবে কিনা, কাপড়টা ভালো কিনা, তারপর হচ্ছে কয়েকটা দোকান ঘুরে দেখি যে দামটা ঠিক আছে কিনা। ঠিক আছে, তো ঠিক সেম ইনভেস্টমেন্ট যদি করতে যাই সেক্ষেত্রে আরো বেশি নজর দিতে হবে। তো এইটা হচ্ছে আমার এখানে বলার মূল উদ্দেশ্য, যে সেভিংস হচ্ছে ইনকামের একটা পার্ট। আমি আজকে খরচ করছি না এই আশা করে যে ভবিষ্যতে এটা খরচ করব, এবং বেশি পরিমাণে আমি এই টাকাটাতে বেশি পরিমাণে খরচ করতে পারবো ভবিষ্যৎ। তো এটা অনেক কষ্টের টাকা। এই কষ্টের টাকাটা ইনভেস্ট করার আগে অবশ্যই আমাদের অনেক কিছু বুঝতে হবে, জানতে হবে এবং বুঝে শুনে ইনভেস্ট করতে হবে। আর সেভিং, সঞ্চয় আসলে ব্যক্তি জীবনে তো আমরা জানি যে সঞ্চয়ের অনেক গুরুত্বপূর্ণ অবদান আছে। ঠিক সেম ন্যাশনাল ইকোনমির জন্য সঞ্চয় অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের ইকোনমি এখন 7% রেটে গ্রো করছে। তো এই গ্রোথ রেটের মোমেন্টাম যদি আমাদের ধরে রাখতে হয়, আমাদের অনেক ইনভেস্টমেন্ট দরকার। আর এই ইনভেস্টমেন্টের জন্য আমাদেরকে সবাইকে প্রচুর পরিমাণে সেভও করতে হবে। সেভ না করলে ইনভেস্টমেন্টের যোগান হবে না আর ইকোনমি গ্রো করবে না। সো আমাদের সবাইকে সেভিংস এর অভ্যাস করতে হবে। ফাইন্যান্সিয়াল লিটারেসির একটা বড় উদ্দেশ্য হচ্ছে সেভ করার জন্য সবাইকে মোটিভেট করা।
যে আমাদেরকে সেভ করতে হবে, তারপরে আমরা ইনভেস্ট করব। সেভিং টাকাটাকে ইনভেস্ট করব আমরা। পরে একটা ভিডিওতে আমরা দেখবো যে প্রসেসটা কি। পার্সোনাল লাইফে সেভিংস এর ইম্পর্টেন্স হচ্ছে আমরা যেটা বলি যে ফিউচার নিড মিট করার জন্য। যেমন আপনি রিটায়ারমেন্টে যাবেন, সো রিটায়ারমেন্টের সময় আপনার কোনো ইনকাম থাকবে না ডেফিনেটলি, ওই সময় যাতে আপনি চলতে পারেন এই জন্য এখন থেকে সেভ করতে হবে। তারপর আপনার ছেলে মেয়েদের পড়াশোনার জন্য, স্পেশালি হায়ার এডুকেশনের জন্য আপনাকে এখন থেকে সেভ করতে হবে। ছেলে মেয়েদের ইভেন চিলড্রেনের ম্যারেজের জন্য অনেক সময় সেভ করতে হয়। তারপর একটা বড় ধরনের যদি না হোক কোনো ধরনের, কখনো যদি কোনো বড় ধরনের কোনো অসুখ হয় বা কোনো প্রবলেম হয়, সেটা যাতে আপনি তখন মিট আপ করতে পারেন এই জন্য সেভ করতে হবে। একটা বাড়ি বানাবেন আপনার, আমাদের অনেকেরই যাদের বাড়ি না তাদের স্বপ্ন থাকে একটা প্রাইম লোকেশন একটা বাড়ি বানানো, এটার জন্য সেভিং করতে হবে। সো এই সবগুলা নিড মিট করার জন্য সেভিংস করতে হয়। তারপর আপনি যদি কোনো একটা বিজনেস শুরু করতে চান সেই জন্য আপনি সেভ করবেন। আবার বিজনেসটাকে এক্সপ্যান্ড করার জন্য আপনি সেভ করবেন। আর ফাইনালি যেটা হয় আমরা সবাই জানি, যদি আমি সেভ করি তাহলে আমি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হব। আর ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার ফলে আমি কি কি বেনিফিট পাবো এটা আমার মনে সবাই আমরা জানি। তো এটা নিয়ে আমার বেশি কিছু বলার দরকার নেই। তো আমরা বললাম কি সেভিংস এর কথা বললাম, যে সেভিংস আমার পার্সোনাল লাইফে ইম্পর্টেন্ট, ন্যাশনাল ইকোনমির জন্য ইম্পর্টেন্ট। তারপরে বললাম আমরা ইনভেস্টমেন্ট করব। সো আমরা এখানে একটু জাস্ট এই ডিসটিংশনটা বুঝি, পার্থক্যটা বুঝি, সেভিংস কি ইনভেস্টমেন্ট কি। পাশাপাশি আমরা অনেকেই যে জিনিসটা হয় স্টক মার্কেট স্পেকুলেশনে চলে যায়, তো স্পেকুলেশনটা কি সেটা আমরা পার্থক্যটা বুঝে নিই। সেভিংস, ইনভেস্টমেন্ট এন্ড স্পেকুলেশন। সরি, এর আগে আমি একটু জাস্ট ইনভেস্টমেন্ট আর একটু বলে যাই। ইনভেস্টমেন্ট হচ্ছে এরকম এক ধরনের একটা গাছ লাগানোর মতো। আপনি একটু দেখেন, গাছ যদি আপনি ভালো জাতের যদি গাছ লাগান তাহলে আপনি বেশি ফল পাবেন। তো ইনভেস্টমেন্ট হচ্ছে সেরকম যে আপনি ভালো ইনভেস্টমেন্ট করলে কিন্তু আপনি এখান থেকে ফল বেশি পাবেন। তো প্রথমে আপনাকে জেনে বুঝে বুঝতে হবে এটা আসলে ভালো জাতের কিনা। যদি ভালো জাতের না হয় আপনি এখান থেকে কিছুই পাবেন না, বা পেলেও অনেক কম পাবেন। ফার্স্ট হচ্ছে এটা। সেকেন্ড, এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে এটাকে যত্ন করতে হয়। দেখেন পানি দিচ্ছে, যত্ন করাটা আমরা কি বলি, আমি ইনভেস্টমেন্ট করলাম চলে গেলাম, ব্যাপারটা এটা না। এটাকে বারবার দেখতে হবে যে এটা ঠিক আছে কিনা, সবসময় খবর রাখতে হবে যে আমি যেই কোম্পানিতে ইনভেস্ট করলাম বা যেই জায়গায় ইনভেস্ট করলাম ওই ইনভেস্টমেন্টটা এখন ইনভেস্টমেন্ট গ্রেড আছে কিনা, কোনো বড় দোকানে চেঞ্জ আসছে কিনা যেটার জন্য আমি সেল করে দিতে হবে কিনা। তো এই যত্ন করার ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে। ফাইনালি একটা গাছ কিন্তু লাগানোর সাথে সাথে ফল দেয় না, এই গাছটা লাগানোর কিছুদিন সময় দিতে হয়। তো ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও ঠিক সেম, আপনাকে সময় দিতে হবে। তো আমি তিনটা জিনিস বললাম। প্রথমত হচ্ছে গাছটা ভালো জাতের কিনা এটা বুঝতে হবে, তারপর এটাকে যত্ন করতে হবে, দেন ফাইনালি যেটা হচ্ছে ফল পাওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। এই তিনটা জিনিস ইনভেস্টমেন্টও ঠিক সেম, গাছ লাগানোর সাথে মতোই। তো আমরা একটা জাস্ট যে ভিডিওটার কথা বলতেছিলাম এই ভিডিওটা একটু দেখে নেই। Every successful investor must begin by understanding the difference between saving, investing, and speculating. If you get those confused, you run the risk of losing a lot of money. Let's start with saving. Saving can be defined as the process of setting money aside in order to make a purchase a short time in the future, typically under 3 years. The most important element when it comes to saving is the safety of your money. You don't want the value of your savings to fluctuate because you'll need all of it to make your purchase. There are several options available to help you save money. Savings accounts, money market accounts, and certificates of deposit, for example. Unfortunately, as a trade-off for protecting your money, saving typically pays interest at a rate that is just a bit higher than inflation. If you want to earn more than that, you'll have to look to investing. Unlike saving, investing is a long-term process. It often involves committing a portion of your money to owning a share of a business, with the expectation that you'll receive a higher return than inflation. The most important factor in investing is the growth of your money, and there are many ways to invest, with stocks, bonds, and real estate being the most popular. However, once again, there is a trade-off.
While investing typically offers better returns than saving, it also carries more risk, as the value of your investment bounces up and down, at least when looked at in the short term. To be a successful investor, you must invest your money for at least 3 years. That's because over longer periods, the value of your money will appreciate enough so that if the investment falls over a short period of time, it will still be higher at the end of the period than it would have been if your money had been sitting in a savings account. But what if you need to grow your money quickly? That's where speculating comes in. Speculating involves putting your money at risk with the hope that you will earn a high return in a short period of time. Day trading is a good example of speculating, where stock trades are opened and closed in a period of minutes or hours. Speculators can win big, but they can also lose everything. So, to sum up, save to protect your money, invest to grow your money, speculate to gamble your money. ওকে, আপনাদের সবার সামনে কলম খাতা দেওয়া আছে, যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা এখানে নোট করে রাখেন, আমরা পরে ওই কোশ্চেন আনসার সেশনে আসবো, আমরা চেষ্টা করবো আপনাদের সব ধরনের কোশ্চেনের আনসার দেওয়ার জন্য, সো আপনারা নোট করে রাখেন। যেটা হচ্ছে যে আমি যেটা বলতেছিলাম, ফার্স্ট হচ্ছে আমরা সেভ করব আমাদের ফিউচারের জন্য, তারপর ইনভেস্ট করতে হবে। কেন? কারণ হচ্ছে আমার মানিটাকে যাতে গ্রো করাইতে পারি। কারণ আমি যদি সেভ করে টাকাটা ফেলে রেখে দিই তাহলে যেটা হবে এটা বাড়বে না ফার্স্ট, দেন হচ্ছে আমি যদি পার্চেসিং পাওয়ার হিসাব করি তাহলে কিন্তু কমে যাবে, কারণ ইনফ্লেশন আছে। কারণ যে জিনিসটা আমি আজকে যে দামে কিনতে পারবো 20 বছর পরে সেই দামে কিনতে পারবো না, সো ইনফ্লেশনের কারণে কিন্তু আপনার ওই ভ্যালুটা কমে যায়। যার কারণে আপনাকে এমন একটা ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করতে হবে যেটা আপনার ইনফ্লেশনের চেয়ে বেশি রিটার্ন দিবে। সো এই জন্যই ইনভেস্টমেন্ট কনসেপ্ট আসছে। তারপরে স্পেকুলেট হচ্ছে ভেরি হাই রিস্ক। স্পেকুলেট করলে আপনার টাকা সাথে সাথে চলে যেতে পারে। ইটস লাইক যে আপনি ক্যাসিনোতে টাকা নিয়ে যেটা করে জুয়া খেলা। সো যেটা হচ্ছে যে আমরা সেভ করব, দেন হচ্ছে ইনভেস্ট করবো আমার এই মানিটাকে গ্রো করানোর জন্য, বাট আমরা স্পেকুলেট করব না। এখান থেকে এই জিনিসটা আমরা শিখলাম। সরি, আরেকবার ইন্টারাকশন হলো, জাস্ট এটা একটু আমরা জাস্ট একটু সেট করে নিই, তারপর আবার কন্টিনিউ করবো আমরা। তো আমরা আবার শুরু করছি। সরি ফর দ্য ইন্টারাপশন অ্যাগেন। ইনভেস্টমেন্টের 3টা এলিমেন্ট আছে, একটা হচ্ছে সেফটি, দেন হচ্ছে গ্রোথ, তারপর হচ্ছে লিকুইডিটি। এক একজনের পার্সন টু পার্সন ইনভেস্টর অনুযায়ী এই জিনিসগুলোর প্রায়োরিটিগুলা চেঞ্জ হয়, বাট ইউজুয়ালি যেটা হয় সেফটি সবার আগে আসবে। আপনি ইনভেস্ট করবেন, আমি একটু আগে বলে আসতেছিলাম যে আপনার অনেক কষ্টের টাকা সেভ করে কিন্তু আপনি ইনভেস্ট করতে আসছেন,
তো ফার্স্ট যে জিনিসটা বুঝতে হবে এই টাকাটা যাতে ডাউন সাইডটা কতটুকু প্রোটেক্টেড আছে। তো সেফটি হচ্ছে ফার্স্ট এলিমেন্ট। আপনি এমন ইনস্ট্রুমেন্ট ইনভেস্ট করতে হবে যে ডাউন সাইড যেটা কম থাকে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনি আরেকটা উদ্দেশ্য নিয়ে আসছেন, যেটা আমি বলতেছিলাম, ইনফ্লেশনের কারণে কিন্তু আপনার টাকার ভ্যালু কমে যায়। তো ওইটা যাতে না কমে, আপনি যাতে গ্রো করাতে পারেন, সেজন্য সেকেন্ড এলিমেন্ট হচ্ছে ইনভেস্টমেন্ট গ্রোথ আরেকটা অপশন থাকতে হবে। ফাইনালি হচ্ছে লিকুইডিটি। লিকুইডিটি হচ্ছে আপনার যে কোনো সময় যখন টাকার প্রয়োজন হবে তখন যাতে আপনি সেল অফ যদি না করতে পারেন তাহলে কিন্তু ওই ইনভেস্টমেন্টের ভ্যালু আপনার অনেকের কাছে আসলে থাকে না। তো এই হিসাবে স্টক মার্কেট আমরা বলবো যে ডেফিনেটলি অনেক ইনভেস্টমেন্টের চেয়ে ভালো, কারণ আপনি যখন ইচ্ছা তখনই কিন্তু এক্সিট নিতে পাচ্ছেন, লিকুইডিটি পাচ্ছেন। কারণ আপনি যদি একটা ফ্ল্যাট কিনেন অথবা একটা জমি কিনেন, আপনি যখন ইচ্ছা তখন বিক্রি করতে পারবেন না, বাট স্টক কিন্তু সেক্ষেত্রে করা যায়। তো লিকুইডিটি হিসেবে স্টক মার্কেট অনেক ভালো। তো তিনটা এলিমেন্ট সবসময় কনসিডার করতে হবে, একটা হচ্ছে সেফটি, দেন হচ্ছে গ্রোথ, তারপর হচ্ছে লিকুইডিটি। আমি প্রেজেন্টেশনে আরেকটু আগানোর আগে আমি একটা কথা একটু মানে ক্লিয়ারলি বলতে চাই, ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম এটার মানে কিন্তু ব্যাপারটা এটা না যে স্টক মার্কেটে ইনভেস্ট করেন। আমরা কিন্তু প্রেজেন্টেশনে বিভিন্ন জায়গায় বলবো জিনিসগুলা, এটা হচ্ছে আপনি করবেন দেন ইনভেস্ট করবেন, বিভিন্ন ধরনের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট আছে, বিভিন্ন অপশনের মধ্যে সেভ করবেন। তো ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম মানে কখনই না যে স্টক মার্কেটেই শুধু ইনভেস্ট করতে হবে, ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু বললাম, এই জিনিসটা আমার প্রেজেন্টেশনে বিভিন্ন জায়গায় থাকবে। আচ্ছা, আমরা সেভিংস বুঝলাম, ইনভেস্টমেন্ট বুঝলাম, স্পেকুলেটও বুঝলাম, বাট আমরা বললাম যে স্পেকুলেট করবো না। আরেকটা জিনিস আমি একটু বলে যাই, কারণ ইনভেস্টমেন্ট নিয়ে আমরা অনেক কথা বলবো পুরো প্রেজেন্টেশনে। একটা যে জিনিসটা আমরা সবসময় ফেস করি, ইনভেস্টিং আর ট্রেডিং, এই দুইটা জিনিস নিয়ে আমরা একটু কথা বলবো। ইনভেস্টিং ইউজুয়ালি লং টার্ম আর ট্রেডিং হচ্ছে শর্ট টার্ম, আমরা সবাই জানি, তারপর একটু বলা। আর ট্রেডিং হচ্ছে খুবই অ্যাক্টিভ ম্যানেজমেন্ট, বারবার বাই সেল করা। ইনভেস্টিং হচ্ছে পেসিভ অথবা সেমি অ্যাক্টিভ। পেসিভ মানে হচ্ছে আমি কিনলাম, তারপর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রাখলাম, তারপর রিটার্ন নিয়ে বেরোলাম। আর সেমি অ্যাক্টিভ হচ্ছে এটা বারবার ফলো করে, খেয়াল করে, যখন মনে হচ্ছে যে এক্সপোজার কমানো দরকার তখন এক্সপোজার কমাবো, আবার যখন বাড়ানো দরকার তখন বাড়াবো। তো এক্সপোজার কমানো বাড়ানো ওটার মধ্যে সেটাকে বলা হয় সেমি অ্যাক্টিভ, ওটাও একটা ইনভেস্টমেন্টের একটা পার্ট। দেন হচ্ছে ইনভেস্টিং রিস্ক অ্যাভার্স। রিস্ক অ্যাভার্স মানে হচ্ছে আমি ক্যালকুলেটিভ রিস্ক নিব, আমি ততটুকু রিস্ক নিব যে রিস্কটা নিলে আমার রিটার্নে কম্পেনসেশন আসবে, আমি এর চেয়ে বাইরে নিব না, অযাচিত কোনো আমি এক্সট্রা কোনো রিস্ক নিব না। ট্রেডিং রিস্ক টলারেন্ট। সো এইটা বলার জন্য, এইটার ক্ষেত্রে আমার আরেকটা উদ্দেশ্য আছে বলার জন্য যে ইনভেস্টিং ট্রেডিং এর আমাদের যে প্রবলেমটা হয় মার্কেটে, আমরা ইনভেস্টিং আর ট্রেডিং মিক্স আপ করে ফেলি। আমি যেটা বলবো ফার্স্টে, যে আপনার পোর্টফোলিওতে দুইটা পোর্শন আপনি ক্লিয়ারলি রাখবেন, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট পোর্শন, এটা হচ্ছে ট্রেডিং পোর্শন। সো ইনভেস্টমেন্ট পোর্শনের সাথে কখনো ট্রেডিং পোর্শনের মিক্স আপ করা যাবে না। আর যতটুকু সহ ট্রাই করতে হবে ইনভেস্টিং পোর্শন বেশি রাখার, ট্রেডিং পোর্শনটা কম রাখার। সেকেন্ডলি হচ্ছে যে আমরা যেটা করি বেশিরভাগ সময় আমরা সবাই করি, যখনই একটা স্টক ধরুন ট্রেডিং স্টক কিনলাম কিন্তু দেখা গেল আমরা লসে পড়ে গেলাম, তখন এটাকে ইনভেস্টমেন্ট বানাই ফেলি। এটা কিন্তু আসলে কখনো রাইট আইডিয়া না। আমি ট্রেডিং পারপাসে কিনছি, তো এটাকে ইনভেস্টমেন্টে কনভার্ট করার কোনো মানে ঠিক না। কেন? কারণ হচ্ছে একটা স্টক ধরুন আপনার 5% পড়ে গেল, পড়ে যাওয়ার পর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই স্টকটা, এটা কিন্তু বাস্তব জিনিস, কিন্তু আমি যেটা বলতেছি এই স্টকটার আসলে ইনভেস্টমেন্ট এলিমেন্ট আছে কি, যদি না থাকে তাহলে ওই সময় আপনাকে এটা সেল করে দিতে হবে। কারণ সেল যদি না করেন তাহলে দেখা যাবে যে হয়তো আপনার এটা একসময় 15%, 20%, 30%ও ডাউন হয়ে যেতে পারে। তো এই জিনিসটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। আবার একটা ইনভেস্টমেন্ট স্টক যদি আমি ট্রেডিং হিসেবে ট্রিট করি তাহলে যেটা হতে পারে, আমি ইনভেস্টমেন্ট স্টক 5% বাড়ছে, আমি বিক্রি করে দিলাম, বাট এটার কিন্তু পটেনশিয়াল অনেক আছে। আমি বিক্রি করে দিলে যেটা হতে পারে, আমি কিন্তু ওই বড় রিটার্নের অপরচুনিটিটা মিস করলাম। সো এই জন্য ট্রেডিং আর ইনভেস্টমেন্ট দুইটার ডিস্টিংশনটা সবাইকে তার পোর্টফোলিওতে ক্লিয়ারলি রাখতে হবে। এটা কখনো মিক্স আপ করা যাবে না। ইনভেস্টিংকে ট্রেডিং বানানো যাবে না, ট্রেডিংকে ইনভেস্টিং বানানো যাবে না। আর যতটুকু সম্ভব আমরা ট্রেডিং পোর্শন কমাবো, লং টার্ম গেইনের জন্য আমাদের ইনভেস্টমেন্ট পোর্শন বাড়াতে হবে। সো কোশ্চেন আছে, তাহলে কখন থেকে ইনভেস্টমেন্ট করা শুরু করা উচিত? আমরা একটা ওয়ারেন বাফেট একটা উক্তি দিয়ে শুরু করি। ওয়ারেন বাফেট বলছিল যে আই মেড মাই ফার্স্ট ইনভেস্টমেন্ট এট এজ 11, আই ওয়াজ ওয়াচিং মাই লাইফ আপ আনটিল দেন। সে প্রথম ইনভেস্টমেন্ট করেছে জীবনে 11 বছর বয়সে। তো আমাদের অনেকের কাছে মনে হবে যে 11 বছর বয়সে একটা বাচ্চা ছেলে ইনভেস্ট করছে, কিন্তু তার কাছে মনে হয়েছে যে 11 বছর পর্যন্ত যদি আমি ইনভেস্ট করলাম না, সেটা মনে হবে যে সময় অপচয় করলাম।
সো ইনভেস্টমেন্টের আসলে কোনো সময় আসলে ওইভাবে বলা যায় না যে কখন থেকে ইনভেস্ট করা শুরু করা উচিত। ইনভেস্টমেন্ট যত আগে থেকে শুরু করা যায় লাইফে তত বেশি টাকা পয়সা জমানো সম্ভব হবে। তো সেভ করতে হবে, ইনভেস্ট করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আর আমাদের জন্য যেই একটা সুবিধা এখন আছে যে স্টক মার্কেটে যেহেতু একটা করে লট করে দিয়েছে, তো স্টক মার্কেটে যদি আমি ইনভেস্টমেন্ট আছি সেক্ষেত্রে কিন্তু আমি অনেক কম টাকা দিয়ে কিন্তু শেয়ার কিনতে পারবো। আগে কিন্তু সেটা পারতাম না যখন লট বেশি ছিল। সো ইনভেস্ট আর্লি। আর ইনভেস্টমেন্ট অপশন কি কি? ইনভেস্ট করতে হবে সেটা বুঝলাম, সেভ করব, ইনভেস্ট করব। আমাদের হাতে ইনভেস্টমেন্ট মেজর যে অপশনগুলো আছে, অনেক অপশনে আছে, মেজর যে অপশন, প্রথমত সবার আগে নাম আসবে সঞ্চয়পত্র, তারপরে নাম আসবে এফডিআর ফিক্সড ডিপোজিট, তারপরে হচ্ছে রিয়েল এস্টেট, আমি রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারি, ফাইনাল আসবে স্টক মার্কেট। তো প্রত্যেকটার কিন্তু এক একটা বৈশিষ্ট্য আছে। সঞ্চয়পত্রে আমরা রিটার্ন পাই হচ্ছে 10 to 11%, তো ভেরি অ্যাট্রাকটিভ, সবার এখানে কিছু ইনভেস্টমেন্ট থাকা উচিত আমি মনে করি। এফডিআর 4 to 7%, এফডিআর এখন অবশ্য অনেক কমে আসছে, আগে একটা সময় বেশি ছিল। রিয়েল এস্টেটের রেন্টাল ইল বলি, আপনি যে রেন্ট পাচ্ছেন জমিটা কেনার পরে, ওইটার ইল 1 to 4% এখন, খুব বেশি না, বাট এটাও ইনভেস্টমেন্টের একটা অপশন। ফাইনাল হচ্ছে স্টক মার্কেট। স্টক মার্কেটে কিন্তু কোনো রিটার্ন গ্যারান্টি দেওয়া যায় না, এটা হচ্ছে ভেরিজ করে আমরা বলতেছি। তো এখানে অনেকগুলো আমি কথা বলবো স্টক মার্কেট নিয়ে। স্টক মার্কেটের রিটার্নটা ভেরি করার কারণ হচ্ছে স্টক মার্কেট, আপনারা সবাই এই জিনিসটা আমরা জানি, বাট আজকে আমি একটু তারপর আমি বলবো যে স্টক মার্কেটে যখন ইকোনমি ভালো থাকে তখন অনেক বেশি রিটার্ন আসবে, এটাই স্বাভাবিক, এটাই ন্যাচারাল। আর যখন ইকোনমির অবস্থা খারাপ থাকবে তখন স্টক মার্কেট রিটার্ন খুব খারাপ আসবে। তো আমাদেরকে আসলে ওই জিনিসটা বুঝতে হবে যে কখন অবস্থা ভালো, কখন অবস্থা খারাপ, ওইটা বুঝে আসলে ইনভেস্ট করতে হবে স্টক মার্কেটে। আচ্ছা, কেন, যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরেন আপনি একটা কোম্পানি 100 কোটি টাকা প্রফিট করলো, এখন তার ইন্টারেস্ট পেমেন্ট করতে হয় ধরেন 50 কোটি টাকা। তো 50 কোটি টাকা ইন্টারেস্ট তাকে পেমেন্ট করে দিতে হবে, বাকি টাকা 50 কোটি টাকা এটা আপনি পাবেন, আপনি শেয়ার হোল্ডার যেহেতু 50 কোটি টাকা শেয়ার হোল্ডাররা পাবে। এখন যখন খারাপ সময় তখন কিন্তু এই কোম্পানি 100 কোটি টাকা প্রফিট করতে পারবে না। এমন হতে পারে কোম্পানি 50 কোটি টাকা প্রফিট করলো, ইন্টারেস্ট কিন্তু তাকে 50 কোটি টাকাই দিতে হবে, সে কিন্তু এখানে কিন্তু ইন্টারেস্ট হোল্ডার থেকে তাকে কিন্তু মানা করতে পারবে না। তো 50 কোটি টাকা যদি দিয়ে দেয় আপনার জন্য কিছু আছে নাই, আপনি কিন্তু জিরো পাবেন। এটা এই জন্য বললাম যে খারাপ সময় এটা খুব খারাপ করতে পারে। আবার ভালো সময় যেটা হতে পারে 100 কোটি টাকা প্রফিট একটা কোম্পানির 200 কোটি টাকা হয়ে যেতে পারে। ইন্টারেস্ট হোল্ডারদেরকে 50 কোটি দিবেন, কিন্তু এটা কিন্তু বেশ বাড়বেও না কমবেও না, 50 কোটি টাকা হচ্ছে ফিক্সড। সেই ক্ষেত্রে 200 কোটি টাকা 50 বাদ দিলে আপনার 150 কোটি টাকা হচ্ছে। প্রথম কেসে পাচ্ছেন 100 কোটি টাকা, এরপর গেছে কিছুই পাচ্ছেন না, এরপর গেছে হচ্ছে আপনি ইভেন 150 কোটি টাকাও পাইতে পারেন। তো ভালো সময় স্টক মার্কেট রিটার্ন অনেক হাই থাকবে, খারাপ সময় স্টক মার্কেটের রিটার্ন অনেক কম থাকবে। যারা আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো তারাই ইনভেস্ট করবো, এবং না বুঝলেও ইনভেস্ট ডেফিনেটলি করবো, না বুঝলে আমরা বোঝার চেষ্টা করবো সবসময়। এটা যদি আমরা করতে পারি তাহলে অনেক বড় ধরনের রিটার্ন জেনারেট করতে পারবো এবং বড় ধরনের লস অ্যাভয়েড করতে পারবো। আরেকটা জিনিস এখানে বলা দরকার, স্টক মার্কেটে শুধুমাত্র যে বুঝে নিজে ইনভেস্ট করতে হবে ব্যাপারটা আসলে এটা না। আমাদের দুইটা অপশন আছে, একটা ডিরেক্ট ইনভেস্ট, আমি নিজে ইনভেস্ট করলাম। যদি মনে হয় যে আমি রিসার্চ বুঝি, আমি রিসার্চ করতে পারি, অ্যানালাইসিস করতে পারি, আমি স্টক আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমি নিজে ইনভেস্ট করবো। আর যদি মনে করি যে আমি পারি না, তখন আমাদের আরেকটা অপশন আছে, আমি প্রফেশনাল ফান্ড ম্যানেজারদের কাছে যাবো। প্রফেশনাল ফান্ড ম্যানেজার কারা? মিউচুয়াল ফান্ড যারা ম্যানেজ করে তারা। মিউচুয়াল ফান্ডের মধ্যে অনেকে আপনাদের হয়তো কথা থাকবে যে কেউ ভালো ম্যানেজ করে, কেউ খারাপ ম্যানেজ করে, ওইটা খবর নেবেন যে কারা ভালো ম্যানেজ করে। যারা ভালো ম্যানেজ করে তাদেরকে ফান্ড দিতে পারেন, আর যারা খারাপ ম্যানেজ করে ডেফিনেটলি তাদেরকে দিবেন না। অথবা মার্চেন্ট ব্যাংকের কিছু ডিপিএম জাতীয় প্রোডাক্ট আছে, ওগুলোতে আপনি করতে পারেন। আমরা স্টক মার্কেট নিয়ে এবার একটু আলোচনা চাই। তো আমরা ইন্ট্রোডাকশনে একটা ছোট্ট একটা ভিডিও দেখি, তারপর আমি কথা আবার শুরু করব। The stock market is a great place to generate wealth, but before getting started, you have to understand a few basic terms. For instance, stock, share, and equity. They're all synonymous, all representing a partial ownership of a company. So if you buy stock in Apple or Singtel, you officially own a share of the company. Buy 1,000 shares in a company that offers 100,000 shares, and you own 1%. Owning shares allows you to benefit from a company's growth and profits in the form of capital gains and dividend payouts.
Capital gains represent the difference between the purchase price of an investment and the eventual selling price. So if you buy one share of a company for $1 and eventually sell that share for $5, you receive $4 in capital gains per share. A dividend payout is the percentage of a company's earnings that get paid to shareholders who have stock in the company, usually on an annual basis. Those are the basic terms. Now, let's look at basic market function. It all starts when a company decides to sell its shares in an initial public offering, or IPO. This is when a company goes from being totally private to one that is owned and traded by the public. Once on the stock market or exchange, you can purchase stock in that company through a stockbroker, along with other companies also listed on a stock exchange. Which leads us to our next topic, how to choose which types of stocks to buy and trade. One way is to separate them by sectors, like financials, real estate, healthcare, technology, and so on. Another approach is to divide them based on the size of the companies, also known as market capitalization. On the low end are penny stocks, which are cheap, volatile, but offer high growth potential. Then there's mid-caps, which provide solid growth potential with less risk. And on the high end, blue chips, which are usually larger with strong track records, more stable companies with higher stock prices. Finally, you could check out stock indices or indexes. সো আমরা যে জিনিসগুলো দেখলাম, প্রথমে তারা স্টকে ইন্ট্রোডাকশন দিয়েছে। আমরা সবাই জানি স্টক হচ্ছে একটা কোম্পানির একটা অংশ। সো কোম্পানি যদি বড় হয় তাহলে আমার অংশটাও বড় হবে, এটা খুবই স্বাভাবিক। আর কোম্পানি যদি ছোট হয় তাহলে আমার অংশটাও ছোট হবে। তো কোম্পানি বড় হয় কীভাবে? কোম্পানির আসলে আর্নিংস গ্রো করতে হয়। তো আর্নিংস গ্রো করলে কোম্পানির ভ্যালুয়েশন বাড়ে, আর ভ্যালুয়েশন বাড়লে আপনার যে পাইটা আছে, আপনার যে অংশটা আছে ওইটাও বাড়বে। তারপর যেটা বললো, স্টকের রিটার্ন দুইভাবে আসে, একটা হচ্ছে ক্যাপিটাল গেইন আর একটা হচ্ছে ডিভিডেন্ড। ক্যাপিটাল গেইন হচ্ছে আমি একটা স্টক 100 টাকায় কিনলাম, 1 বছর পরে স্টকটার দাম হলো 120 টাকা, তাহলে আমি এখানে 20 টাকা ক্যাপিটাল গেইন পেলাম। আর ডিভিডেন্ড হচ্ছে যে কোম্পানি যদি যেটা ডিক্লেয়ার করে, অনেক কোম্পানি একবার ডিক্লেয়ার করে, বেশিরভাগ কোম্পানি বছরে একবার ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, আবার অনেক কোম্পানি আছে যে বছরে 2বারও ডিক্লেয়ার করে, স্পেশালি মাল্টিনেশনাল কোম্পানি। সো ওই ডিভিডেন্ডটা হচ্ছে আরেকটা রিটার্ন। তো আমি 20 টাকা হচ্ছে ক্যাপিটাল গেইন পাইলাম, ডিভিডেন্ড থেকে আমি 5 টাকা পাই, তাহলে আমার টোটাল রিটার্ন হচ্ছে 25 টাকা। তো দুই ধরনের রিটার্ন হচ্ছে, ডিভিডেন্ড আর একটা হচ্ছে ক্যাপিটাল গেইন। আরেকটা জিনিস এখানে যেটা বলছে যে স্টককে বিভিন্নভাবে ক্লাসিফাই করা যায়। যেমন আমাদের মার্কেটে আমরা ক্লাসিফাই করি কীভাবে? ব্যাংক, ইন্স্যুরেন্স, তারপর এনার্জি, ইঞ্জিনিয়ারিং, ওরকম এনার্জি, এইভাবে সেক্টর করে আমরা ক্লাসিফাই করি। এটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে স্টকে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। ওরা কিন্তু কথাগুলো বললো যে লার্জ ক্যাপের ইউজুয়ালি রিস্কটা একটু কম থাকে, আর স্মল ক্যাপের রিস্কটা অনেক বেশি থাকে, তবে হাই গ্রোথ পটেনশিয়াল থাকে। অনেক সময় আপনি স্মল ক্যাপ যদি ভালোভাবে বুঝে কিনতে পারেন, অনেক গ্রোথ পাইতে পারেন। আর যারা একটু রিস্ক অ্যাভার, তাদের জন্য লার্জ ক্যাপগুলো ভালো। লার্জ ক্যাপগুলো নর্মালি সলিড একটা বেস থাকে, তো এগুলা রিস্কের পরিমাণ অনেক কম থাকে। তো আমরা বাংলাদেশের স্টক মার্কেট নিয়ে একটু জাস্ট কথা বলি, খুব বেশি কথা বলবো না, দেন আমরা আমাদের নর্মাল প্রেজেন্টেশন আবার ফিরে যাব। আমাদের স্টক মার্কেটের ক্যাপিটালাইজেশন হচ্ছে এই মুহূর্তে মার্কেট, আমরা বাজার মূলধন যেটা বলি, সেটা হচ্ছে 3,97,000 crore। আর ইকুইটি মার্কেট ক্যাপ, যেটা শুধুমাত্র ইকুইটি, মিউচুয়াল ফান্ড, তারপরে হচ্ছে বন্ড, ট্রেজারি বন্ড যদি বাদ দিই, তাহলে থাকতেছে হচ্ছে 3,37,000 কোটি। আর লিস্টেড সিকিউরিটিজ হচ্ছে 564টা, এর মধ্যে কোম্পানি লিস্টেড আছে 298টা, বন্ড ডিবেঞ্চার লিস্টেড আছে 10টা, ট্রেজারি বন্ড লিস্টেড আছে 220টা, 221টা, মিউচুয়াল ফান্ড 35টা। এই হচ্ছে আমাদের বাজার। তো বাজারের মার্কেট ক্যাপ হচ্ছে 3,97,000 কোটি, আর ইকুইটি মার্কেট ক্যাপ, পিওর ইকুইটি মার্কেট 3,37,000 কোটি, আর নাম্বার অফ কোম্পানি লিস্টেড হচ্ছে 298টা। আর ফ্রি ফ্লোট, যেটা ট্রেডেবল স্টক আমরা বলি, ফ্রি ফ্লোট যেটা হচ্ছে গভর্নমেন্ট আর স্পন্সর বাদ দেওয়ার পর যেটা থাকে, আমরা নর্মালি ওইটাকে ফ্রি ফ্লোট হিসাবে বলি, ওইটা হচ্ছে পুরো মার্কেটের 41%। 10টা কোম্পানি, লার্জেস্ট 10টা কোম্পানি হচ্ছে আমরা পুরো মার্কেটের 41%। এটা খুবই সারপ্রাইজিং যে 298টা কোম্পানি লিস্টেড, এর মধ্যে 10টা কোম্পানি আমার মার্কেটের প্রায় হাফ হয়ে যাচ্ছে। তারপরে 12টা মাল্টিনেশনাল কোম্পানি মার্কেটে আছে, ওগুলো প্রায় মার্কেটের 30%-এর মতো মার্কেট ক্যাপ ওদের দখলে আছে। আচ্ছা, দেন আমরা দেখি আমাদের মার্কেটটা যদি আমরা ওই সেক্টর ওয়াইজ বলতেছিলাম, সেক্টর ওয়াইজ সাজানো হয়, তাহলে যেটা দাঁড়ায়, আমাদের ব্যাংক হচ্ছে 19%, টেলিকম 16%, স্পেশালি এখানে গ্রামীণ ফোন আর কিছু নাই,
বিএসসিসিএল আছে খুব ছোট কোম্পানি, ফার্মাসিউটিক্যাল হচ্ছে 15%, এনার্জি হচ্ছে 12%, আর বাকিগুলো 4-5%, 6% করে আছে। আচ্ছা, এই জায়গাটা একটা ইন্টারেস্টিং স্লাইড, এটা অনেকেই বিভিন্ন জায়গায় বলে, আমিও একটু বলতে যাচ্ছি যে আমাদের মার্কেট ক্যাপ দেখেন, বাংলাদেশের মার্কেট ক্যাপ ইউএসডি বিলিয়ন ডলারে 40 বিলিয়ন ডলারের কাছাকাছি। দেখেন ইন্ডিয়ার সাথে আমরা কত ছোট, ইন্ডিয়া কত বড়। তারপরে ইভেন পাকিস্তান, শ্রীলঙ্কা, তারপরে আমরা দেখতেছি বাকি যেগুলো আছে সবগুলোতে অনেক বড় বড়, আমাদের সাইজটা ছোট। বাট এইভাবে আসলে কম্পারিজন করা ঠিক না, কারণ এক এক কান্ট্রির সাইজ এক এক রকম। আমাদের কম্পেয়ার করতে হবে ইকুইটি মার্কেটে অ্যাজ পার্সেন্টেজ অফ জিডিপি, যেটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে হচ্ছে 18%, যেখানে ইন্ডিয়া হচ্ছে 89%, পাকিস্তান হচ্ছে 33%, শ্রীলঙ্কা 3%, ফিলিপিন্স 60%, থাইল্যান্ড 120%, মালয়েশিয়া 82%, ভিয়েতনাম 42%, ইন্দোনেশিয়া 51%, সিঙ্গাপুর 130%। সো আমাদের মার্কেট এখনো বাচ্চা মার্কেট। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের মার্কেট আসলে এখনো জাস্ট বড় হচ্ছে। এইভাবে কিন্তু সব মার্কেটে বড় হয়ে আসছে, সব মার্কেটে একসময় এরকম ছোট ছিল, আস্তে আস্তে বড় হয়েছে। তো আমাদের মার্কেট আমরা অনেক কিছু শিখছি, প্রত্যেকে শিখতেছেন, ইনভেস্টর হিসেবেও শিখতেছেন আপনারা, আমরা যারা মার্কেট ইন্টারমিডিয়েটে কাজ করি আমরাও শিখতেছি। তো ইনএফিশিয়েন্ট মার্কেট প্রথম দিকে ছোট থাকতে ইনএফিশিয়েন্ট থাকে, আস্তে আস্তে ইফিসিয়েন্সির দিকে মুভ করে। এখনো আমাদের মার্কেট ইফিসিয়েন্ট হতে পারে নাই, বাট খুব আশার বাণী হচ্ছে গত 5 বছর আমাদের মার্কেট ইফিসিয়েন্সি লেভেল যদি কেউ কোনো প্যারামিটার দিয়ে কাউন্ট করে তাহলে দেখবে যে সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করছে। এন্ড হোপফুলি আগামী 10 বছরের মধ্যে আমাদের মার্কেট ইফিসিয়েন্সি লেভেল অনেক বেড়ে যাবে। যদি ইফিসিয়েন্সি লেভেল বেড়ে যায় সেক্ষেত্রে রিস্কের পরিমাণও আশা করি অনেক কমে যাবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় লিস্টেড কোম্পানি কোনগুলা। সব আমাদের সাউন্ডটা একটু বড় হয়েছে, আর মাঝে মাঝে যে অবস্থা হয় এটা একটা অ্যালার্মিং ব্যাপার। এটা এরকম হচ্ছে কেন যে আমরা একটু দেখছি, আর সাউন্ডটা একটু লো করা উচিত। হ্যালো হ্যালো, ওকে আমরা আবার শুরু করি। সাউন্ডটা কি ঠিক হয় না এখন? আরো কমাবে? আরেকটু কমান সাউন্ড, আরেকটু কমান। হ্যালো, এবার ঠিক আছে? ওকে, আমরা দেখি, আমরা জাস্ট হচ্ছে ইন্ট্রোডাকশন দিচ্ছি যেহেতু মার্কেটের 20টা বড় কোম্পানির নাম আমরা এখানে দেখাবো। গ্রামীণ ফোন হচ্ছে সবচেয়ে বড় কোম্পানি আমাদের মার্কেটের, তারপর হচ্ছে স্কয়ার ফার্মা, তারপর হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো, দেন আইসিবি, তারপর হচ্ছে লাফার সুরমা, ব্র্যাক ব্যাংক, রেনেটা, ইউনাইটেড পাওয়ার, অলিম্পিক, ইসলামী ব্যাংক, তিতাস গ্যাস, বার্জার পেইন্ট, বেক্সিমো ফার্মা, সামিট পাওয়ার, সিটি ব্যাংক, মোবিল যমুনা, ইবিএল, মেরিকো, বিএসআরএম স্টিল, দেন আইডিএলসি। এই 20টা হচ্ছে আমাদের, এই 20টাই হচ্ছে আমাদের মার্কেটের সবচেয়ে বড় 20টা কোম্পানি। আচ্ছা, আমরা ক্যাটাগরি আপনারা অনেকেই জানেন, তারপর আমি একটু জাস্ট বলে যাই। আমাদের মার্কেটে স্পেশালি এই মুহূর্তে 4টা ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরি, বি ক্যাটাগরি, এন ক্যাটাগরি, জেড ক্যাটাগরি। এই ক্যাটাগরি হচ্ছে যারা রেগুলার বেসিসে এজিএম করবে, তারপর হচ্ছে কিন্তু এন্ড আছে, এন্ড 10% অথবা তার চেয়ে বেশি ডিভিডেন্ড দিবে, তাদেরকে বলা হয় এই ক্যাটাগরি। তো একটা করলে হবে না, দুইটাই করতে হবে, এজিএমও করতে হবে, 10% অথবা তার বেশি ডিভিডেন্ড দিতে হবে, সেই ক্ষেত্রে এটাকে এই ক্যাটাগরি বলা হবে। তারপরে বি ক্যাটাগরিতে হবে যদি আপনি রেগুলার এজিএম করলেন কিন্তু 10% নিচে ডিভিডেন্ড দিলেন, তখন আপনাকে বি ক্যাটাগরি কোম্পানিতে বলা হবে। জি ক্যাটাগরি একসময় ছিল, এই মুহূর্তে আপনারা হয়তো দেখেন না। লাফার সুরমা যখন আসছিল তখন জি ক্যাটাগরিতে আসছিল, সেটাকে গ্রিনফিল্ড কোম্পানি বলা হতো, ওইটা এখন নাই। আর এন ক্যাটাগরি, যেই কোম্পানিগুলো এখন যেই কোম্পানি লিস্টেড হবে প্রথমে এন ক্যাটাগরিতে থাকবে, ওইখান থেকে যাবে এটা এতে যাবে, বিতে যাবে, অথবা জেটে যাবে। জেটে যাবে কিভাবে? যদি এজিএম না করে, অথবা ডিভিডেন্ড ডিক্লেয়ার না করে, অথবা 6 মাসের বেশি অপারেশনে না থাকে। তো 3টা অথবা ওগুলোতে বলছিলাম হ্যাঁ, মানে তো দুইটাই ফুলফিল করতে হবে। আর এটা হচ্ছে যে কোনো একটা যদি আপনি করেন তাহলে আপনি জেড ক্যাটাগরিতে চলে যাবেন। আপনি যদি এজিএম না করেন জেড ক্যাটাগরিতে চলে যাবেন, ডিভিডেন্ড যদি না দেন জেড ক্যাটাগরিতে চলে যাবেন, অথবা অপারেশন না থাকলে 6 মাস ধরে জেড ক্যাটাগরিতে চলে যাবেন। ওকে, আমরা এবার চলে যাই
স্টক মার্কেটে সাকসেসফুল হওয়ার জন্য আসলে কি করা উচিত, হাউ টু সাকসিড ইন দ্য মার্কেট। আনফর্চুনেটলি অনেকে এই জিনিসগুলো মনে রাখি, আবার অনেকে মনে রাখেন ইনভেস্টমেন্ট করার সময়। তো এই জিনিসগুলো আসলে মনে রাখা উচিত আর কি সবসময়। আমরা ওই ধরনের বিজনেসে ইনভেস্ট করতে চাইবো যেই বিজনেস আমরা বুঝি। প্রথম কথা হচ্ছে দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড। যেই বিজনেস আমরা বুঝি না এই বিজনেসে ইনভেস্ট করবো না। আমি যদি 5টা বিজনেসে বুঝি তাহলে 5টা বিজনেসে আমার ইনভেস্টমেন্ট লিমিটেড রাখবো, এর বেশি আমি ইনভেস্টমেন্ট করবো না। আমি যদি 10টাতে বুঝি তাহলে আমি ইনভেস্টমেন্ট 10টার মধ্যে নিব, 15টা বুঝি তখন 15টা নিব, যতগুলো বুঝি ততগুলোতে নিব। কারণ আমি যদি ওই বিজনেসটা বুঝি তাহলে আমি বুঝতে পারবো ওই বিজনেস কখন ভালো করবে কখন খারাপ করবে। আমি যদি বিজনেসে না বুঝি তাহলে কিন্তু আমি কখনোই বুঝতে পারবো না কখন ভালো করবে কখন খারাপ করবে, কখন সে অনুযায়ী আমাকে কিভাবে রিটার্ন দিবে। তো ফার্স্ট জিনিস হচ্ছে আমি যে বিজনেস বুঝি ওই বিজনেসে আমি ইনভেস্ট করব। সেকেন্ড হচ্ছে ওই বিজনেসের ফেভারেবল লং টার্ম প্রসপেক্ট থাকতে হবে। কারণ আমি বুঝলেই বুঝতে পারবো যে এটার ফেভারেবল লং টার্ম প্রসপেক্ট আছে নাকি ফেভারেবল লং টার্ম প্রসপেক্ট নাই। থার্ড হচ্ছে অনেস্ট এবং কম্পিটেন্ট পিপল, সৎ লোক এটা চালাতে হবে। অসৎ লোক হলে আপনি রিটার্ন পাবেন না, যত ভালোই ব্যবসা করুক আপনি পাবেন না। আর কম্পিটেন্ট, দক্ষ হতে হবে। দক্ষ এই কারণে যে কোনো অবস্থায় যাতে ব্যবসাটাকে সে হাল ধরতে পারে। তো আমি যে ব্যবসা বুঝি ওই ব্যবসায় ইনভেস্ট করব, আর ওই ব্যবসা লং টার্ম প্রসপেক্ট থাকতে হবে। আর হচ্ছে দক্ষ এবং সৎ লোক এই ব্যবসা চালাতে হবে। আর ফাইনালি যে জিনিসটা যেটা আমরা বলি যেটা হচ্ছে যে অ্যাট্রাকটিভ প্রাইসে থাকতে হবে। আমি এই সব জিনিস ঠিক আছে কিন্তু আমি কিনলাম অনেক বেশি প্রাইস দিয়ে, তাহলে যেটা হবে হয়তো আমাকে 1 বছর 1.5 বছর আমাকে ওয়েট করতে হবে, কারণ আমি বেশি প্রাইসে কিনে ফেলছি। সো বেশি ওইটাও বুঝতে হবে যে আমি আসলে প্রাইসটা ভালো পাচ্ছি কিনা। যদি ভালো প্রাইসে পাই তাহলে আমি কন্টিনিউয়াসলি গ্রোথ পাবো। আর একটা জিনিস সবাই আমরা মনে রাখবো যে মার্কেট প্রাইসের সাথে একটা স্ট্রং কোরিলেশন থাকা উচিত আর্নিংস গ্রোথের। হয়তো একটু ল্যাগ থাকে, আগে পরে হয়, অনেক সময় স্টক প্রাইসটা আগে হয়, থিওরিটিক্যালি স্টক প্রাইস আগে হওয়া উচিত, আর্নিংসটা পরে হওয়া উচিত। আর আমাদের মার্কেট যেহেতু এখনো পুরোপুরি ইনএফিশিয়েন্ট হয় নাই, অনেক সময় দেখা যায় এর উল্টাটাও হয়, আগে আর্নিংস গ্রো করে তারপরে স্টক প্রাইস গ্রো করে। তো এই ধরনের জিনিস হলে এটা আসলে অপরচুনিটি আমরা দেখবো। তো মেইন জিনিসটা হচ্ছে যে আর্নিংস যদি গ্রো করে সেই ক্ষেত্রে একমাত্র মার্কেট প্রাইস গ্রো করবে। আর মার্কেট প্রাইস গ্রো করলে আর্নিংস গ্রো করতে হবে। যদি না হয় একটা স্টক প্রাইস বেড়ে যাচ্ছে বাট আর্নিংস গ্রোথ গত 3 বছর ধরে কোনো গ্রোথে নাই, তাহলে কিন্তু যে কোনো সময় আবার স্টক প্রাইস পড়ে আবার ওই আর্নিংস গ্রোথের সাথে ম্যাচ হবে। আবার স্টক প্রাইস মুভ হইতেছে আর্নিংস গ্রো করতেছে, তাহলে যেটা হবে যে যদি পিওর আর্নিংস থাকে, ট্রু আর্নিংস হয়, তাহলে ডেফিনেটলি প্রাইসটা বেড়ে ওইটাকে ক্যাচ আপ করবে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে একটা কোম্পানির আর্নিংস কি রেটে গ্রো করতেছে। আমরা হয়তো 1 বছর দেখলাম অথবা 3 বছর 5 বছর টাইম হরাইজনে দেখলাম যেটা কি রেটে গ্রো করতেছে। যদি গ্রো করে দেন স্টক প্রাইস গ্রো করবে, এটার সাথে রিলেশন আছে, আদারওয়াইজ নাই। আমরা এই জায়গায় আরেকটা ভিডিও দেখবো, দেখে তারপরে এটা রিলেটেড একটা ভিডিও দেখবো। To be a successful value investor in the stock market, you need to know how to identify which stocks are the most valuable. But the most valuable stocks aren't necessarily the ones that are performing the best. In fact, the real goal is to find stocks with strong intrinsic value that are currently undervalued by the market. So, how do you identify these gems? First, find the right type of business. In general, you should always start with what you know. For instance, if you are familiar with the technology sector, you may want to look there. Just make sure that the industry isn't experiencing long-term challenges. This will help you avoid eroding profits in the future. Next, look for a company with a strong and sustainable competitive advantage. For instance, if a company has a patent on an emerging technology, this could help them for years to come. Finally, make sure the company has strong growth potential and a clear strategy for the future. Is there a growing demand for their product? Do they have the infrastructure necessary to expand? Questions like these can help gauge their future success. The second way to identify intrinsic value is to study a company's management team. Do some research, see if they have the proper credentials, and make sure that their skill sets are well suited for the current business climate. And of course, look at their track records. Were they successful in their recent positions, or did they leave those companies weaker than before? And are they transparent with their shareholders? Executives who are open to new ideas and willing to adapt are generally more capable of overcoming future challenges. Next, have they laid out a clear plan for future growth? If not, you should be concerned.
And how are they paid? Do they receive a flat salary or is it performance based? And do they own a significant stake in the company? Executives who are themselves invested in their company's success are more likely to put their shareholders first. সো এইটাও এই ভিডিওতেও কিন্তু বেশিরভাগ ম্যাক্সিমাম গুরুত্ব দিয়েছে ম্যানেজমেন্টের উপরে, ম্যানেজমেন্ট কেমন। সো আমাদের আসলেই যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে একটু ম্যানেজমেন্ট, ওনার কারা, ওই জিনিসগুলো একটু ভালোভাবে দেখা উচিত। গভর্নেন্স, একটা গুড ইনভেস্টমেন্ট পিক করার জন্য সবাই আমরা বলি যে গভর্নেন্স দেখতে হবে। যেসব কোম্পানি কর্পোরেট গভর্নেন্স ভালো, যেসব কোম্পানি ভালোভাবে রান হয়, ওইসব কোম্পানিতে ইনভেস্ট করব, এর বাইরে খুব বেশি ইনভেস্ট করব না। আর এর কারণ হচ্ছে অনেক রিসার্চ হয়েছে সারা পৃথিবীতে এবং দেখা গেছে যে আসলে এই ধরনের কোম্পানি একটা লঙ্গার টার্ম পিরিয়ড 3 বছর বা 5 বছর এই ধরনের কোম্পানি অনেক বেশি রিটার্ন দেয়। তো সেভিংস করব, আমরা বলতেছিলাম ইনভেস্টমেন্ট করবো একটা পার্টিকুলার পারপাসে, রিটায়ারমেন্ট হতে পারে, আরও কি কয়েকটা কথা আমি বললাম। সো আমি যদি ভালো কর্পোরেট গভর্ন কোম্পানিতে যদি আমি ইনভেস্ট করি, তাহলে আমি একটা নির্দিষ্ট সময় পরে একটা বড় অ্যামাউন্টের রিটার্ন নিয়ে আমি বেরোতে পারবো। এটা মানে সত্য কথা, এটা হবেই আর কি। তারপর হচ্ছে বিজনেস, যেটা একটু আগে বলে আসলাম যে কি বিজনেস করে এটা বুঝতে হবে, কোম্পানি কি করে এটা বুঝতে হবে, কোম্পানির কম্পিটিটর আছে কিনা, এবং ওই কম্পিটিটরদের তুলনায় তার পজিশনটা কি, কম্পিটিশন কিরকম এবং কম্পিটিশনের তুলনায় সে কেমন করতেছে। যদি সে অন্যদের তুলনায় তার কোনো একটা অ্যাডভান্টেজ থাকে, এক এক কোম্পানি এক এক অ্যাডভান্টেজ থাকে, তার প্রোডাক্টটা ভালো হইতে হয় অথবা তার ডিস্ট্রিবিউশন চ্যানেল ভালো হইতে হয়। তো এই ধরনের যদি অ্যাডভান্টেজ না থাকে, এই কোম্পানি কখনো ভালো করতে পারবে না। তো ইউজুয়ালি দেখবেন যে একটা কোম্পানি তার ইন্ডাস্ট্রি যে আদার প্লেয়ার আছে তাদের চেয়ে মানে ভালোভাবে বিজনেস করার জন্য তার কোনো অ্যাডভান্টেজ আছে কিনা, অথবা তার ম্যানেজমেন্ট পিপলও একটা অ্যাডভান্টেজ। তো আমি বললাম ডিস্ট্রিবিউশন চ্যানেল, পিপল, তারপর হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি, এই জিনিসগুলো দেখলে বোঝা যাবে যে কোম্পানি ভালো কিনা। তারপর হচ্ছে ভালো যদি হয় তাহলে এই কোম্পানি প্রফিটেবিলিটিও হাই থাকবে। প্রফিটেবিলিটি মেজার জন্য আমরা নর্মালি যেগুলো বলি, গ্রস প্রফিট মার্জিন, নেট প্রফিট মার্জিন, রিটার্ন অন ইকুইটি, এগুলো নিয়ে আমরা পরে আবার কথা বলবো। তো এই জিনিসগুলো ইউজুয়ালি একটা ভালো কোম্পানি যদি হয় তাহলে তার এই জিনিসগুলো বেটার হবে। জিপি মার্জিন, এনপি মার্জিন, এই কয়েকটা রেশিও। আমি যেটা বলবো যে মানে অনেক কিছু কিন্তু আমরা একটা প্রোগ্রামের মধ্যে, একটা স্টক মার্কেট ইনভেস্টমেন্টের ধরেন অনেক কিছুই আছে যেগুলো সবকিছু আমরা কভার করতে পারবো না, বাট আমরা চেষ্টা করেছি যে মেজর যে রেশিওগুলো আপনাদের দেখা উচিত, যে কোনো ইনভেস্টর দেখা উচিত, ওই জিনিসগুলো নিয়ে আসার জন্য। সো যেটা বলতেছিলাম, একটা বিজনেস আপনি বিজনেসটা বুঝলেন এবং বিজনেসটা মনে করলেন ভালো, যদি ভালো হয় তাহলে তার এই জিনিসগুলো ভালো থাকবে, গ্রস প্রফিট মার্জিন, নেট প্রফিট মার্জিন, রিটার্ন অন ইকুইটি, এগুলো ভালো থাকবে। এগুলো ভালো না থাকলে ওই বিজনেস আসলে ভালো না। সো আমরা যেখানে ইনভেস্ট করি এই জিনিসগুলো একটু খেয়াল করবো যে গ্রস প্রফিট মার্জিন কত, নেট প্রফিট মার্জিন কত, রিটার্ন অন ইকুইটি কত। ফাইন্যান্সিয়াল যেটা বললাম যে গ্রস প্রফিট মার্জিন, নেট প্রফিট মার্জিন, রিটার্ন অন ইকুইটি বোঝার জন্য আপনাকে ফাইন্যান্সিয়াল রিপোর্ট স্টেটমেন্ট দেখতে হবে। এগুলো না দেখে তো আপনি বুঝবেন না। এখানে একটা জাস্ট বেসিক কনসেপ্ট, আমি অনেকগুলো বেসিক কনসেপ্ট বলার ট্রাই করবো। যেমন একটা জিনিস বললাম যে আর্নিংস গ্রোথ, আপনি 3 বছরের আর্নিংস গ্রোথ দেখেন, সেই অনুযায়ী প্রাইস গ্রোথ দেখেন। যদি এখানে ডাইভার্জেন্স দেখেন তাহলে ওইভাবে আপনি পজিশন নেন। যদি মনে করেন যে প্রাইস গ্রোথ বেশি হয়েছে আর্নিংস গ্রোথের থেকে, তাহলে ওই কোম্পানি কিন্তু প্রাইস পড়ে যাবে। আর আর্নিংস গ্রোথ যদি বেশি হয়ে থাকে তাহলে কিন্তু প্রাইস বাড়বে। তো এটা একটা প্যারামিটার। আরেকটা প্যারামিটার হচ্ছে একটা কোম্পানি যেটা বললাম রিটার্ন অন ইকুইটি। রিটার্ন অন ইকুইটি ভালো হতে হবে ইনভেস্টর অপরচুনিটি কস্ট। ইনভেস্টর অপরচুনিটি কস্ট কি? অপরচুনিটি কস্ট বলে আমরা এটা বুঝি যে আমি যদি এখানে ইনভেস্ট না করতাম তাহলে আমি কোথায় ইনভেস্ট করতাম, হয় সঞ্চয়পত্র করতাম অথবা এফডিআর করতাম বা কোনো একটা জায়গায় করতাম। তো ওইটার চেয়ে এই আরওইটা বেশি কিনা, যদি এই আরওই বেশি না হয় তাহলে এখানে ইনভেস্ট না করে ওইখানে ইনভেস্ট করা ভালো। ইউজুয়ালি যেটা হয় স্টক মার্কেট আমরা বলি একটু হায়ার রিস্ক, ওগুলো হচ্ছে ডেফিনেটলি ওগুলো সার্টেন রিটার্ন, এই রিটার্নটা আনসার্টেন। তো ওইটার তুলনায় এখানে আপনার কিন্তু বেশি রিটার্ন দিতে হবে। তো বেশি রিটার্নের জন্য আপনি যদি আরওই যদি বেশি না থাকে তাহলে আপনি রিটার্ন পাবেন না। দেন হচ্ছে যারা মনে করেন যে আমি ডে টু ডে খরচ চালাবো স্টক মার্কেট ইনভেস্ট করে, তাদের ডিভিডেন্ড ইল্ড দেখতে হবে, তারা যে কোম্পানি ভালো ডিভিডেন্ড দেয় কিনা। যদি ডিভিডেন্ড ইল্ড দেয় ভালো, সেক্ষেত্রে আপনি এটা দিয়ে হয়তো আপনি ডে টু ডে এক্সপেন্স চালাতে পারবেন। ডিভিডেন্ড ইল্ডটা কি? আমরা দেখি যে কোম্পানি 10% ডিভিডেন্ড দেয়, 20% ডিভিডেন্ড দেয়, ওটা কিন্তু ডিভিডেন্ড ইল্ড এভাবে 10% না 20% না। এটার জন্য করতে হবে কি, যে আমি দেখবো শেয়ারটার দাম কত। ধরেন 10% ডিভিডেন্ড দিল একটা কোম্পানি, তার মানে হচ্ছে 10 টাকা ডিভিডেন্ড দিল। এখন শেয়ারের দাম যদি হয় 200 টাকা,
তাহলে আমি পাবো হচ্ছে এখানে আসলে 5%। ঠিক আছে, তো এইভাবে ক্যালকুলেট করতে পারছি ক্যাশ ডিভিডেন্ড ডিভাইডেড বাই প্রাইস, নট জাস্ট হচ্ছে যে পার্সেন্টেজ ঘোষণা করে ওইটা না। তারপরে ভ্যালুয়েশন যেটা বললাম যে ঘুরে গেলে সবসময় আবার ফাইনালি একটা কোশ্চেন আসবে যে কোম্পানিটা চিপ কিনা, চিপ হলে আমি বাই করব, ফেয়ারলি ভ্যালুড হলে তাও আমি কিনতে পারি, আর ওভার ভ্যালুড হলে আমি কিনবো না বরং সেল করবো। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে আমরা জাস্ট একটা ভিডিও দেখি। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কথা বলতেছিলাম যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখতে হবে। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আসলে কি থাকে, বেসিক একটা ইন্ট্রোডাকশন। If you really want to know how a company is doing, you need to read their financial statements. It's the fastest and most reliable way to know if a company is doing well or struggling to survive. There are 3 different kinds of financial statements: the balance sheet, the income statement, and the cash flow statement. First, let's start with the balance sheet. This summarizes a company's assets, liabilities, and equity at a specific time. Assets are broken down into 2 categories: current assets, which include cash and highly liquid investment securities, and non-current assets, which include any property, buildings, plants, equipment, and company software. Next are the company's liabilities, which are also broken down into 2 categories: current liabilities, which include bank loans, accounts payable, and other payables like payroll and accrued expenses, and non-current liabilities, which include any long-term loans or financial obligations. If you subtract the total liabilities from the total assets, you get the total shareholders' equity. Now, let's move to the company's income statement. This measures how much profit or loss the company has made over a specific period of time, which is why it's also referred to as a P&L statement. First, you have revenue, which is the amount of money the company makes by selling products or providing services. Next come COGS, or cost of goods sold, which is the amount spent producing or acquiring the products or services, including material and labor costs. Subtract COGS from revenue and you've got gross profit. Then come the operating expenses, which include day-to-day things like marketing costs, indirect labor costs, and so on. Subtract that from gross profit and you've got operating income. Next, take that number and subtract all other miscellaneous expenses and you've got the company's profit before taxes. Subtract the taxes and you've got the net profit. And that leads us to the 3rd financial statement, the cash flow statement. This measures how much cash flows in and out of a company over a specific period. Because a company's revenue and expenses can be delayed or deferred, this shows the actual cash flowing in and out of the company. First, you add together the cash flows from all operating activities, including profit before taxes, trade and other receivables, and trade and other payables. Then you add the cash flows from investment activities, along with the cash from financing activities. You then compare the cash at the beginning of the financial year to the cash at the end to determine if the company had a positive or negative cash flow. And that's how you read a company's financial statements. ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আসলে বেসিক্যালি 3 ধরনের, একটা হচ্ছে ইনকাম ব্যালেন্স শিট, তারপর হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, তারপর হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তো ব্যালেন্স শিট যেটা করে আজকের এই একটা পয়েন্ট অফ টাইম, মানে এটা যদি আমি বলি 30শে জুন অথবা 31 ডিসেম্বর, ওই টাইমে একটা কোম্পানির অ্যাসেট লাইবিলিটি কি থাকে এবং অ্যাসেট থেকে লাইবিলিটি বাদ দেওয়ার পরে একটা শেয়ার হোল্ডারের অ্যাসেট নেট অ্যাসেট ভ্যালু কি থাকে সেটা শো করে ব্যালেন্স শিট। আর ইনকাম স্টেটমেন্ট একটা নির্দিষ্ট পিরিয়ড, হয় 3 মাস, 6 মাস অথবা 1 বছরের জন্য, ওই সময় ওই টাইম পিরিয়ডে একটা কোম্পানি কি পরিমাণ প্রফিট অথবা লস করলো ওইটা ইনকাম স্টেটমেন্টে জানা যায়। আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যেটা দেখায় যে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড, সিমিলার টু ইনকাম স্টেটমেন্ট, একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে ওই কোম্পানির কতটুকু ক্যাশ ফ্লো জেনারেট হলো। সো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিছু কিছু কারণে ইম্পর্টেন্ট, কারণ ইনকাম স্টেটমেন্ট আর ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যে যদি আমরা খুব বেশি ডিফারেন্স দেখি তখনই আমরা এটাকে পটেনশিয়াল রেড ফ্ল্যাগ হিসেবে চিহ্নিত করি। আমরা তখনই কোনো কনক্লুশন নেই না। যদি দেখি যে ধরেন একটা কোম্পানির ইনকাম অনেক বাট ক্যাশ ফ্লো নাই, তাহলে আমরা প্রথমেই ধরে নিই না যে কোম্পানিটা খারাপ, বাট আমরা যেটা চিন্তা ধরি যে এটা আসলে একটু ফার্দার ডিপ ডাউন করে দেখা উচিত যে কেন এটা হচ্ছে। তো অনেক সময় দেখা যায় যে একটা কোম্পানি হঠাৎ যদি গ্রোথ পেজ স্টার্ট হয়, তাহলে প্রথম দিকে ওই গ্রোথটাকে ফাইন্যান্স করার জন্য অনেক বাকিতে বিক্রি করা লাগে, তো ওই জন্য ক্যাশ ফ্লো নেগেটিভ থাকে, ইনকাম বেশি থাকে। বাট এটা যদি কন্টিনিউয়াসলি এমন হয় যে ওর ইনকাম
বাড়তেছে কিন্তু ক্যাশ ফ্লো আসতেছে না, বছরের পর বছর এই ঘটনা ঘটতেছে। তার মানে কি? তার মানে কোম্পানি আসলে বাকি বিক্রি করছে বা যাই করছে এটা আসলে ক্যাশ ফ্লোতে কনভার্ট হচ্ছে না। তো ক্যাশ ফ্লোতে যদি কনভার্ট না হয় তাহলে কিন্তু এখানে কোনো একটা ঝামেলা, বড় ধরনের ঝামেলা আছে। তো এটা একটা অল্প সময়ের জন্য হতে পারে, বাট কন্টিনিউয়াসলি বছরের পর বছর যদি হয় তাহলে এটা কিন্তু একটা প্রবলেম হিসেবে আমরা চিহ্নিত করি। তারপর হচ্ছে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইকুইটি, একটা ছোট্ট স্টেটমেন্ট থাকে ব্যালেন্স শিটের সাথেই যে এই বছরে আপনার নেট অ্যাসেট ভ্যালুর চেঞ্জগুলো যেটা হয়েছে এটা কি কারণ হয়েছে, এটা কি আর্নিংস দিয়ে হয়েছে নাকি হচ্ছে স্টক ডিভিডেন্ড দিয়ে হয়েছে নাকি ক্যাশ যেটা হয় যে নতুন করে ইস্যু করা হয়েছে রাইট ইস্যু বা কোনো একটা ইস্যুর মাধ্যমে হয়েছে। তো ওই জিনিসটা স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটিতে দেখা যায়। নোটস টু দ্য অ্যাকাউন্টস, আমরা নোটস টু দ্য অ্যাকাউন্টস খুব ভালোভাবে ফলো করি, কারণ ইনকাম স্টেটমেন্টে আইটেম থাকে ধরুন রেভিনিউ, তারপর হচ্ছে অপারেটিং প্রফিট, এরকম একটা হেডলাইন থাকে। আমরা কি ব্রেক দিব? ব্রেক দরকার আছে আপনাদের নাকি কন্টিনিউ করব? কন্টিনিউ করবো, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা একটু শান্ত হয়ে একটু খেয়াল করি। নোটস টু দ্য অ্যাকাউন্টস হচ্ছে যে ব্যালেন্স শিট অথবা ইনকাম স্টেটমেন্টে একটা আইটেম লেখা থাকে, বাট এটার ডিটেল জিনিসটা কিন্তু আপনি নোটস টু দ্য অ্যাকাউন্টসে পাবেন। যেমন রেভিনিউ কি ধরনের রেভিনিউ, কোন কোন সোর্স থেকে রেভিনিউ আসছে, এগুলো সব কিন্তু নোটসে ইউজুয়ালি থাকে। তো ভালো কোম্পানি নর্মালি নোটসগুলো অনেক ডিটেল হয়, আর খারাপ কোম্পানি তো সবকিছুই খারাপ, তো নোটসগুলো ওরা ঠিক মতো দেয় না। তো ইউজুয়ালি নোটসের মধ্যে অনেক ভালো ইনফরমেশন থাকে। ফাইনালি আপনি অডিটর রিপোর্ট দেখতে পারেন যে অডিটর একটা অপিনিয়ন দেয় যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা যে প্রিপেয়ার করছে এটা ঠিক আছে কিনা, ওদের যে ওরা এক্সপ্রেস করে। তো এই হালকা এই কয়েকটা জিনিস বলে আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট শেষ করবো। তারপরে যেটা বলতেছিলাম যে আপনাদের কয়েকটা রেশিও দরকার, কয়েকটা ইম্পর্টেন্ট রেশিও। আমরা জাস্ট ওই কয়েকটা ইম্পর্টেন্ট রেশিও নিয়ে কথা বলবো। এই প্রেজেন্টেশনে 6টা কি 7টা রেশিও দেখাবে এই ভিডিওতে। তারপর আমরা আরো 3-4টা রেশিও দেখবো, কারণ অনেক স্টক মার্কেট ইনভেস্টমেন্টের ভ্যালুয়েশন বা বোঝার জন্য অনেক কিছু আসলে এটা বছরের পর বছর পড়াশোনা করতে হয় কন্টিনিউয়াসলি। তো একটা প্রোগ্রামে কখনই আসলে কভার করা সম্ভব হয় না, বাট মেজর যে জিনিসগুলো দেখা উচিত এই জিনিসগুলো আমরা এই ভিডিওতে আমরা দেখবো। Reading financial statements is one thing. Analyzing them and deciphering their true meaning is another. To do that, you need to understand the 7 essential financial ratios. They're like a shortcut for filtering out good stocks. The first is gross profit margin. This represents the proportion of money left over after subtracting the cost of goods sold. To calculate gross profit margin, take gross profit and divide by sales. The higher the margin, the more profitable a company is. Margins of 15% or more are considered good. The second ratio is net profit margin. This represents the portion of money left after subtracting all expenses. To calculate net profit margin, divide net profit by sales. The higher the margin, the more profitable the company is. In general, look for margins of 7% or more. The third ratio is return on equity, or ROE. This measures how much profit a company makes from shareholder equity. To calculate ROE, take the net profit and divide it by equity. The higher the number, the more money the company makes for its shareholders. Look for an ROE of 15% or higher. The fourth essential ratio is the current ratio. This measures a company's current assets against its current liabilities. To calculate the current ratio, simply divide the current assets by the current liabilities. The higher the ratio, the more likely the company will be able to cover short-term liabilities. A good current ratio is anything above 1. The fifth ratio you should know is the debt-to-cash flow ratio. This measures the company's debts against its operating cash flow. To calculate this, take the company's total debt and divide it by operating cash flow. The lower the ratio, the better the company's ability to finance their operations. Any ratio less than or equal to 3 is considered good. The sixth essential ratio is the net gearing ratio. This measures a company's debts against its shareholder equity. To calculate this ratio, first take the total debt and subtract the company's cash. Then divide that number by the equity. The higher the ratio, the more debt and therefore risk the company has. Look for a net gearing ratio of 0.5 or less. Finally, the seventh essential
the dividend yield. This measures how much in dividends the company pays out compared to their stock price. To calculate the dividend yield, take the dividend per share and divide it by share price. The higher the yield, the more dividends shareholders receive. Look for companies with consistent yields between 4 and 7%. And that's it. By applying these 7 essential ratios, you too can uncover hidden gems in the stock market. তো ঘুরে গেলে কিন্তু ওই যে প্রফিটেবিলিটি রেশিওগুলো আসতেছে, তারপর লেভারেজ রেশিওগুলো আসতেছে, গ্রস প্রফিট মার্জিন, নেট প্রফিট মার্জিন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট মানে রিটার্ন অন ইকুইটি। তো এখানে একটা জিনিস বলে যে এখানে কিন্তু কয়েকটা রেশিওর ওরা থামস রুল দিয়েছে, যেমন গ্রস প্রফিট মার্জিন একটা পার্সেন্টেজের চেয়ে বলছে যে বেশি হতে হবে, নেট প্রফিট মার্জিন এটার চেয়ে বেশি হতে হবে। তো এগুলো হচ্ছে থামস রুল, এটিগুলো ইন্ডাস্ট্রি ওয়াইজ ভেরি করে, অনেক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বেশি থাকে, অনেক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কম থাকে। বাট ইউজুয়ালি যেটা বলা হয়েছে যে এই ধরনের থাকলে জিনিসটাকে ভালো হিসাবে ধরা হয়। তারপরে আমরা দেখি, আমরা নর্মালি যেটা বুঝি, সবাই শেয়ার মার্কেটে যারা আছে তারা ইপিএস বুঝি না এমন কেউ নাই। তো ইপিএস হচ্ছে নেট প্রফিট আফটার ট্যাক্স ডিভাইডেড বাই হচ্ছে টোটাল নাম্বার অফ শেয়ারস আউটস্ট্যান্ডিং। তো ওইটা দিয়ে আমরা ইপিএস পাই। বাট ইপিএস এর ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, নেট প্রফিট আফটার ট্যাক্স, কারণ আমি ইপিএস দিয়ে পি রেশিও হিসাব করবো, তাই না? মার্কেট প্রাইস ডিভাইডেড বাই আর্নিং পার শেয়ার হচ্ছে আমার পি রেশিও আসে। তো এটা দিয়ে আমরা অনেক সময় বোঝার চেষ্টা করি কোম্পানি কি চিপ নাকি এক্সপেন্সিভ, রিলেটিভলি আমরা যদি অনেক সময় দেখি। কিন্তু এটার একটা বড় প্রবলেম আছে, আর্নিংসটা কিন্তু আপনার যদি আপনি ঠিক মতো না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে ভুল করার চান্স বেশি থাকে। আপনাকে যে নেট প্রফিট আফটার ট্যাক্স আছে, যে ইপিএস আছে, এটা উপর থেকে নিচ পর্যন্ত দেখতে হবে এখানে কোনো ওয়ান অফ কিছু আছে কিনা, আজে বাজে জিনিস আছে কিনা, যে জিনিসটা পরের বছর থাকবে না। তো ওই জিনিসটা খুঁজে বের করতে হবে, যে জিনিসটা জাস্ট একবার হয়েছে ওই জিনিসটা বাদ দিয়ে তারপর ইপিএসটাকে দেখতে হবে। যদি ওইটা বাদ দিয়ে দেখতে পারেন সেই ক্ষেত্রে আপনি পি রেশিও হিসাবে ইউজ করলে তখন আপনি একটা রাইট একটা মানে অ্যান্সার পাবেন। আর পি রেশিও ইউজুয়ালি ধরা হয় যে মানে গ্রোথ রেটের সাথে একটা মিল থাকবে, যাদের গ্রোথ হাই তাদেরকে আপনি হাই পিতে কিনতে পারবেন, সমস্যা নাই। আর যাদের গ্রোথ কম তাদের পি রেশিও কম হওয়া উচিত। এটা হচ্ছে ইউজুয়াল সূত্র। বাট এটা কখনো শর্ট টার্ম পিরিয়ডে দেখেন না যে একটা কোয়ার্টার অথবা একটা বছরে কিরকম গ্রোথ আসছে, ওটার উপর দেখবেন একটা টাইম পিরিয়ড ধরেন 3 বছর, 4 বছর, 5 বছর, যে টাইম পিরিয়ডে একটা কোম্পানি কি ধরনের গ্রোথ আছে। তো আমরা যেটা করি, আমরা গত লাস্ট 3 বছর অথবা 5 বছরে কিরকম গ্রোথ আছে কোম্পানিটা দেখি, ওইটা হিসেবে আমরা আমাদের জাজমেন্ট অ্যাপ্লাই করি সামনের 5 বছর 3 বছর কিরকম গ্রো করবে। তো ওই রেশিওটা দিয়ে আমরা দেখি যে তখন পি রেশিওর সাথে একটা রিলেশন আছে কিনা। যদি দেখি না কাছাকাছি আছে ইটস ওকে, আর যদি দেখি না ডেভিয়েশন অনেক বেশি তাহলে এখানে প্রবলেম আছে, আইদার এটা অপরচুনিটি অথবা এখানে প্রবলেম। তারপর হচ্ছে নেট, আপনারা অনেক সময় নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার দেখেন, ওইটা ঠিক সেম প্রফিটের মতো, নেট অপারেটিং ক্যাশ ফ্লো ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং। আর নেট অ্যাসেট ভ্যালু দেখেন, এটা ক্যালকুলেট করা হয় হচ্ছে টোটাল অ্যাসেট থেকে টোটাল লায়াবিলিটি বাদ দিয়ে নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং দিয়ে ভাগ করা হয়। আর প্রাইস টু ন্যাভ রেশিও যেটা করা হয় মার্কেট প্রাইস ডিভাইডেড বাই ন্যাভ। পি এর ক্ষেত্রে আমরা মার্কেট প্রাইস ডিভাইডেড বাই আর্নিং হিসাব করি, আর মার্কেট প্রাইস টু ন্যাভ রেশিওতে মার্কেট প্রাইস ডিভাইডেড বাই ন্যাভ দিয়ে আমরা করি। তো এইটা কেমন হলে ভালো সেটা আমি বলি একটু। এটা হচ্ছে ইউজুয়ালি যেটা হয় যে যাতে যেসব কোম্পানির আরওই বেশি থাকবে, যেসব কোম্পানির আরওই বেশি থাকবে এইসব কোম্পানির প্রাইস টু ন্যাভ বেশি হবে, এটাই স্বাভাবিক। তো আমরা ইউজুয়ালি ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর ক্ষেত্রে পি রেশিও দেখি, আর ফাইন্যান্সিয়াল ব্যাংক ট্যাঙ্ক ভ্যালুয়েশন করতে গেলে আমরা মেইনলি পি রেশিও হচ্ছে বেশি দেখে হচ্ছে প্রাইস টু ন্যাভ। প্রাইস টু ন্যাভ বেশি তাদেরকে দিব যারা আরওই বেশি জেনারেট করে। যদি সে ফর এক্সাম্পল ধরেন আমার হচ্ছে অপরচুনিটি কস্ট বা আমি কস্ট অফ ইকুইটি আমরা যেটা ধরি আর কি, ডিসকাউন্টেড আমার হচ্ছে রিকোয়ার্ড, একটা কোম্পানি থেকে আমি একটা ব্যাংক থেকে ধরুন 13% রিটার্ন চাই মিনিমাম। যদি সে 13%-এর উপর বেশি রিটার্ন অন ইকুইটি থাকে সেক্ষেত্রে সে 1-এর উপরে ট্রেড হবে। আর যদি 13%-এর চেয়ে কম দেয় তার মানে সে কিন্তু আমার জন্য ভ্যালু জেনারেট করতেছে না। যখন সময় 7-8% রিটার্ন অন ইকুইটি থাকে সেক্ষেত্রে কিন্তু সে ন্যাভের নিচে ট্রেড হতে পারে। তো আমরা অনেক সময় দেখি একটা কোম্পানি ন্যাভের নিচে ট্রেড হয়, তখন আমরা দেখবো যে কোম্পানি আরওই কত। যদি আরওই অনেক কম হয় এবং বাড়ার কোনো সম্ভাবনা না থাকে তাহলে এটা জাস্টিফাইড। আর যদি মনে হয় যে আরওই অনেক বেশি কিন্তু অনেক কমে ট্রেড হয়েছে তখন এটা অপরচুনিটি হিসেবে নিব। ঠিক উল্টাটাও ঠিক সেম, উপরের দিকেও ঠিক সেম জিনিসটাই হবে। তো আমরা মোটামুটি স্টক রিলেটেড কথা মোটামুটি শেষ করলাম। এখন আমরা চলে যাব হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট, যেটাকে আমরা ওয়েলথ ম্যানেজমেন্ট বলতেছি। আমরা বারবার বলে আসছি যে শুধুমাত্র স্টক মার্কেট ইনভেস্টমেন্টের কথা বলে আসলে প্রোগ্রামের উদ্দেশ্য না, এখানে অন্য সব কিছুই আসলে বলতে হবে। তো আমরা ওয়েলথ ম্যানেজমেন্টের বেসিক যে প্রিন্সিপালগুলো এগুলোতে যাই। ফার্স্ট প্রিন্সিপাল হচ্ছে ডাইভার্সিফিকেশন। যখনই আমরা পোর্টফোলিও ম্যানেজমেন্টের কথা বলবো তখনই চলে আসবে ডাইভার্সিফিকেশন। এটা হচ্ছে কমন একটা জিনিস
যে আমরা সবগুলা ডিম একটা বাস্কেটের মধ্যে রাখবো না। একটা বাস্কেটের মধ্যে যদি রাখি তাহলে কি প্রবলেম হতে পারে, এই বাস্কেটটা যদি পড়ে যায় তাহলে সবগুলা ডিম আমার নষ্ট হয়ে যাবে। আর আমরা যদি কয়েকটা বাস্কেটের মধ্যে আলাদা আলাদা রাখি তাহলে একটা বাস্কেট পড়ে গেলেও আমার 3টা বাস্কেট থেকে যাবে। তো ডাইভার্সিফিকেশন হচ্ছে আমার ওয়েলথ ম্যানেজমেন্টের ফার্স্ট প্রো। সেকেন্ড হচ্ছে আমি যখন একটা ইনভেস্টমেন্ট অপশন কম্পেয়ার করবো, আমি শুধু রিটার্ন দেখবো না, আমি রিস্কও দেখবো। একটা বেসিক সূত্র হচ্ছে যখনই রিটার্নের পরিমাণ বাড়বে তখন কিন্তু রিস্কের পরিমাণও বাড়বে কিন্তু। সো ওই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমরা অনেক সময় লুজার হই যে আমরা বলি যে এই জায়গাতে ইনভেস্ট করলে এত % রিটার্ন পাওয়া যাবে, ডাবল হবে, ট্রিপল হবে, কিন্তু আমরা সাধারণত চিন্তা করি না কি পরিমাণ রিস্কের ব্যাপারটা কতটুকু আছে। সো রিটার্ন দেখার পাশাপাশি রিস্কও দেখতে হবে। আমাদের বাংলাদেশেই গত 10 বছর অনেক আজে বাজে কোম্পানি কিন্তু আসছে যারা অনেকেই বলছে যে এই টাকা জমা দেন এত গুণ হয়ে যাবে, এই হবে সে হবে, আলটিমেটলি দেখেন কোনোটার অস্তিত্ব এখন পর্যন্ত নাই। তো এটা কিন্তু ন্যাচারাল ইকোনমিক থিওরিতে আছে। কেউ যদি অনেক রিটার্ন দিতে পারে তাহলে সে আপনার কাছে আসবে কেন, তাই না? তো রিটার্নের সাথে কিন্তু রিস্ক ব্যাপারটা জড়িত থাকে, এটা খেয়াল রাখতে হবে। 3 নাম্বার হচ্ছে আপনার এবিলিটি টু রিস্ক। আপনার ইচ্ছা আছে অনেক রিস্ক নেওয়ার, উইলিংনেস টু টেক রিস্ক আমরা যেটা বলি, এটা অনেক বেশি আছে, কিন্তু আপনার এবিলিটি নাই, তাহলে কিন্তু রিস্ক নেওয়া যাবে না। আমার ইচ্ছা হতে পারে আমি স্টক মার্কেটে যখন যাই সবার অনেক ইচ্ছা বেড়ে যায়, রিস্ক অনেক বেশি নিব, রিস্ক বেশি নিয়ে আমি রিটার্ন জেনারেট করবো, কিন্তু আমার যদি এবিলিটি না থাকে, এবিলিটি বলতে কি বোঝায়, এগুলো অনেক প্যারামিটার আছে, বাট একটা বেসিক প্যারামিটার হচ্ছে আপনার যদি সম্পদ অনেক বেশি থাকে তাহলে আপনার রিস্ক নেওয়ার ক্যাপাসিটি বেশি, তো আপনি কিন্তু একটু রিস্ক ইনভেস্টমেন্টে যাইতে পারবেন। আর যদি আপনার সম্পদ কম থাকে, অল্প সম্পদ, তাহলে কিন্তু আপনার রিস্ক নেওয়ার বেশি ক্যাপাসিটি নাই, আপনার ইচ্ছা থাকলেও কিন্তু নেওয়া উচিত না। আপনার সেফ স্টক যেগুলোকে বলা হয় এগুলোতে ইনভেস্ট করা উচিত। তো এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল। আপনার যদি সম্পদ কম থাকে, অনেকে মনে করে সম্পদ কম তাহলে এটা একটু গ্যাম্বল করি, জুয়া খেলি, পেলে পারা, বাট এটা কিন্তু প্রিন্সিপাল না। যাদের সম্পদ কম তাদের কিন্তু খুবই একবার সেফ যে স্টকগুলো ওগুলোতে ইনভেস্ট করতে হবে। যাদের সম্পদ নেই তারা হয়তো একটু রিস্কি ইনভেস্টমেন্টে যাইতে পারে, কারণ ওই অল্প একটু সম্পদ চলে গেলে তার কিছু হবে না। আর আমার যদি কম সম্পদ থাকে তাহলে কিন্তু এটা চলে গেলে আমার সব শেষ। তো আমরা 2010 বা অনেক সময় কিন্তু ওই জিনিসগুলো ফেস করেছি। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হয় যখন আমি পোর্টফোলিও সাজাবো। তারপর হচ্ছে যেটা বলা হয় রিস্ক রিটার্ন দেখবো, তার পাশাপাশি লিকুইডিটি রিকোয়ারমেন্টও দেখবো। যে আমার যেটা বলতেছিল যে আমার এই 6 মাস পরে টাকা দরকার না 1 বছর পরে দরকার নাকি 2 বছর পরে দরকার, ইনভেস্ট করার আগে ওইটা কিন্তু আমাকে চিন্তা করতে হবে। যদি আমার ব্যাপারটা যদি এরকম যে অনেক সময় আছে আমার এই টাকা তোলার, মানে আমার লাগবে না আগামী বেশি দিন, হয়তো আমি 2 বছর 5 বছর 10 বছর আমার টাকা লাগবে না, এই টাকা যদি পড়ে থাকে সমস্যা নাই, তাহলে কিন্তু এক ধরনের পোর্টফোলিও। আর যদি মনে হয় যে 3 মাস পরে টাকা লাগবে তাহলে কিন্তু স্টক মার্কেট না, ওই জিনিসটা বুঝতে হবে। তারপরে হচ্ছে 5 নাম্বার হচ্ছে আফটার ট্যাক্স রিটার্ন, বিফোর ট্যাক্স রিটার্ন। রিটার্ন ক্যালকুলেশন আসলে বিফোর ট্যাক্স করলে হবে না, আফটার ট্যাক্স করতে হবে, কারণ এক একটা ইনকামের এক একটা ধরনের ট্যাক্সেশন থাকে। যেমন ধরেন স্টক মার্কেটে ক্যাপিটাল গেইনের কিন্তু ট্যাক্স নাই, ঠিক আছে, বাট ইন্টারেস্ট ইনকামে কিন্তু একটা ট্যাক্স দিতে হয়, ডিভিডেন্ডে কিন্তু একটা ট্যাক্স দিতে হয়। তো ওইগুলো ক্যালকুলেট করে কিন্তু কম্পেয়ার করতে হবে। এই জিনিসটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলতেছি, হয়তো আপনাদের অনেকের কাছে জিনিসটা হয়তো সারপ্রাইজিং লাগবে, যে আমি যেটা বলতেছিলাম বারবার, আমরা কিন্তু স্টক মার্কেট শুধু বলতেছি না। তো এই জন্য বললাম যে কখনোই 100% অফ ইউর স্টক মার্কেট ইনভেস্ট করা ঠিক না। কখনোই 100% অফ ওয়েলথ স্টক মার্কেটে ইনভেস্ট করা ঠিক না, কারণ আমরা প্রথম থেকে বলে আসতেছি স্টক মার্কেট রিস্কি প্লেস। সো এখানে আপনি ইনভেস্ট করবেন কেন? আপনার রিটার্নটাকে বাড়ানোর জন্য, একটা পোর্শন ইনভেস্ট করবেন রিটার্নটা বাড়ানোর জন্য। আপনার পুরা যা আছে সবকিছু স্টক মার্কেট ইনভেস্ট করা এটা কখনোই যুক্তিযুক্ত না, এটা কখনোই কোনো থিওরিতে এটা বলে না স্টক মার্কেটে পুরো ওয়েলথ ইনভেস্ট করা যাবে না। আচ্ছা, তাহলে কিভাবে আপনি ডিসাইড করবেন, কি ওয়াইতে ডিসাইড করবেন যে আপনার আসলে কি পরিমাণ স্টক মার্কেট ইনভেস্ট করা উচিত? এটার জন্য কয়েকটা রোল আছে। যাদের রিস্ক টলারেন্স কম তারা স্টক মার্কেটে কম করে, যাদের রিস্ক নেওয়ার ক্যাপাসিটি কম তারা স্টক মার্কেটে কম ইনভেস্ট করবে, তারা হচ্ছে ফিক্সড ইনকাম যেমন এফডিআর সঞ্চয়পত্র এগুলোতে ইনভেস্ট করবে। আর যাদের রিস্ক নেওয়ার ক্যাপাসিটি বেশি তারা স্টক মার্কেট ইনভেস্ট করতে পারবে, তাদের ওই জায়গাতে কম ইনভেস্ট করবে। তারপর হচ্ছে যেটা আমি একটু আগে বলতেছিলাম, যাদের ইনভেস্টমেন্টের টাইম হরাইজন অনেক বেশি তারা স্টক মার্কেটে অ্যালোকেশন বাড়াবে। আমি কিন্তু একটা জিনিস বলতেছি না, এই যে জায়গাটাতে আরেকটু আমি ক্লিয়ার করে দিই, আমি কিন্তু বলতেছি না যে করবেন না বা করবেন, আমি বলতেছি যে পুরোটা করতে পারবেন না, কে কম বেশি করবেন পার্সেন্টেজ, এটা কিন্তু অনেকেই কনফিউজ হয়। আমি বলতেছি কাদের পার্সেন্টেজ বেশি থাকবে ইনভেস্টমেন্ট স্টক মার্কেটে, কাদের পার্সেন্টেজ কম থাকবে। তো যাদের একটু লঙ্গার টার্ম হোরাইজন, যারা লং টার্ম ইনভেস্ট করতে পারবে তাদের পার্সেন্টেজটা ইনভেস্টমেন্ট স্টক মার্কেটে তারা বেশি রাখতে পারবে।
আর যাদের ইনভেস্টমেন্ট টাইম হরাইজন কম তাদের স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট পার্সেন্টেজটা কম থাকবে। আরেকটা জিনিস বয়স দিয়েও ডিফাইন করা যায়, যারা যত বয়স্ক হবে তাদের স্টক মার্কেট অ্যালোকেশন তত কমতে থাকবে, পার্সেন্টেজ অফ ওয়েলথ তত স্টক মার্কেটে কম রাখতে হবে। যারা ইয়াং বেশি তারা বেশি পরিমাণ তাদের পার্সেন্টেজ বেশি পরিমাণ স্টক মার্কেটে দিতে পারবে। আর কারণ এটার বেসিক এটা যে কারণে বলা হয়েছে, যে প্রিন্সিপালে বলা হয়েছে, কারণ একটা ইয়াং পার্সন যদি লস করে তার পক্ষে কিন্তু পুরো লাইফ করে আছে এটাকে কভার করে আসে। একটা বয়স্ক লোক যদি লস করে তাহলে কিন্তু তার টাইমটা কিন্তু খুব বেশি নাই। তো এই জন্য যেটা বলা হয় বয়স্ক লোকরা ডেফিনেটলি ইনভেস্ট করবে, কারণ বয়স্ক লোকদের জাজমেন্টের ব্যাপার আছে, তারা ইয়ং এর চেয়ে কিন্তু জাজমেন্টের ক্যাপাসিটিটা ভালো, কারণ তারা এতদিন ধরে শিখছে বুঝছে, তাদের জাজমেন্ট ক্যাপাসিটি ভালো, তারা ইনভেস্ট করলে ভালো করবে, এটা ট্রু। কিন্তু ওই যে তার টোটাল যে ওয়েলথটা থাকবে ওইটা এমনভাবে সাজানো থাকবে স্টক মার্কেটে ম্যাক্সিমাম পোর্শন থাকতে পারবে না, কারণ ম্যাক্সিমাম পোর্শন থাকলে কিন্তু তার কিন্তু যে কোনো সময় একটা ক্যাটাস্ট্রফি আসলে একটা ইকোনমিতে, আমি যেটা বললাম যে ইকোনমি ভালো থাকলে স্টক মার্কেট ভালো করে, এখন ইকোনমি কিন্তু যে কোনো সময় যে কোনো কারণে খারাপ হয়ে যেতে পারে। তো ওই সময় কিন্তু যাতে প্রিপারেশন, ওই সময় যাতে আপনি বিপদে না পড়েন, এই জন্য বলা হয় যে বয়স্কদের স্টক মার্কেটে ওয়েলথে ইনভেস্টমেন্টটা কম রাখবে, যত ইয়াং থাকবেন তত বেশি এই পার্সেন্টেজ ইনভেস্ট করতে পারবেন। তো একটা থার্ম রুল আছে, থার্ম রুল হচ্ছে পার্সেন্টেজ অ্যালোকেশন টু স্টক, এটা বের করা হয় 100 মাইনাস এইচ দিয়ে। এটা হচ্ছে একটা থাম্ব রুল, মানে থাম্ব রুল একটা জেনারেলাইজড রুল, এটা বেরি করতেই পারে, বাট এটা হচ্ছে যে একটা জেনারেল একটা রুল। আমার যদি বয়স 20 বছর হয় তাহলে আমি আমার ওয়েলথের 100 মাইনাস 20 80% আমি স্টক মার্কেট ইনভেস্ট করতে পারবো। আমার বয়স যদি 30 বছর হয় তাহলে আমি 70% ইনভেস্ট করতে পারবো। আমার বয়স যদি 40 হয় তাহলে 100 মাইনাস 40 60% ইনভেস্ট করতে পারবো। আমার বয়স যদি 50 বছর হয় তাহলে আমি ওয়েলথের হাফ স্টক মার্কেট ইনভেস্ট করবো। আমার যদি 60 হয় তাহলে ওয়েলথের আমি 40% স্টক মার্কেট ইনভেস্ট করবো। তো এই যে একটা প্রিন্সিপাল, যত আস্তে আস্তে বয়স হয়ে থাকবে আস্তে আস্তে কমাই নিতে হবে। আচ্ছা, এই যে অনেক কথা বললাম, রিস্কের কথা বললাম, রিটার্নের কথা বললাম, তারপরে লিকুইডিটির কথা বললাম, তারপরে আমি কি পরিমাণ স্টক মার্কেটে ইনভেস্ট করব, কি পরিমাণ হচ্ছে আমি বন্ড ইনভেস্ট করব, বন্ড আমাদের মার্কেটে নাই, এটা আমাদের জন্য আনফরচুনেট, আমরা অ্যাডের ইনভেস্ট করতে পারি, সঞ্চয়পত্র করতে পারি। তো এই যে সব কিছু মিলে আমার কিন্তু আমরা যেটা বইয়ের ভাষা বলে IDLC ইনভেস্টমেন্ট পলিসি স্টেটমেন্ট, যে আপনি যখন ইনভেস্ট করার আগে আপনি কিন্তু এটা লিখতে হবে যে আমার রিটার্ন টার্গেট এই, রিস্ক আমি এতটুকু নিতে পারবো, আমার লিকুইডিটির হচ্ছে আমি 6 মাস বা 1 বছর এতটুকু নিতে পারবো, বা 2 বছর বা 5 বছর, ওই অনুযায়ী কিন্তু আপনাকে ওই পোর্টফোলিওটা সাজাতে হবে। তো বারবার এখানে যে জিনিসটা হচ্ছে আপনি রিটার্ন টার্গেট করলে হবে না, রিটার্ন টার্গেটের সাথে সাথে রিস্কের যে কি পরিমাণ রিস্ক আছে সেটাও কিন্তু দেখতে হবে। আচ্ছা, দুইটা ইনভেস্টমেন্ট প্রপোজিশন আছে, যেটা সবাই দুইটা ইনভেস্টমেন্ট প্রপোজিশন নিয়ে কথা বলে, যেটা একটা হচ্ছে গ্রোথ স্টক আর একটা হচ্ছে ভ্যালু স্টক। ভ্যালু ইনভেস্টমেন্ট আর একটা হচ্ছে গ্রোথ ইনভেস্টমেন্ট। তো গ্রোথ ইনভেস্টমেন্টে যেটা হয় বিজনেসে এবং প্রফিটের অনেক গ্রোথ থাকে, আপনার থেকে রিটার্ন অনেক বেশি পাওয়া যায়, এবং এগুলা ইউজুয়ালি একটু রিস্কি হয়। আর ভ্যালু ইনভেস্টমেন্টে যেটা হয় যে গ্রোথ ডিসেন্ট থাকে এবং ব্যবসাটা অনেক স্টেবল থাকে এবং ডিভিডেন্ড অনেক বেশি পাওয়া যায় এবং রিলেটিভলি একটা মোটামুটি মডারেট লেভেলে ভ্যালুয়েশন পাওয়া যায়। আর যারা লিভিং এক্সপেন্স মেনটেন করার জন্য যায় তারা আসলে ভ্যালু স্টকে যাওয়া উচিত, তাদের গ্রোথ স্টকে যাওয়া উচিত না। আমরা মোটামুটি প্রেজেন্টেশন কিন্তু অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছি, সবাই হয়তো অনেক ক্ষুধার্ত, বাট আমরাও শেষ পর্যায়ে চলে আসছি, বেশি গণত নিব না। ডাইভার্সিফিকেশন, আমি একটু আগে বলে আসলাম যে ডাইভার্সিফিকেশন করতে হবে, মানে একটা স্টক একটা জায়গাতে ইনভেস্ট করা যাবে না। এটা যেমন স্টক মার্কেটের ক্ষেত্রে যেমন সত্য যে আপনার স্টক কয়টাতে ইনভেস্ট করবে, একটা বা দুইটা না 5টা, তো একটাতে ইনভেস্ট করা যাবে না, যেভাবে সত্য ঠিক সেম ইনভেস্টমেন্ট পুরো পোর্টফোলিও যখন চিন্তা করবেন যে কোথায় কোথায় ইনভেস্ট করবেন, স্টক মার্কেটে, সঞ্চয়পত্রে, FDR নাকি রিয়েল এস্টেট, তো ওই ক্ষেত্রে এটা সেম যে আসলে কয়েকটা জায়গাতে ইনভেস্ট, ডাইভার্সিফিকেশন মানে হচ্ছে কয়েকটা জায়গাতে ইনভেস্ট করা উচিত। এক জায়গায় ইনভেস্ট করলে রিস্কের পরিমাণ অনেক বেড়ে যায়। তো স্টক মার্কেট নিয়ে যদি আমরা বলি তাহলে বলবো যে একটা স্টকে ইনভেস্ট করলে আপনার রিস্কের পরিমাণ বেড়ে যায়, আবার অনেক স্টকে যদি ইনভেস্ট করেন তাও কিন্তু এটা ওভার ডাইভার্সিফিকেশন হবে, এইটাও কিন্তু আপনার রিটার্ন নষ্ট করে ফেলবে। ঠিক আছে, তো ডাইভার্সিফিকেশন করতে হবে, বাট অনেক বেশি স্টকে আবার করা যাবে না, একটা লিমিটেড স্টকে। তো এটা ডিপেন্ড করে আসলে কার ফান্ড সাইজ কেমন, যার ফান্ড সাইজ যেমন ইউজুয়ালি ধরেন আপনার নর্মাল যে আমাদের ফান্ড সাইজ 4টা 5টা স্টকে আমরা ইনভেস্ট করতে পারি, হয়তো আমরা 8টা ফান্ড সাইজ বাড়লে 8টা 10টা 12টা পর্যন্ত যাইতে পারি। বলা হয় থিওরিতে যে 12টা করলেই নাকি মোটামুটি 90% মার্কেট কভার হয়ে যায়, আর ম্যাক্সিমাম হচ্ছে যাদের অনেক হাজার হাজার কোটি টাকা তারা হচ্ছে 20টাতে যাবে। এর বেশি স্টকে ইনভেস্ট করা ঠিক না, কিন্তু মানে
কারণ এটা পোর্টফোলিওটা দেখার তো একটা ব্যাপার থাকে, হ্যান্ডেল করার একটা ব্যাপার থাকে, ফলো করার ব্যাপার থাকে। তো এই জন্য একটা লিমিটেড নাম্বার অফ স্টক যেটা বুঝি ওইটাতে করেই বেটার। আর রিটার্ন চেঞ্জ করা যাবে না, আমরা সবসময় মার্কেটের সাথে সাথে রিটার্ন চেঞ্জ করতে চাই, যে আমার ওর পোর্টফোলিও ডাবল হচ্ছে, আমি কেন ডাবল করতে পারতেছি না, ট্রিপল করতে পারতেছি না। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, সিঁড়ি দিয়ে যদি আপনি ওঠেন তাহলে একটা দ্বিতীয় তালা উঠে তৃতীয় তালা উঠতে হবে, তারপর তৃতীয় তালা উঠে চতুর্থ তালা উঠতে হবে। 1 লাখে যদি আপনি চার তালা উঠে যান, অনেক তাড়াতাড়ি ওঠে, আপনি কিন্তু খুবই তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাবেন, অথবা পরে হাত পা ভেঙে যেতে পারে। সো ওইটা মাথায় রাখতে হবে যে আস্তে 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 পোর্টফোলিওটাকে বিল্ড করে উপর দিকে নিয়ে যেতে হবে এবং ডিসেন্ট রিটার্নের টার্গেট করতে হবে। অ্যাবনর্মাল রিটার্নের টার্গেট করলে কিন্তু যে কোনো সময় বড় ধরনের বিপদ আসতে পারে। নর্মাল রিটার্নে যদি টার্গেট করি যে আমি এফডিআর বা সঞ্চয়পত্রে এরকম রিটার্ন পাই, এখানে আসছি আমি রিটার্নটা বাড়ানোর জন্য, তো ওইটা থেকে আমি একটা প্রিমিয়াম চাই, ওইটা হচ্ছে একটু বেশি রিটার্ন চাই কারণ আমি হাই রিস্ক নিয়ে যাই, ওইটা নিয়ে যদি করেন দেখবেন আপনার পোর্টফোলিও কন্টিনিউয়াসলি গ্রো করে যাবে এবং আপনি সেক্ষেত্রে ভালো স্টকে থাকবেন। আর রিটার্ন বেশি চাই দেখে কিন্তু আমরা ভালো স্টক থেকে বেরিয়ে খারাপ স্টকে যাই, তখন আমাদের রিস্কের পরিমাণটা বেড়ে যায়। এই যে আরেকটা জিনিস দিচ্ছে যে দেখেন হার্ডিং বিহেভিয়ার, এটা বইয়েতে প্রচুর লেখা আছে যে হার্ডিং বিহেভিয়ার খুবই খারাপ, হার্ডিং বিহেভিয়ার খুবই খারাপ। একটা মানুষ যাচ্ছে পিছন দিয়ে আমরা সবাই যাচ্ছি, যে সব একজন কিনতেছে আমরা সবাই কিনবো, সবাই কিনতেছে দেখে আমরা কিনবো না, ব্যাপারটা এটা না। সবাই কিনতেছে আমি কিনতে পারি, যদি আমার মনে হয় যে সবাই ভালো কাজ ঠিক কাজ করতেছে তাহলে আমি একমাত্র যাবো। কিন্তু সবাই যদি এরকম হয় যে কেউ দেখতেছে না সামনে কি, সবাই যাচ্ছে একজন করে পড়তেছে, সবাই যাচ্ছে একজন করে পড়তেছে, এই ধরনের জিনিস করলে কিন্তু আসলে পোর্টফোলিও ধ্বংস হয়ে যাবে। সো হার্ডিং বিহেভিয়ার এটা অ্যাভয়েড করতে হবে। সবাইকে আমি ফলো করবো না সেটা বলি না, বাট ফলো করার আগে বুঝতে হবে সবাই যেটা করতেছে এটা রাইট করতেছে কিনা। আমরা সবাই কিন্তু এই জিনিসগুলো জানি, আমাদের এই প্রোগ্রামে কিন্তু আজকে নতুন কোনো কিছু আমার মনে হয় না আমরা বলতেছি। যে জিনিসগুলো হচ্ছে এগুলো জাস্ট একটু মনে করে দেওয়া, সবাইকে একটু মনে করে দেওয়া, যে জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আমরা পোর্টফোলিও নিয়ে বসে যখন ডিসিশন নিব এই কয়েকটা প্রিন্সিপাল আমাদের হাতে থাকবে, এই প্রিন্সিপালগুলো মাথার মধ্যে আমাদের বারবার কাজ করবে যে আমি এটা করতেছি কিনা। আমরা বারবার ভুলে যাই, এই জিনিসগুলো মনে করার জন্য প্রোগ্রাম। আর কিছু আমরা ইন্সপিরেশনাল কোড দেখবো। আচ্ছা, ওয়ারেন বাফেট বলছে, ওয়ারেন বাফেট স্বাভাবিক যদি আমি ইনভেস্টমেন্ট কোড বলতে যাই, উক্তি বলতে চাই, তাহলে ওয়ারেন বাফেটের কথা বলতে হবে। আমরা যদি আরো কয়েকজনের কোড এখানে দিয়েছি, সে প্রথম একটা কথা বলছে, রিস্ক কামস ফ্রম নট নোয়িং হোয়াট ইউ আর ডুইং। তো আমরা কিন্তু বারবার বলে আসছি যে আমি যেটা বুঝি সেটা করবো না, আমি যেটা বুঝি সেটা ইনভেস্ট করবো। তো রিস্ক আসবে তখনই যখন আমি এটা বুঝি না এবং ওইটা করতেছি। তো আমি বুঝলেই যদি করি তাহলে রিস্কের পরিমাণ কিন্তু অনেক কমানো সম্ভব, কারণ আমি তখন ক্যালকুলেটিভ রিস্ক নিব, যে রিস্কটা নিচ্ছি এটা নিয়ে আমি অ্যাওয়ার এবং এই রিস্কটা আমি কি হ্যান্ডেল করতে পারবো এটা আমি জানি এবং এই অনুযায়ী আমি রিস্ক নিচ্ছি। আর যেটা স্যারও বলতেছিলেন যে আমাদেরকে বারবার শিখতে হবে, নলেজ বা স্টক মার্কেটে ইনভেস্ট করতে হলে নলেজ বাড়াইতে হবে প্রত্যেকদিন। সো এটা উনি বলছিলেন যে স্পেন্ড ইজ ডে ট্রাইং টু বি লিটল ওয়াইজার দেন ইউ আর ওয়েন ইউ ওয়াক আপ। সো আপনি প্রত্যেকদিন আমাদের ট্রাই করতে হবে যে যতটুকু সম্ভব আমরা নলেজেবল হই। কারণ ওয়ারেন বাফেট, আমি আমার মজা করে আমার কলিগদের সাথে প্রায় বলি যে ওয়ারেন বাফেট এত বড় লোক হতে পারছে কারণ কি, সে 11 বছর ইনভেস্ট করছে, আবার অনেকদিন বাঁচছে। কারণ মানুষ যত বয়স হয় তত নলেজটা বাড়ে, তখন কিন্তু আরো ডিসিশন নিতে পারে ভালো। সো এত বছর যদি না বাঁচতো হয়তো এত বড় ম্যাগনেট হতে পারতো না। ঠিক আছে, তো আমরা যদি বারবার এভাবে প্রত্যেকদিন আমরা শিখতে থাকি তাহলে একটা সময় আমার মাথায় কিন্তু অনেক নলেজ চলে আসবে, তো ওইটা দিয়ে কিন্তু আমি ডিসিশন অনেক ভালো নিতে পারবো। বেন গ্রাহাম, যিনি ইভেন মানে ওয়ারেন বাফেটের অনেক আগে টিচার ছিলেন, উনি বলছিলেন যে অনেকে বলা হয় যে ফান্ডামেন্টাল ইনভেস্টমেন্টের গুরু, ইভেন ভ্যালু ইনভেস্টমেন্টের গুরু বলা হয়। Individual investor should act consistently as an investor, not as a speculator. So আমরা ফার্স্টে বলে আসছি একটা ইনভেস্টরকে সবসময় ইনভেস্টর হিসেবে চিন্তা করতে হবে। আমি হঠাৎ করে স্পেকুলেটর হইলে কিন্তু হবে না, যদি হই তাহলে কিন্তু আমার পোর্টফোলিও শেষ হয়ে যাবে। স্পেকুলেশন করা যাবে না কোনো মতে, এবং কনসিস্টেন্টলি আমাকে ইনভেস্টর হিসেবে বিহেভ করতে হবে। ওয়ারেন বাফেট, আরেকটা ওয়ারেন বাফেট এখানে উক্তি আছে, সে বলতেছিল, এগুলা মানে খুবই টাচি উক্তি, ইফ ইউ আর নট উইলিং টু ওন স্টক ফর 10 years, যদি তুমি 10 বছরের জন্য একটা স্টক ওন করতে না চাও, ডোন্ট ইভেন থিঙ্ক অ্যাবাউট ওনিং ইট ফর 10 minutes। তো এটা 10 মিনিটের জন্য কেনার দরকার নেই। আমি ওই স্টকে ইনভেস্ট করবো যে স্টকে আমি 10 বছর রাখার জন্য আমি রাজি, ওইটা আমি 10 মিনিটের জন্য ওরকম কোনো স্টক ইনভেস্ট করবো না যেটা আমি 10 বছর আমি ইনভেস্টমেন্ট রাখতে পারবো না। তারপরে বলছে put together a portfolio of companies whose aggregate earnings much upward over the years and also will the portfolio's market value। ওই যে একটু আগে যে কথাটা আমি বারবার বলতেছিলাম, যাদের আর্নিংস বাড়তে থাকবে তাদের কিন্তু
প্রাইস গ্রোথ হবে, এটাই স্বাভাবিক। তো ওই ধরনের পোর্টফোলিওতে যদি আপনি আর্নিংস বাড়ার মতো স্টক রাখতে পারেন, আপনার পোর্টফোলিও কন্টিনিউয়াসলি গ্রো করে যাবে। এবার আমরা আরেকজন আসলাম, পিটার লিঞ্চ। উনি বলছেন, বিহাইন্ড এভরি স্টক ইজ এ কোম্পানি, ফাইন্ড আউট হোয়াট ইটস ডুইং। আমরা যখনই স্টক মার্কেট ইনভেস্ট করতে যাই, স্টক হিসেবে দেখবো না, কোম্পানি হিসেবে দেখবো, কারণ প্রত্যেকটা স্টকের পিছনে একটা কোম্পানি আছে। তো কোম্পানি কি করে সেটা আমাদের দেখতে হবে। পিটার লিঞ্চ আরেকটা কথা বলছে, ওনিং স্টক ইজ লাইক হ্যাভিং চিলড্রেন, ডোন্ট গেট ইনভলভ উইথ মোর দেন ইউ ক্যান হ্যান্ডেল। সো যেটা আমি বলতেছিলাম, ওভার ডাইভার্সিফিকেশন। বাচ্চা যেমন অনেক বেশি হলে হ্যান্ডেল করা যায় না, ঠিক পোর্টফোলিওতে অনেক বেশি স্টক হলে কিন্তু হ্যান্ডেল করা যায় না। সেই কথা কিন্তু কে বলছে? ওয়ারেন বাফেট আরেকটা কথা দেখেন, সাকসেসফুল ইনভেস্টিং টেকস টাইম, ডিসিপ্লিন অ্যান্ড পেশেন্স। আপনি যদি ইনভেস্টিং এ সাকসেসফুল হতে চান, তাহলে টাইম দিতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে, পেশেন্স থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। নো ম্যাটার হাউ গ্রেট দ্য ট্যালেন্ট বিফোর, সামথিং জাস্ট টেক টাইম। আপনি যত ব্রিলিয়ান্ট হন, যত ইফোর্ট দেন, কোনো লাভ নেই, টাইম দিতে হবে। টাইম দিতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে, পেশেন্স থাকতে হবে আপনার। তারপর সে বলছে, যেটা আমরা সবাই জানতে চাই, আই উইল টেল ইউ হাউ টু বিকাম রিচ। কিভাবে বড়লোক হতে চাই আমি বলবো। সে বলছে, ক্লোজ দ্য ডোরস, বি ফিয়ারফুল হোয়েন আদার্স আর গ্রিডি। যখন অন্যরা লোভ করবে তখন আপনি ভয় করেন। আর বি গ্রিডি হোয়েন আদার্স আর, যখন অন্যরা ভয় পাবে তখন আপনি লোভী হন। সো এই যে স্টক মার্কেটের ক্র্যাশ, বাবল হয়, ক্র্যাশ হয়, এগুলোর কারণে আমরা একটা টার্ম বলি ইরেশনাল এক্সুবারেন্স। সবাই একসাথে আপনার গ্রিডি হয়ে যায়, তখন কিন্তু মার্কেটে বাবল মার্কেট হয়। আবার সবাই একসাথে কিন্তু ফিয়ারফুল হয়, মার্কেট ক্র্যাশ হয়। তো এর উল্টাটা করতে হবে, যদি করতে পারেন সেক্ষেত্রে আপনি, ও বলছে যে, রিচ হতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। এখানে আমাদের প্রেজেন্টেশন শেষ। তো আমরা এখন কোশ্চেন আনসার সেশন নিব। আমি আমাদের ম্যানেজিং ডিরেক্টর আর সম্মানিত অতিথিদেরকে আমাদের ডায়াতে আসার জন্য অনুরোধ করবো। শেষ চাকরি দেখি তো আমরা কোশ্চেন আনসার সেশনে চলে আসলাম। আমরা বারবার বলেছি যে একটা প্রেজেন্টেশন আসলে সবকিছু কভার করা কখনোই সম্ভব হয় না, বাট আমরা চেয়েছি বেসিক জিনিসগুলো যাতে আপনাদেরকে বলা যায় এবং আপনাদের মনে করিয়ে দেওয়া যায়। আমরা বলতেছি না যে নতুন করে বলতেছি, এগুলো সবই আপনারা জানেন, আমরা জাস্ট এগুলো মনে করিয়ে দিয়েছি। এখন আমরা কোশ্চেন আনসার সেশন শুরু করব। আপনাদের যাদের কোশ্চেন আছে জাস্ট একটু হাত তুলে নাম বলে কোশ্চেনটা করেন। আমাদের লোকজন আছে পাশে, যদি একটু হাত তুলে তাহলে ওনারা মাইক্রোফোন নিয়ে আসবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জানতে চাচ্ছি যে 18 তারিখ নেগেটিভ ইকুইটির অ্যাডজাস্টমেন্ট, ওইটা যদি সময় না বাড়ায় তাহলে মার্কেটে কি ধরনের এফেক্ট পড়তে হবে? আমি একটু অ্যাড করি আপনাদের সাথে, যেটা হচ্ছে যে আমরা একটু ট্রাই করব, যেহেতু এটা পাবলিক প্রোগ্রাম, আমরা ট্রাই করব একটু আমাদের প্রেজেন্টেশনের মানে ফাইন্যান্সিয়াল লিটারেসির যে কোশ্চেনগুলো করার জন্য। আর এর বাইরে যদি যে আপনি যে ধরনের কোশ্চেন করছেন, এই ধরনের কোশ্চেন যদি আপনার থাকে, আমাদের সাথে পরে আলাদাভাবে একটু যোগাযোগ করেন। মানে পড়ার লোকে কিছু সেন্টিমেন্টাল ইস্যু ব্যাপার থাকে, এই ধরনের পাবলিক প্রোগ্রামে কথা বলা যায় না। তো এই জন্য ওই জিনিসগুলো আমরা একটু ট্রাই করবো একটু অ্যাভয়েড করার জন্য। থ্যাংক ইউ। একটু যদি রিফ্রেশ করেন আপনার কোশ্চেনটা কিছু। আমি বিভিন্ন পত্রপত্রিকায় দেখলাম 18 তারিখ নেগেটিভ ইকুইটির অ্যাডজাস্টমেন্ট, যেগুলো কোর্ট চলতি মাসে। তো 18 তারিখের পরে যদি ওই সময়টা যদি না বাড়ায় লেনদেনের, তাহলে মার্কেটে কি ধরনের এফেক্ট করতে পারে সেটাই জানতে চাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। জটিল প্রশ্ন আর কি। তো ফার্স্ট অফ অল, প্রথমত আপনাদেরকে আমি রাদার এটাকে কজ এবং অ্যানালিসিসের পয়েন্ট অফ ভিউ থেকে, মার্কেটের পয়েন্ট অফ ভিউ থেকে না দেখে কজ ইফেক্টের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি। লজিক্যালি একটা যদি আপনার
এই সাপ্লাই আসবে, এই তো মানে আপনাদের ভয়টা হচ্ছে যে এক্সেস সাপ্লাই আসবে। এখন পর্যন্ত আমরা যেগুলো দেখেছি যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো যাদের হাতে আপনার নেগেটিভ ইকুইটি এগুলো ছিল একটা লেভেল পর্যন্ত সেগুলো রিকভারি হয়েছে 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে সেই আপনার অনেকগুলোই কিন্তু তারা মার্জিন কল করে নিয়েছে অনেক কোম্পানি। আর থার্ড হচ্ছে যে তারা নিজেরাও কিন্তু অনেকে প্রভিশন করে নিয়েছে, কেউ কেউ লস যারা বড় কোম্পানি। তো সেই ক্ষেত্রে নতুন করে এখানে এখন যেহেতু মার্কেটে ডিমান্ডও আছে, কিছুটা সাপ্লাই যদি আসেও তো সেটা অ্যাবজর্ব করার ক্যাপাবিলিটি আছে বলে আমার কাছে মনে হয়। থার্ড হচ্ছে যে এই যে কোম্পানিগুলো এক্সট্রিমলি আন্ডার ভ্যালুড হয়ে গেছিল, যার কারণে মার্জিন আপনার কলের মধ্যে চলে এসেছিল, সেই কোম্পানিগুলোর কিন্তু একটা লেভেল অফ ভ্যালুয়েশন এখন হয়েছে আমার কাছে যেটা মনে হয়। তবে নতুন করে মার্কেটে আসলে এটা খুবই ভালো মুশকিল কি হবে। তবে মার্কেটে এখন পর্যন্ত যে সেন্টিমেন্ট আছে এবং কোম্পানিগুলোর কর্পোরেট ডিক্লারেশন এবং আর্নিং যে লেভেলে আছে, মনে হয় না যে সেরকম একটা কিছু আসা বলে যৌক্তিক বলে মনে হয় না। ধন্যবাদ আপনাকে। আমি একটু জানতে চাচ্ছি যে ওই রিটার্ন অফ ইকুইটি আর রিটার্ন অফ ইনভেস্টমেন্টের মধ্যে কি ডিফারেন্স দেখাম? রিটার্ন অফ ইকুইটি আর রিটার্ন অফ ইনভেস্টমেন্ট এই দুটার মধ্যে কি ডিফারেন্স বা বেসিক লাগতে হবে? আচ্ছা, একটা সুন্দর এবং ফান্ডামেন্টাল প্রশ্ন। আমি আপনার প্রশ্নের আগে আমি আরেকটা জায়গায় যেতে চাই। এখানে 3টা রিটার্ন আছে: রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন অ্যাসেট, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এবং এই 3টা কারা ইউজ করে? যারা ইকুইটি শেয়ার ইনভেস্টর তাদের নজরটা হচ্ছে রিটার্ন অন ইকুইটির দিকে। যারা ডেট সিকিউরিটিতে ইনভেস্টমেন্ট করে, যেমন বন্ডে ইনভেস্টমেন্ট করে, তাদের নজরটা হচ্ছে ভাই রিটার্ন অন ইনভেস্টমেন্টের দিকে। আর বাংলাদেশে প্রেফারেন্স শেয়ার নাই, প্রেফারেন্স শেয়ারে যারা ইনভেস্টমেন্ট করে তাদের নজরটা হচ্ছে রিটার্ন অন অ্যাসেটের দিকে। এবার আসি, আবার দুটোর পার্থক্য হচ্ছে রিটার্ন অন ইকুইটি বলতে আমরা যখন বের করি, উনি খুব সুন্দরভাবে দেখিয়েছেন নেট প্রফিট আফটার ট্যাক্স। ওখানে যেহেতু প্রেফারেন্স শেয়ার বাংলাদেশে নাই, প্রেফারেন্স ডিভিডেন্ড আর বাদ দেওয়ার প্রশ্ন আসে নাই, ডিভাইড বাই শেয়ার হোল্ডার্স ইকুইটি, যে ইকুইটির মধ্যে ক্যাপিটাল এবং রিটার্ন আর্নিংস দুটোই যোগ থাকে। আর যখন রিটার্ন অন ইনভেস্টমেন্ট হয় তখন ক্যাপিটাল ইকুইটির সাথে লং টার্ম ইনভেস্টমেন্ট যেটা, সেই দুটো যোগ হওয়ার পরে নেট প্রফিট আফটার ট্যাক্স প্লাস ইন্টারেস্ট ওই উপরে আসে, তারপর ইনভেস্টমেন্ট। জেনারেলি রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ হায়ার দেন রিটার্ন অন ইকুইটি। এবং এই মৌলিক পার্থক্য দুটার মধ্যে। তবে আপনারা যারা বন্ডে ইনভেস্টমেন্ট করবেন তখন আপনাকে দেখতে হবে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এবং বাংলাদেশে বর্তমানে দুটো কর্পোরেট বন্ড আছে, 8টা ডিবেঞ্চার থাকলে ওইগুলো প্রাইভেটলি প্লেসড, আর ম্যাক্সিমামে হচ্ছে ইকুইটি। আমার মনে হয় দিস ইজ অল অ্যাবাউট। আর কেউ আছেন? আর কোনো কোশ্চেন নাই মনে হয়। তো আমরা আছে ওইদিকে হাত যান। একটু নিজের নাম বলে কোশ্চেনটা করেন প্লিজ। মাইক্রোফোন আসছে, মাইক্রোফোন আসছে। আমার নাম মুশতাক আহমদ চৌধুরী। আমি আইডিএলসিতে হাতমরাতে ব্রাঞ্চে ট্রেড করি। আমি কিন্তু আইডিএলসিতে করছি, যেহেতু আমি কেন আইডিএলসি ইনভেস্ট করি? আমি আমি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান করব এবং আমি ওদের থেকে কিছু গাইডলাইন পাবো এই আশা করি। এবং ওটার বদলে ফাইন্যান্সিং হ্যাপিনেস আমি যেন ইনভেস্ট করতে পারি, মানে ইনকাম করতে পারি এবং অপরিচিত বের হতে পারি, এরকম কিছু গাইডলাইন প্রতি সপ্তাহে আমরা যেন পাই, সেই ব্যবস্থা করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনি একটা ভালো
প্রস্তাব দিয়েছেন আমাদের ম্যানেজিং ডিরেক্টর, উনি এর উত্তর দিবেন। ধন্যবাদ চৌধুরী সাহেব সুন্দর একটা কোশ্চেন করার জন্য। আইডিএলসির চিরন্তন যে প্রচেষ্টা যেটা থাকে সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন হিসেবে নিজেদেরকে দেখি না। একটা অর্গানাইজেশন স্টেক হোল্ডার আছে, তার মধ্যে কাস্টমার হচ্ছে বিগেস্ট স্টেক হোল্ডার আমাদের, এবং উই অলওয়েজ এঙ্গেজ আওয়ার কাস্টমার। চেষ্টা করি আর কি আমাদের সামর্থ্যের মধ্যে যেটুকু চেষ্টা থাকে সেটা করে নেওয়া আমাদের প্রতিটা প্রসেসের মধ্যে, বিজনেস প্রসেসের মধ্যে। কাস্টমারকে যদি এঙ্গেজ করতে না পারি, তাদের সুবিধা তাদের বেনিফিট যদি না হয় লং টার্মের জন্য, মানে কোনো একটা স্পেসিফিক কারণে এদিক ওদিক হতে পারে, তবে সাধারণত যদি একটা পিপল একটা লার্জ যদি একটা অর্গানাইজেশন থেকে বেনিফিটেড হতে না পারে, তাহলে সেই অর্গানাইজেশনের এক্সিস্টেন্সের কোনো কারণ থাকে না। তো সেই ফিলোসফিতে আমরা বিশ্বাস করি, আমাদের প্রয়াস সেই জায়গায় থাকে। ডেফিনেটলি আপনি যেটা হচ্ছে স্টক মার্কেটে ইনভেস্টমেন্টের জন্য আপনাদের যে গাইডলাইনগুলো প্রয়োজন হয়, এটা একটা চিরন্তন প্রচেষ্টা যে কিভাবে আপনাদেরকে গাইড করা যেতে পারে। এখন আমাদের সেই চেষ্টা আছে। আমাদের একটা টিম আমরা গঠন করেছি, আমাদের রিসার্চ টিম একটা আমাদের আছে, যে টিম আমাদের সেল সাইড রিসার্চ আমরা দিই আর কি। এই সেল সাইড রিসার্চ যেটা হয় যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের কাছে গেলেই যেটা লাভবান হয়ে যায় তা না। আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের যারা ডিলার আছে তাদেরকে আমরা এডুকেট করি। প্রত্যেকটা ইনফরমেশন যেগুলো মার্কেটে আসে, সেই মার্কেটের ইনফরমেশনগুলোকে অ্যানালিটিক্স বিশ্লেষণ করে সেই বিশ্লেষণ ধর্মী যে কি ইম্প্যাক্ট আচরণ হতে পারে, তো সেইটার আমরা আমাদের ডিলারদেরকে আপডেট করি এবং তাদের মাধ্যম থেকে আপনারা জানতে পারেন। এছাড়া আমাদের বেশ কিছু রিপোর্ট আছে, যেমন যখন ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসি, এছাড়াও মার্কেটের কর্পোরেট ডিক্লারেশন যেগুলো আসে, সেগুলো আমাদের রিসার্চের বিশ্লেষণ এগুলো হয় এবং সেই বিশ্লেষণের আমরা একটা পাবলিশড আমরা করি। তো এগুলো আপনারা পেতে থাকবেন আর কি। আমাদের সামনে আরও কত কিছু করা যায় সেটা আমরা চিন্তা ভাবনা করছি, এবং আপনাদের যদি সহযোগিতা পাই, সহযোগিতা যদি থাকে, তো আমরা আরও আপনাদের কাছে অনেক কিছু দিতে পারবো, আমাদের তথ্য এবং বিশ্লেষণ দিতে পারবো বলে আশা রাখি। ধন্যবাদ আপনাকে। আর কারো কোশ্চেন থাকলে একটু হাত তোলেন প্লিজ। সামনে একজন আছে। আসসালামু আলাইকুম। আমার অ্যাকচুয়ালি ঠিক এটা কোশ্চেন না, এটা একটা মতামত বলা যায়। এটা হচ্ছে যেমন এখানে স্টক এক্সচেঞ্জের স্যার আছেন, চিরাং ইউনিভার্সিটি স্যার আছেন, আমি চিরাং ইউনিভার্সিটির স্টুডেন্ট মার্কেটিংয়ে। আমাদের বাংলাদেশে অনেক মানুষের কাছে অনেক ধরনের টাকা আছে, কিন্তু তারা জানে না টাকাটা কিভাবে ইনভেস্ট করতে হবে। শেয়ার মার্কেটটার ব্যাপারে অনেকের ধারণাটা অনেক কম, এবং এটা অ্যাকচুয়ালি আমরা এখন বর্তমানে যেটা আমি মতামতটা দিতে যাচ্ছিলাম, বর্তমানে আমরা যে প্রেজেন্টেশনে দেখেছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুবই প্রেজেন্টেশন সুন্দরটা ছিল। বাট এই প্রেজেন্টেশনটা যদি উদাহরণ নির্ভর হতো, আপনি যদি যে কোনো একটা স্টক এক্সচেঞ্জের বা যে কোনো একটা কোম্পানির তার অ্যাকাউন্টে ঢুকে আপনি যে পোর্টফোলিওর কথা বললেন, আপনার যে অন্যান্য যে জিনিসগুলো অ্যাসেট, মানে যেটা দেখে একটা গ্রাহক সিদ্ধান্ত নিতে পারবে, আপনি বলে গেছেন থিওরিটিক্যাল। প্রচুর ব্লগ আছে, প্রচুর ওয়েবসাইট আছে, যারা এটাতে ইন্টারেস্টেড তারা কিন্তু আপনার ইনফরমেশনগুলো তারা ব্লগে অথবা ইয়েতে পাবে, কিন্তু অনেকেই এইসব পড়ে বুঝে সিদ্ধান্ত নিতে পারে না। যদি সে একটা থিওরিটিক্যাল পাইতো, নট থিওরিটিক্যাল উদাহরণ যদি সে পাইতো যে আমি এই জিনিস দেখবো, এই একটা ওয়েবসাইট, এর মাধ্যমে আমি জানতে পারবো, তারা আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবে, তারা আরও আসতে পারবে। এক। 2 নম্বর হচ্ছে যে এখানে এই যে প্রথমে আমি যেটা বললাম, অনেকের কাছে টাকা আছে, আইডেল পড়ে আছে, কেউ ব্যাংকে ফেলে রাখছে, অথবা কেউ যেটা আপনি বললেন ব্যাংক থেকে এখানের প্রফিট রেটটা অনেক ভালো। আমি কেন ব্যাংকের টাকাটা তুলে আমি এখন স্টক এটা এক্সচেঞ্জ করব? এই যে ট্রেনিং সিস্টেমটা যদি এটা আরও অন্যান্য, শুধু আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা এই যে ট্রেনিং সিস্টেমটা বা এই সেমিনারটা করছেন, যদি স্টক এক্সচেঞ্জ থেকে আসে, হ্যাঁ, তাহলে অন্যান্য যে যতগুলো ডিপার্টমেন্ট, চেম্বার হাউস আছে আমাদের, অন্যান্য যতগুলো সরকারি প্রতিষ্ঠান আছে, তারাও যদি এদিক থেকে আগে আসে এবং উদাহরণ নির্ভর যদি হয়। আমি এখন, আপনি কি এখন আমাদেরকে যে কোনো একটা দেখাই দিতে পারবেন যে অর্থাৎ এই যে কোনো হতে পারে একটা ফার্মাসিউটিক্যালস, হতে পারে একটা ব্যাংক, হতে পারে যে কোনো একটা টেলিকমিউনিকেশনের, আমি তার ওয়েবসাইটে ঢুকবো, তার কি কি জিনিস দেখে আমি সিদ্ধান্ত নিব যে হ্যাঁ এটা একটা ভালো। তাহলে এখানে যারা আছে, এখানে সবাই আমি জানি, সবাই এখানে যারা আছে তারা ট্রেড করতেছে অনেক ভালো জানে, কিন্তু অনেকেই আছে যে আমার মতো অত ভালো জানে না। সিদ্ধান্ত নিতে আমাকে অনেক কষ্ট করতে হচ্ছে, আমার অনেক একজনের কাছে পরামর্শ নিতে হচ্ছে। আমি এই জিনিসগুলো একটা চাচ্ছি।
ধন্যবাদ। ধন্যবাদ। আপনি খুব বড় বেসিকে এসছেন আর কি, একেবারে মৌলিক জায়গাতে থেকে আপনি প্রশ্নটা করেছেন, এবং এই প্রশ্ন আমাদের সবসময় এই ধরনের প্রশ্নগুলো আমাদেরকে অনেক উৎসাহিত করে আমাদের সামনে থেকে স্ট্র্যাটেজি এবং কৌশল ঠিক করার জন্য। হ্যাঁ, আমি শিওর, আমি উদাহরণ দিয়ে একটা জিনিস যদি প্রেজেন্টেশন হয় তো স্বাভাবিকভাবে এটা অনেক সহজে বোধগম্য হয়। আমাদের এই প্রয়াস আমরা সচেষ্ট হব। আমরা এখান থেকে আমাদের শিক্ষা আমরা নিলাম, আপনার প্রস্তাবটা অতি চমৎকার, আমরা এটা নিলাম। আমরা পরবর্তীতে চেষ্টা করব সেই ধরনের উদাহরণ দিয়ে প্রত্যেক জিনিস বোঝানোর জন্য। আর সেকেন্ড হচ্ছে যে আপনার বিনিয়োগ মানে আইডল মানি বা সারপ্লাস মানুষের কাছে আছে স্টক মার্কেট সম্পর্কে অ্যাওয়ার হলে বা এক ধরনের ভীতি কাজ করে, কিংবা এটা সম্পর্কে খুব বেশি ভালো বোঝে না বলে অনেকেই আলাদা বৃদ্ধির একটা তো প্রয়োজন আছে। আর একটা হচ্ছে যে পারসিস্ট করতেছিল, একটা ছিল, এটা কিন্তু এসেছে। আইডিএলসির মতো আরো বেশ কিছু ইনস্টিটিউশন কিন্তু এই মার্কেটে পদার্পণ করেছে, এবং তারপরে দেখেন অনেক মেথোডোলজিক্যাল, আমি যা কিছু একটা প্রসেস ড্রিভেন মেথোডোলজিক্যাল, এবং এরকম আপনাদের মতো যে বড় একটা স্টেক হোল্ডারকে এঙ্গেজ করে আমরাও কিন্তু একটা শিক্ষার প্রসেসের মধ্যে আছি। সত্যি কথা বলতে এটা হচ্ছে যে আপনাদের কাছ থেকে একটা ফিডব্যাক, আপনাদের আশা আকাঙ্ক্ষাগুলোর জায়গা আমরা কাজ করতে পারবো কিনা বা সেইগুলো কিন্তু ফিডব্যাকের একটা প্রসেস, সো দ্যাট আমরা আরও জানতে পারি আপনাদের জন্য আরও কী কী করলে পারে ভালো হয়, এবং একই সাথে আমাদের প্রসেস সিস্টেমকে সেভাবে ডেভেলপ করতে পারি, সো দ্যাট আমরা উই ক্যান ডেলিভার দ্য রাইট দ্য বেনিফিট দ্যাট ডিউ ফর ইউ ইনভেস্টরদের জন্য। আমরা আপাতত যেটা করেছি সেটা হচ্ছে যে বললাম, আমরা সেল সাইড রিসার্চ আমরা শুরু করেছি। এটা একটা বলা যায় যে প্রাথমিক একটা পথ। ইনভেস্টমেন্ট অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যে অ্যাওয়ারনেসের শুধুমাত্র বেসিকটাতে আমরা এখন পর্যন্ত আসতে পেরেছি। তারপরে আরও ডিটেলে আমরা আমাদের ছোট ছোট গ্রুপে, হয়তো বড় গ্রুপে ওভাবে হয়তো ক্লাসরুম ইয়েতে করা যায় না, ওই ধরনের এনভায়রনমেন্ট আনতে ওই ডিটেলে যেতে গেলে পারে। তারপরে আমরা আমাদের সেই ইচ্ছাটুকু আছে যে হয়তো আমরা 20 জন 25 জনকে নিয়ে বিভিন্ন সময়ে আমরা এরকম ডিটেলে বিভিন্ন সাবজেক্ট বা টপিক আমরা ঠিক করে উইল ডেলিভার, উই প্রমিস ইট, আমরা এটা করব, এবং এটা আমাদের জন্য ভালো হবে, আপনাদের জন্য অবশ্যই ভালো হবে। ধন্যবাদ আপনাকে। আমি একটু সাপ্লিমেন্ট করছি। আমি আপনাদের পক্ষ থেকে আমাদেরকে রিকোয়েস্ট করব, যদি সপ্তাহ শেষে নাও হয়, অ্যাটলিস্ট 15 দিন পর যদি বেশ কিছু মৌলিক এবং টেকনিক্যাল ইন্ডিকেটরসের উপরে যদি ইনফরমেশন দেওয়া যায় প্রত্যেক ইনভেস্টরকে, কারণ কোম্পানি ইনফরমেশন দিতে কোনো অসুবিধা নেই, ইনক্লুডিং ভ্যালুয়েশন। তাহলে হবে কি, প্রত্যেক ইনভেস্টর জেনে যাবে এই মুহূর্তে কোন সিকিউরিটিটা কোন পজিশন আছে। এরকম 10টা ইন্ডিকেটর নিলে এনাফ, এবং এতে করে প্রত্যেক ইনভেস্টর সিদ্ধান্ত নিতে যেরকম সহযোগিতা হবে ওনাদের জন্য, এবং উত্তরোত্তর স্টক মার্কেট সম্পর্কেও জ্ঞান বাড়বে। আমি এর মধ্যে যে বিষয়টা বলতে চাই, সিএসসি এবং ডিএসসি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, তিনজনেরই সতর্কবাণীর ওয়েবসাইট যেরকম আছে, ইনফরমেশনাল বিষয়গুলো ওখানে বিদ্যমান আছে। আজকের যে প্রেজেন্টার, উনি খুব অনেক ইনফরমেশন একসাথে দিয়েছেন, ওনাকে আমরা ধন্যবাদ। তবে উদাহরণ সহ দিলে অবশ্যই বেনিফিটেড হতো, তবে পুরো জিনিসটা কভার করা হতো সম্ভব হতো না। তবে এটা যদি এক্সাম্পল সবসময় বেটার, থিওরির চেয়ে এক্সাম্পল সবসময় বেটার। আমি রিকোয়েস্ট করব আপনারা সবসময় এই ওয়েবসাইটগুলো যদি দেখেন, কোম্পানি ইনফরমেশনগুলো যদি দেখেন, এবং প্রত্যেক মানে মার্কেটে সিএসসি এবং ডিএসসি প্রত্যেকটা কোম্পানির প্রাইস ইনফরমেশন দেওয়া থাকে, আর্নিংস ইনফরমেশন দেওয়া থাকে, ডিভিডেন্ড ইনফরমেশন দেওয়া থাকে, এবং আরও এখন বর্তমানে সিএসসি এবং ডিএসসি আরও নতুন নতুন ইনফরমেশন যোগ করছে, মানে অনবরত। আপনারা যদি এগুলো যদি দেখেন রেগুলারলি, অনেক বেশি নিজেকে আপডেট করতে পারবেন। এবং একই সাথে আমি অনুরোধ করবো আইডিএলসি অ্যাটলিস্ট
15 ডেজ অন্তর অন্তর আপনাকে 10টা থেকে 15টা ইন্ডিকেটরের উপরে প্রপার ইনফরমেশন দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আমি একটু সাপ্লিমেন্ট করি। আমি চিটং স্টক এক্সচেঞ্জ থেকে আমি নাহিদুল ইসলাম খান, ডেপুটি জেনারেল ম্যানেজার। কথায় মানে যে কোশ্চেন উঠে শুরুতেই বলছি যে আমরা এই যে ফাইন্যান্সিয়াল লিটারেসি যে প্রোগ্রামটা, এটা কিন্তু দেশব্যাপী হচ্ছে। আজকে আইডিএলসি সিকিউরিটিজ তারা এটা অর্গানাইজ করছে এবং এটা কিন্তু আজকে যেটা প্রোগ্রামটা হচ্ছে বিনিয়োগকারীদের নিয়ে, এবং এটা কিন্তু গভর্নমেন্টের 3টা মেয়াদে, একটা হচ্ছে শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম, এবং সমাজের সবাইকে নিয়ে এই প্রোগ্রামটা হবে। একজন স্টুডেন্ট ইউনিভার্সিটি লেভেলেও হবে, সাধারণ বিনিয়োগকারীদের নিয়ে হবে, এবং ভবিষ্যতে গৃহিণী যারা পেশাজীবী তাদেরকে নিয়ে এই প্রোগ্রামটা হবে। তবে স্টক এক্সচেঞ্জ থেকে নিয়ে আমাদের আমরা প্রতি ইনভেস্টর অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করছি, বিভিন্ন ব্রোকার হাউসে তাদের ইনভেস্টরদের নিয়ে করছি, এবং সামনে হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল যে বেসিক যে প্রোগ্রাম কম্প্রিহেনসিভ ট্রেনিং, এটা আপনারা যে কেউ যদি এটা অ্যাটেন্ড করতে চান, আমাদের এই সামনে শুরু হবে। এটা 1 মাস ব্যাপী একটা প্রোগ্রাম এবং খুবই মানে বেসিক প্রোগ্রামটা। তো এটা আমরা মডিউলটা ওইভাবে করেছি যে একজন সাধারণ বিনিয়োগকারী মানে একেবারে ইন্ট্রোডাক্টরি লেভেল থেকে উনি এই জিনিসটা জানবেন, এবং তারপরে গ্র্যাজুয়ালি আমরা কিন্তু অন্যান্য ভার্সনে আমরা যাব। তো কেউ যদি ওই প্রোগ্রামে ইন্টারেস্ট থাকেন আপনারা অ্যাটেন্ড করতে পারেন, এবং এই সমস্ত প্রোগ্রামগুলো কিন্তু কন্টিনিউয়াস। আজকে আইডিএলসি সিকিউরিটিজ করছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এটা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল এবং ব্রোকার হাউস অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদের কিন্তু এখন দায়িত্ব যে ইনভেস্টরদের সচেতনতা প্রোগ্রাম তৈরি করা। তো আমাদের নতুন ইনভেস্টর তৈরি হবে, প্লাস এক্সিস্টিং ইনভেস্টর তারা অনেক, এই আজকে যে এখানে যে প্রেজেন্টেশনটা হলো সবই আমরা জানি, বাট আমরা একটু ঝালাই করে নিলাম। আর নতুন ইনভেস্টর তাদেরকে কিন্তু আমাদেরকে জানতে হবে, নতুন আমাদের ইনভেস্টর যে টেকনিকগুলো আছে এখানে আলাপ হয়েছে। তো আপনারাও স্টক এক্সচেঞ্জ আমাদের লাইব্রেরি আছে, রেফারেন্স রুম আছে, আপনার যে কোনো সময় যদি কোনো ধরনের সহযোগিতা লাগে, আমাদের আইএসসি ডিপার্টমেন্ট আছে, স্টক এক্সচেঞ্জে আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে, আমাদের লাইব্রেরি আছে, আপনারা চাইলে সেই লাইব্রেরির মেম্বার হয়ে আপনারা ওইখানে স্টাডি করতে পারেন। প্লাস আমাদের যে সমস্ত ট্রেনিংয়ে যে মডিউলগুলো আসবে সামনে, কম্প্রিহেনসিভ ট্রেনিং 1 মাস ব্যাপী প্রোগ্রাম, এটাও আপনারা অ্যাটেন্ড করতে পারেন। আর ইনভেস্টর বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা শুরু করেছি ঢাকা, চিটং, সিলেটে। আমাদের 3টা অফিস আছে, চিটংয়ে আমরা করছি, তো আপনারাও এখানে শরীক হতে পারেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আমি নওশাদ মুক্তাদির। স্যাররা যেটা বললেন আর কি, মানে বিভিন্ন যে প্রোগ্রামগুলো করছেন এটা অবশ্যই মানে প্রশংসনীয়, কিন্তু আমরা যারা জব করি তারা দেখা যায় যে মানে 9 to 5 জব করি, তারপর এই ধরনের ট্রেনিংয়ে সবসময় আসা সম্ভব না। আর এখন যে চিটাঙের রাস্তাঘাট যে অবস্থা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াও টাফ। তো যেটা আমার অনুরোধ হচ্ছে, এখন সব কিছু ইন্টারনেট বেস, ইউটিউব বেস এবং ওয়েবসাইট বেস। তো ওয়েবসাইটে বা ইন্টারনেটে যদি আপনারা আপনাদের ট্রেনিং ম্যাটেরিয়ালগুলো আপলোড করে দেন, তাহলে ওটা আমাদের জন্য আরও বেটার হয়। তাহলে আমরা ওয়েবসাইট থেকে দেখে নিতে পারি, আমাদের অফ টাইমে, রাতের বেলা বা যখন ইচ্ছা দেখে নিতে পারি। ওই ক্ষেত্রে আমাদের লার্নিংটা বেটার হবে। আর আইডিএলসির কাছে একটা অনুরোধ, যেমন আমরা অন্য আদার যারা আছে তাদের, যেমন লঙ্কা বাংলা, ওদের ওয়েবসাইটে দেখি অনেক ম্যাটেরিয়াল ওপেন, অনেক ধরনের অ্যানালাইসিস, তো ওইখান থেকে আমরা অনেক কিছু নিতে পারি। যদিও ওটা এনাফ না, তো আইডিএলসি যদি আরও ওরা নাম্বার 1 সিকিউরিটিস, যদি ওরা ওইরকম কিছু দেয় তাহলে আমরা দেখে নিতে পারি, আমাদের লার্নিং হলো এখান থেকে। যেমন ভ্যালুয়েশন, স্যার যেটা বললেন, ভ্যালুয়েশন রিপোর্ট যে কোনো একটা স্টকে, যেমন আইডিএলসি নিজের ভ্যালুয়েশন রিপোর্ট বা আদার স্টকগুলো ভ্যালুয়েশন রিপোর্ট, তাহলে ওটা আমাদের লার্নিংটা হলো, আমরা ফিউচারের জন্য অনেক কিছু জানতে পারলাম। আর আদার ইয়াগুলো যাতে এভাবে ওপেন করে দেওয়া হয়, সিএসির ওয়েবসাইটে বলেন, আইডিএলসির ওয়েবসাইটে, এটা। আর আরেকটা যা ছিল, আপনার যে আজকে যে ট্রেনিংটা হলো, যে এটা বেশিরভাগ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, এটার সাথে কোনো টেকনিক্যাল অ্যানালাইসিসের তেমন কিছু পাইনি। ওইটাও যদি থাকতো তাহলে বেটার হতো। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, প্রথম আপনার শেষ কোশ্চেন দিয়ে শুরু করি আর কি। টেকনিক্যাল অ্যানালাইসিস আমি একটা বুঝি শুধুমাত্র, সেটা হচ্ছে দাম বেশি না দাম কম, এর বেশি কিছু না। প্রথমত টেকনিক্যাল অ্যানালিসিস থেকে পাইসেল দ্য হোল আইডিয়া অফ দিস থিং, অ্যাকচুয়ালি আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে ওই আইডিয়া থেকে বেরিয়ে আসা। তো টেকনিক্যাল অ্যানালিসিসের ততটুকুই আমি দেখি, সেটা হচ্ছে যে 1 বছরে 52 উইকের লো কবে ছিল, হ্যাঁ, আর 52 উইকের হায়েস্ট কবে। এর বাইরের ইনফরমেশন, এর চেয়ে বেশি ইনফরমেশন বিনিয়োগকারী হিসেবে দেখার প্রয়োজন আমি মনে করি না আর কি।
তারপরেও আপনি টেকনিক্যাল অ্যানালিসিসের অনেকগুলোই প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামগুলো আপনি দিতে পারেন। আমাদের অনেক সময় আমরাও টেকনিক্যাল অ্যানালিসিস কিছু আমাদের ট্রেডারদের জন্য, আমাদের ডিলারদের জন্য দিই, সেখানে আমরা চেষ্টা করবো ইনভাইট করার। সেকেন্ড হচ্ছে যে এখন দেখেন পৃথিবীতে কিন্তু ইনফরমেশনের এক্সপ্লোশন হয়েছে রীতিমতো। ইনফরমেশনের যুগ, এখন তথ্যের যুগ, তথ্যের কিন্তু এক্সপ্লোশন হয়েছে। এখন বিষয়টা হচ্ছে আপনি তথ্য খুঁজছেন কিনা, আপনার যে তথ্যগুলো ধরেন চাচ্ছেন তার বিশ্লেষণধর্মী হয়তো তথ্য আপনি সব জায়গায় পাবেন না, তবে যে বেসিক তথ্যগুলোর প্রয়োজন সেগুলো কিন্তু আছে। আপনি যদি বলে দেখেন ডিএসসি সিএসসির আপনি ওয়েবসাইট যদি ভিজিট করেন, প্রত্যেকটা কোম্পানির কিন্তু তাদের যে বেসিক ফান্ডামেন্টালগুলো, অর্থাৎ নাম্বার অফ শেয়ার কত, ফ্লোটিং কত, স্পন্সরদের কত, ইনস্টিটিউশনের কত, এই বেসিক দিয়ে শুরু। তারপরে সেই কোম্পানির ডিভিডেন্ড হিস্ট্রি কত, আর্নিং হিস্টরি কত, এবছরের মানে লেটেস্ট কোয়ার্টার পর্যন্ত তাদের আর্নিং কত আছে, এই সমস্ত ইনফরমেশনগুলো ফান্ডামেন্টাল আপনার বিনিয়োগ করার জন্য যে ইনফরমেশনগুলো প্রয়োজন একটা পরিমাণ পর্যন্ত সেখানে আছে। এরপরে বিশ্লেষণগুলো, অর্থাৎ আপনার ইপিএস আছে, ইপিএস গুলো কি সম্পূর্ণ কন্টিনিউয়াস আর্নিং থেকে বা অপারেশন থেকে হচ্ছে, নাকি ওয়ান অফ কোনো এলিমেন্ট আছে, এই বিশ্লেষণগুলো হয়তো ওখানে দেওয়া নেই। এই বিশ্লেষণের জন্য আপনাকে খুঁজতে হবে, তখন হয়তো আপনি আমাদের ব্রোকারদের বা আমাদের রিসার্চে তখন আপনারা আমাদের মানে মুখাপেক্ষী বা আমাদের অ্যাডভাইস তখন আপনারা নিতে পারেন। এমনি এছাড়া বড় যে বিষয়টা আমি যদি ইফ আই আস্ক দ্য হোল অডিয়েন্স, লেটস সে আমি ইনক্লুডিং মাইসেলফ, আই এম দ্য পার্ট অফ দ্যাট, সেটা হচ্ছে যে আমরা কি এই বেসিক বা এই ইনফরমেশনগুলো ভালো করে দেখি? প্রথম প্রশ্নটা আপনি আপনার নিজেকে করেন। তাহলে আপনি ইনফরমেশন অর্গানাইজেশনগুলো যতই দেখ না কেন, হ্যাঁ, আপনার কিন্তু কোনো লাভ হবে না যদি আপনার সে দেখার অভ্যাসটা না তৈরি করেন। আমি অ্যাওয়ারনেসের উদ্দেশ্য শুধুমাত্র এই যে একটা প্রেজেন্টেশন দিয়ে দিলাম এটি কিন্তু নয়। একটা হোল অ্যাওয়ারনেসের এটা নট ইভেন 5%, আমি মনে করি না। অ্যাওয়ারনেস হচ্ছে আপনার বোধোদয়, আমার বোধোদয় হওয়াটা। অ্যাওয়ারনেস হচ্ছে আপনার সাথে আমার ইন্টারাকশনটা, কোথায় আমার মানে কোন জায়গাতে আমার সমস্যা আছে। সমস্যা হচ্ছে আমার দায়িত্বটা নিতে হবে। এই বিনিয়োগ আপনার সঞ্চয়ের দীর্ঘ সময়ের সঞ্চয়, আপনি অল্প অল্প করে নিয়েছেন, তৈরি করেছেন একটা এক্সপেকটেশনে, আপনার ভবিষ্যতের কথা ভেবে আপনার সবচেয়ে প্রিয় মানুষগুলোর ভবিষ্যতের জন্য চিন্তা করে, আপনার সবচেয়ে কাছের মানুষগুলোর ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি এই বিনিয়োগটা করতেছেন। সেখানে আপনি যতটা দায়িত্বশীল, আপনার এই বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে সেই পরিমাণ দায়িত্বশীল হতে হবে। এই অ্যাওয়ারনেসটার কথা আমি বলার জন্য এখানে আসছি। এই অ্যাওয়ারনেসের জন্যই আসলে এই প্রোগ্রামটা। আমি রাদার বলি যে আমরা আমাদের আলী আফসার সাহেবের একটা কোশ্চেন করছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই চমৎকার কোশ্চেন করার জন্য। একটা কোশ্চেন ছিল যে ব্রোকার যারা, তাদের একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, তারা যত বেশি ট্রেড করবে তত বেশি লাভবান হবে। সুতরাং লং টার্মের জন্য আমি সাজেস্ট করব না এটা। আমি জিনিসটা বলে হ্যাঁ, এটা একটা সময় এটা ট্রু ছিল। আপনি বাঁচেন তাহলে এই অর্গানাইজেশন বাঁচবে? এটা বাঁচবে না, বাঁচবে 1 বছর। তারপরে একটা অর্গানাইজেশন তো ইটারনাল এন্টিটি, আমরা এটা চিরদিন থাকবো। তাই করতে হলে আমি যদি শুধু ট্রেড করার জন্য একটা ব্রোকার যদি বলে, তো দ্যাট ইজ দেয়ার ইন দ্য ফুলস ওয়ার্ল্ড, সেই যুগে আর নেই। এখন এই কারণেই আমাদের এই পদ্ধতিটা, আমাদের ডিলারদেরকে আমরা যেটা করি সেটা হচ্ছে ওই ভ্যালু ওরিয়েন্টেশনটা আমাদের সবসময় থাকে। তো তারপরেও আপনাদের যদি কখনো মনে হয় এটা, আমরা সেই চেষ্টাই করবো আপনাদেরকে ভ্যালু ইনভেস্টমেন্টের দিকে ড্রাইভ করা। এবং আপনাদেরকেও সাজেশন হচ্ছে যে ফ্রিকুয়েন্ট ট্রেড করার জন্য যে শেয়ারগুলো কিনতে হবে সেই শেয়ারগুলো অ্যাভয়েড করেন। সেগুলোতে জেড ক্যাটাগরি শেয়ার দাম বাড়ে, সেখানে ভ্যালু আসে। জেড ক্যাটাগরি শেয়ারের দাম বাড়ে, এর কথাটা ভুল। আমি যদি বলি যে লাস্ট 5 years এর রিটার্ন হাইয়েস্ট কোন স্টকগুলো দিয়েছে, আপনাকে ফান্ডামেন্টাল ড্রিভেন আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো। ইটস এ রেকর্ড, ইটস এ ফ্যাক্ট, মানে এটা কোনো ইয়ে কথা না আর কি। হ্যাঁ, তো ফান্ডামেন্টালি যে সমস্ত স্ট্রং শেয়ার সেগুলো লাস্ট 5 বছরের আপনি যদি অ্যাভারেজ সিএজিআর দেখেন, তো সেগুলো হাইয়েস্ট রিটার্ন দিয়েছে। এরকম নেম আই ক্যান নেম ফর দ্যাট। তো সেগুলো একটাও জেড ক্যাটাগরি শেয়ার নয়। আপনাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে ওই দায়িত্বের জায়গাটা নিতে হবে। আমাদের দায়িত্ব জায়গাটা আমাদেরকে পালন করতে হবে। ব্রোকারেজ আগের যে অবস্থানে ছিল একটা সময় যখন ইনস্টিটিউশনগুলো ছিল না,
সেই অবস্থানে কিন্তু আর নেই। এখন তাদেরকে শিখতে হবে, জানাতে হবে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে উই আর অল ইন দ্য লার্নিং প্রসেস। আমরাও এই বাংলাদেশ মার্কেটে ধরেন আমাদের এখানকার মানে হ্যান্ডস অন যেটা এক্সপিরিয়েন্স সেটা কিন্তু 10-15 বছরের বেশি না। আমাদের জ্ঞানের লিগাসি হচ্ছে অন্য কান্ট্রি থেকে, অন্য কান্ট্রির যে সমস্ত মার্কেটগুলো ডেভেলপ, যে সমস্ত মার্কেটগুলো এই প্রসেসের মধ্যে দিয়ে গেছে, সেই সমস্ত কান্ট্রিগুলো থেকে আমাদের মানে লিগাসি, আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা। আমার বিশ্বাস যে সেই প্রসেসের মধ্যে আমরা এই এঙ্গেজমেন্টগুলো যত বেশি করব, সেটা এই প্রসেসের মধ্যে আমরা তত বেশি ম্যাচিউর হব। আমাদের প্রত্যেকের ম্যাচিউরিটির এখানে প্রয়োজন আছে, ইনস্টিটিউশনগুলোর ম্যাচিউরিটির প্রয়োজন আছে, রেগুলেটরদের ম্যাচিউরিটির প্রয়োজন আছে, আমরা আপামর যারা বিনিয়োগকারী তাদের ম্যাচুরিটির প্রয়োজন আছে, যে সমস্ত লিস্টেড কোম্পানিগুলো আছে তাদের ম্যানেজমেন্টের ম্যাচুরিটির প্রয়োজন আছে, রেগুলেটর বা যে সমস্ত রেগুলেশনগুলো আছে, যেগুলো রিলেভেন্ট অ্যাক্টগুলো আছে, সেগুলোর স্ট্রং এনফোর্সমেন্টের প্রয়োজন আছে। আমরা জানি এগুলো সবগুলোই কিন্তু ইন দ্য প্রসেস অফ মানে গোয়িং ফরওয়ার্ড, এটা সেদিকে যাবে, এই অ্যাওয়ারনেস থেকে যাবে। যখন আপনি চাইবেন যে আপনার এই আর্নিংটাকে আপনি ভাগ করে দেন, এখানে অপারেশনস থেকে কত আর্নিং, ল্যান্ড সেল থেকে কত আয় করেছে, ক্যাপিটাল গেইন বুক করেছে, বা শেয়ার সেল থেকে কত ক্যাপিটাল করেছে, আপনি যখন এটা চাইবেন তখন কিন্তু এই কর্পোরেট বডিগুলো দিতে বাধ্য থাকবে। তখন কিন্তু আপনার যখন এই ডিমান্ডটা আসবে, যেমন বললেন এখন এই ডিমান্ডটা যখন রেগুলার এনফোর্স করতে বাধ্য হবে, এইটি এটা একটা ধারাবাহিক একটা প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছে। আপনাদের কাছে আমি বিনীতভাবে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে বিনিয়োগ দিনের মতো করে। আমাদের কেউ যদি বলে যেটা বাইসেল করেন, আমি আগেই বলবো যেটা কমপ্লেন করেন আমার কাছে, এটা কখনো হবে না। আমরা সবসময় যেটা কাউন্সেলিং করি আমাদের প্রতিটা মিটিংয়ে, প্রতিটা ডিলার মিটিংয়ে, প্রতিটা বিজনেস মিটিংয়ে, সেটা হচ্ছে যে একটু হোল্ড করো, হরাইজন্টাল মেনটা মানুষকে নিতে দাও, মানুষকে সাজেস্ট করো, যে সমস্ত ইনফরমেশনগুলো আপডেট আছে, যেটা ভ্যালুয়েশনে রিফ্লেক্ট করে, সেগুলোকে আপডেট করার জন্য আমরা করি। টেকনিক্যাল অ্যানালিসিসের সবচেয়ে বড় প্রবলেমটা কি জানেন? সেটা হচ্ছে এই ইন্ডিকেটরগুলো যখন প্রাইস বেড়ে যায় তখনই সেই ইন্ডিকেশন আসে। তো এটার জন্য তো কমন সেন্স, এটা তো আর টেকনিক্যাল অ্যানালিসিসে দেখা প্রয়োজন করে আমি মনে করি না। আর বাকি সমস্ত জিনিসগুলো উই আর নট রিয়েলি বিলিভ ইন দোজ থিং। হোয়াট আই বিলিভ সেটা হচ্ছে যে ওই ইনফরমেশনটুকু টেকনিক্যাল, সেটা যে বার্নউইকের লো কবে ছিল, কত ছিল, সেখান থেকে কত বেড়েছে, এইটুকু আপনারাও দেখবেন। আমাকে কিন্তু সাবধান করে দেয় এটা। আমি যখনই দেখি বার্নউইকের লো কত ছিল এবং তার সাথে প্রাইস হয়ে গেছে 2.5 গুণ, তখন আমাকে সাবধান করে দেয়, আচ্ছা ঠিক আছে কোম্পানিটার ভ্যালুয়েশনটা আবার দেখতে হবে, 500 বার দেখো, হতে পারে প্রাইস, কিন্তু 500 বার দেখো এত বেড়ে যাওয়ার পরে। তো এই অ্যাওয়ারনেসটাই, এই দায়িত্ববোধটাই আসলে প্রয়োজন। আপনারা আপনাদের যারা বিনিয়োগ করেন তাদেরকে যে পরিমাণ আপনি টেক কেয়ার করেন, তাদেরকে আপনি যে পরিমাণ ভালোবাসেন, আপনার এই বিনিয়োগটাকেও আপনাকে সেই পরিমাণ ভালোবাসতে হবে। এটাই হচ্ছে আমার কথা। ধন্যবাদ সবাইকে। আমার মনে হয় আর কোনো কোশ্চেন নাই, আছে কোশ্চেন? আচ্ছা, ওইখানে একজন আছেন। জি, আমার নাম তারেক। স্যার, আমি একটা জিনিস, প্রত্যেকটা কোম্পানি প্রতিটা কোয়ার্টার ওয়াইজ একটা রিপোর্ট ডিক্লারেশন দেয়। আমরা যারা সাধারণ বিনিয়োগকারী আছি, আমরা যে যতটুকুই থাক না কেন বা যাদের যতটুকু শিক্ষাগত যোগ্যতা থাক না কেন, আমাদের সময়ের অভাবে আমরা আসলে সবাই ওই রিপোর্টটা ভালো মতো অনেকে বুঝে উঠতে পারি না। আপনাদের কাছে একটা আমার অনুরোধ থাকবে যে স্যার, এসইসির যদি কোনো ধরনের আইনগত বাধ্যবাধকতা না থাকে, তাহলে প্রত্যেকটা কোম্পানির বিভিন্ন কোয়ার্টার ওয়াইজ রিপোর্ট সম্পর্কে আপনাদের একটা কোনো ধরনের মন্তব্য স্পেসিফিকলি দেওয়া যায় কিনা, যে কোনো প্রকারে আপনাদের ওয়েবসাইট বা অন্য কোনো দেখে। ধন্যবাদ। আমরা এখন অনেক কোম্পানির উপরেই কোয়ার্টারলি যে রিপোর্ট আছে ওইটার উপর আসলে আমরা অপিনিয়ন রিপোর্ট করি, বা যেটা হচ্ছে আসলে সবার জন্য এটা পাবলিশ করা হয় না। সো আমরা আপনার যে প্রপোজাল, এটা আমরা চিন্তা ভাবনা করছি, দেখে এটা কি করা যায়। যেটা আপনি নিজেই বললেন যে এসএসসির কোনো রেগুলেশনকে কোনো যাতে প্রবলেম না হয়, তো ওগুলো আমরা চিন্তা ভাবনা করছি। চিন্তা ভাবনা করে যেটা আপনাদের জন্য বেনিফিশিয়াল এবং আপনাদের জন্য বেনিফিশিয়াল হলে আমাদের জন্য বেনিফিশিয়াল, আমরা ওই ধরনের জিনিস করব। এটা হচ্ছে ভ্যালুয়েশন রিপোর্ট আসলে আমরা দিতে পারি না, মানে আজ এ হোল। তবে আমাদের এখন পর্যন্ত যেটা করা হয় সেটা হচ্ছে যে কোম্পানিগুলোর ডিক্লারেশন শেষ হওয়ার পরে সেই সমস্ত
ওই ডিক্লারেশনের একটা মানে একটা সামারি আমরা দিই আর কি আমাদের ইনভেস্টরদেরকে, সেটা ওই চাই এই অ্যানালিসিসটা আপনাদেরকে দেওয়া আর কি। তবে ডিক্লারেশন সবগুলো শেষ হওয়ার পরে সেই অ্যানালিসিসটা গেলে আপনাদের জন্য কতখানি ইফেক্টিভ হবে সেটা একটা কোশ্চেনের মুখে থাকে। তবে আমরা চেষ্টা করব যে কোম্পানির আমাদের দেখি রিসোর্স আমরা আরেকটু এনরিচ করতে পারি কিনা চেষ্টা করবো। সেটা হচ্ছে যে আমাদের একটা কোম্পানির ডিক্লারেশনের সাথে সাথে উইদিন ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম সেই অ্যানালিসিসের একটা আমাদের যে ফ্যাক্টটা কি হয়েছে, কোথা থেকে আর্নিংগুলো আসছে ইত্যাদি একটা বিশ্লেষণ, মানে আমি এটা বলবো যে তথ্যভিত্তিক যে বিশ্লেষণ, পাবলিশ ইনফরমেশনের ভিত্তিক যে বিশ্লেষণ, এই বিশ্লেষণটা আমরা হয়তো দিতে পারবো অতি সত্ত্বর। ধন্যবাদ। ধন্যবাদ। আমি মোহাম্মদ আবু মনসুর, স্পেশালি থ্যাঙ্কস টু দ্য IDLC ফর অ্যারেঞ্জিং সায়েন্স প্রোগ্রাম। তো আমার কোয়েশ্চেন যেটা হচ্ছে কি, আমরা মার্কেটকে 3 ভাগে ভাগ করেছি, যেটা বলা হচ্ছে যে মার্কেট স্ট্রং ফর্ম, সেমি স্ট্রং ফর্ম অ্যান্ড উইক ফর্ম। কিন্তু আমি দেখলাম যে আমাদের এখানে যেগুলো 258 বা 300টা স্ক্রিপ্ট আছে, সেই স্ক্রিপ্টগুলোকে আমি কোনোভাবেই ভাগ করতে পারছি না যে কোনগুলো স্ট্রং ফর্মে আছে, সেমি স্ট্রং ফর্মে আছে অ্যান্ড উইক ফর্মে আছে। যদি কাইন্ডলি একটু হিন্টস দেন তাহলে আমার একটু উপকার হবে। ইটস এ মোর অফ একাডেমিক ডিসকাশন আর কি। আমার মনে হয় যে স্যার একবার কি করতে পারবে। হ্যাঁ, আসলে কোয়েশ্চেনটা খুবই জটিল। আমি প্রথমে বলছি, নো মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড ইজ পারফেক্ট অ্যান্ড এফিশিয়েন্ট। অর্থাৎ স্টক ফর্ম মার্কেট যদি আজকে ট্রাম্প যদি উঠে এসে বলে আমার নিউ ইয়র্কের স্টক মার্কেটটা স্ট্রং, এটা হচ্ছে মানে 8টা মিথ্যা যোগ হবে। তো সুতরাং ওয়ার্ল্ডের কোনো মার্কেট কিন্তু স্ট্রং ফর্ম এফিশিয়েন্ট না। নাম্বার 2, সেমি স্ট্রং ফর্ম এফিশিয়েন্ট। বাংলাদেশেরটা সেমি স্ট্রং ফর্ম এফিশিয়েন্ট না, বাংলাদেশের মার্কেট হচ্ছে উইক ফর্ম এফিশিয়েন্ট। তাহলে আপনি সকল মার্কেট যদি আপনি যে মার্কেটে ধরেন না কেন, মার্কেট হচ্ছে উইক ফর্ম। এবং এটা আমার কথা নয়, আমরা এই পর্যন্ত যত রিসার্চ করেছি বিভিন্ন ইন্ডিকেটর দিয়ে, বাংলাদেশের মার্কেট নাও ইজ ইন ট্রানজিশন, অর্থাৎ উইক ফর্ম থেকে সেমি স্ট্রং ফর্মের দিকে যাচ্ছে। এবং আমাদের আলোচক উনি রাইটলি বলেছেন ধীরে ধীরে কিন্তু মার্কেট এফিশিয়েন্ট হতে যাচ্ছে। জেনারেলি একটা হচ্ছে প্রাইস এফিশিয়েন্সি, একটা হচ্ছে বাই কস্ট এফিশিয়েন্সি। যেমন 96-97-এ আপনারা অনেক আরবিট্রেজ দেখেছেন, ডিএসসি থেকে কিনে সিএসসি তে বিক্রি করতো, সিএসসি থেকে কিনে ডিএসসি তে বিক্রি করতো। আর এখন কি ভাই সম্ভব এটা? তাহলে সে প্রাইস গ্যাপও নাই, সেই ধরনের অপরচুনিটিও নাই। সুতরাং তার অর্থ হচ্ছে কি মার্কেট ধীরে ধীরে এফিশিয়েন্সি, প্রাইস এফিশিয়েন্সির দিকে যাচ্ছে। এবং আপনারা যেভাবে আমি দেখতেছি, ইউ পিপল আর সো সিরিয়াস এবং ইউ পিপল ডিপলি লাভ দিস স্টক মার্কেট। আমি কথা থেকে বুঝতে পেরেছি। কেন? আমাদের টাকা ইনভেস্টমেন্ট আছে, আমাদের এখানে অনেক ঘাম জড়ানোর টাকা আছে, এই জন্য আপনারা এই মার্কেটটাকে এত পছন্দ করেন। এই জন্য দেখেন কস্টে কমে যাচ্ছে, ট্যাক্সের রেটও আগের তুলনায় অনেক কমেছে, অর্থাৎ বাজার ধীরে ধীরে এফিশিয়েন্সির দিকে যাচ্ছে। এই জন্য আমার সম্মানিত ইনভেস্টর ভাই, আমাদের স্টক মার্কেটটা হচ্ছে ভাই উইক ফর্ম এফিশিয়েন্ট মার্কেট, although this is in transition. Therefore, আপনি উনি রাইটলি লার্জ ক্যাপ, মিড ক্যাপ এন্ড স্মল ক্যাপ অথবা ক্যাটাগরিজ অথবা আপনি সেক্টরাল ভাগ করতে পারেন, অথবা ব্লু চিপ অ্যান্ড নন ব্লু চিপ কোম্পানি ভাগ করতে পারেন। সহজ হচ্ছে ভাই সিএসসি 50 বা ডিএসসি 50, এগুলোকে আপনি যদি ব্লু চিপে নেন, বাকিটা নন ব্লু চিপ অথবা ক্যাপের মধ্যে ভাগ করেন, তাহলে মনে হয় কিছুটা গেইন করতে পারবেন। থ্যাংক ইউ স্যার। আর কারো কোশ্চেন আছে? আমার মনে হয় এমনি অনেক সময় হয়ে গেছে। আসসালামু আলাইকুম, মোহাম্মদ সাইফুল ওয়ারা। আমার কোশ্চেন, আমরা এখন কোন সেক্টরে বিনিয়োগটা করব, জুন ক্লোজিং না ডিসেম্বর ক্লোজিং? বাট এখন দেখতে পাচ্ছি আমাদের ডিসেম্বর ক্লোজিংগুলো বেশি লাফালাফি করতে আছে। আপনাদের থেকে চাষান চাচ্ছি কোন দিকে যাবো আমরা, জুন ক্লোজিং এ যাবো না ডিসেম্বরে যাবো? আর ব্যাংকে রিসার্চ, আপনাদের কোনো রিসার্চ আছে কিনা ব্যাংক সেক্টর সম্পর্কে, একটু কাইন্ডলি বলবেন প্লিজ।
ডিসেম্বর ক্লোজিং ডেট বলেছে যে আমি এটা বলার অথরিটি আমার নেই, এটা আমি নিজেও জানি না ইনফ্যাক্ট। তবে আর ব্যাংকের ভ্যালুয়েশন রিপোর্ট আমাদের কিছু কিছু হয়তো ভ্যালুয়েশন লেভেল আছে, সেটা আমরা হয়তো দিতে পারবো না। তবে ব্যাংকের আর্নিংয়ের যে সমস্ত আপডেটগুলো বা বিশ্লেষণ সেটা হয়তো আপনাকে দেওয়া সম্ভব আর কি, যতটুকু আছে আমাদের কাছে। আর বিষয়টা হচ্ছে আসলে আপনি বিনিয়োগ করবেন জুন ক্লোজিং বা ডিসেম্বর ক্লোজিং, এটা না, যখন দেখবেন যে আপনার সাধারণত যখন আর্নিংটা সামনে পেন্ডিং আসতেছে এবং সেখানে কিন্তু রিলিভেন্ট নিউজের মানুষ এক্সপেকটেশন থাকে, তখন সেটার প্রাইসটা মুভমেন্ট শুরু হয়, সেখানে একটা মুভমেন্ট শুরু হয়। তো সেই দিকে নজরটা যায়। অ্যাকচুয়ালি এইটা না বলে আমি বরং যদি এভাবে বলি যে আপনার নিজস্ব কোনো ওয়াচ লিস্ট আছে, আপনি কি এরকম কোনো সেট অফ শেয়ারস আছে, সেট অফ স্ক্রিপ্ট আপনার চয়েস আছে যেগুলো আপনি 3 মাস ধরে দেখছেন, বিনিয়োগের সুযোগ খুঁজছেন এটার কারেক্ট প্রাইসে আসার পরে? আমি বরং এই প্রশ্নটা করি আপনাদেরকে পুনরায়, অর্থাৎ আপনি যে বিনিয়োগ করবেন এই প্রাইস যখন বাড়তে শুরু করলো, যেদিন জুন ক্লোজিং এর বা ডিসেম্বর ক্লোজিং এর আসলো, এটা কেন বলতেছেন? তার আগে রিলিভেন্সটা কি, এটাকে বিচার বিশ্লেষণে আসা উচিত। এই যে ইনভেস্টমেন্ট অ্যাওয়ারনেস প্রোগ্রামটা কিন্তু কিছু শুধু ইনফরমেশন দেওয়া না, এটা একটা ইন্টারাক্ট করা। হ্যাঁ, মানে আমার যারা গাইডেন্স আছে যাদের সাথে যখন কথা বলে ইন্টারাক্ট করি, তখন কিন্তু আমার অনেক কিছু বোধ অনেক ক্লিয়ার হয়ে যায়। তো আপনাদের ইন্টারাকশন থেকে যেটা হয় যে আমি এবং আপনারা দুজনেই কিন্তু আমরা বুঝে নিব, লেট আস আন্ডারস্ট্যান্ড, আমি সব বুঝি তা না, কিন্তু আমরা দুজনেই একটা বোঝার একটা জায়গায় এসে দাঁড়াবো। তা আমি যেভাবে এটাকে এক্সপ্লেন করবো, যেভাবে বলবো, সেটা হচ্ছে যে আসলে আপনার নিজের একটা ওয়াচ লিস্ট থাকা উচিত আপনার স্টাইল অনুযায়ী। আপনি কতখানি ঝুঁকি নিতে চান, কতখানি রিটার্ন এক্সপেক্ট করেন, এরকম করে আপনি নিজে থেকে ঠিক করেন না কোনো কিছু, একটা ওয়াচ লিস্ট যে এই স্টকগুলো ভালো, কিন্তু এখন ইনভেস্ট করবো কি না করবো এটার প্রাইসটা দেখি, আগে কত প্রাইস ছিল, সামনে কত প্রাইস হবে, বা এর আগের আর্নিং কত ছিল, এখন কত আর্নিং আসতে পারে। ঠিক এরকম একটা মাথায় নিয়ে মার্কেট কীভাবে এটার জন্য রিয়াক্ট করে, এটা একটা হিস্টোরিক্যাল নলেজ হয়তো আপনার মাথায় আছে। এবং আপনাকে বলে রাখি, দিস ইজ দ্য বেস্ট টেকনিক্যাল অ্যানালিসিস। তার আগে আপনার হাতে কিন্তু কিছু ওয়াচ লিস্ট থাকতে হবে, আপনার ওয়াচে কিছু স্টক থাকতে হবে যেগুলো আপনি অ্যানালিসিস করে অলরেডি আপনি একটা বুঝে রেখেছেন, কথা বলে ইনভেস্টিগেট করে অনুসন্ধান করে আপনি আপনার মতো করে বুঝে রেখেছেন যে এই 7-8টা স্টক ভালো। এরপরে সময়টা কিভাবে দেখবেন, এবার আপনি আপনার হিস্টোরি জানেন যে ঠিক এই সময়গুলোর প্রাইসটা এইভাবে রিয়াক্ট করে, আপনি তখন এই স্টকগুলো আপনি আস্তে আস্তে কালেক্ট করবেন, বাইটা করবেন। এটা হচ্ছে নিয়মটা আর কি। ইটস নট অ্যাবাউট জুন ক্লোজিং অর ডিসেম্বর ক্লোজিং। থ্যাংক ইউ। আমার মনে হয় মানে খাবারের সময় হয়ে গেছে, আর কোনো কোশ্চেন নেওয়া ঠিক হবে না। তো আমরা অনুষ্ঠানের খুব শেষ প্রান্তে চলে আসছি, কোশ্চেন অ্যান্ড আনসার সেশন আমরা এই জায়গায় শেষ করতে বাধ্য হচ্ছি। তো আমি আমাদের স্যারকে ফাইনালি শেষে কিছু বলার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ। আমি এখন লাস্টে আমিও ইনভেস্টর একজন স্টক মার্কেটে। আপনারা যদি আমার কথায় যদি রেসপন্স করেন তাহলে আমি না আমরা সবাই মনে হয় কৃতার্থ হব। উনি যে প্রেজেন্টেশন দিয়েছেন একটা এক্সেলেন্ট প্রেজেন্টেশন, প্লিজ জয়েন হ্যান্ডস ফর হিম। সেকেন্ড হচ্ছে আইডিএলসি সিকিউরিটি এই অনুষ্ঠানটা করে ওনারা যে চিটাংকে ভালোবাসেন এটার একটা প্রকৃষ্ট প্রমাণ, তার জন্য আমরা একটা হাততালি। এবং এই প্রেজেন্টেশনে আমরা শুধু রিস্কের কথা বলেছি। আমরা কি জানি কি কি রিস্ক আছে? আপনি যারা রিস্ক আমাকে কেউ বলবেন কি কি রিস্ক আছে ভাই স্টক মার্কেটে যে বিনিয়োগ করবেন? আমি একটা বলি প্রাইস রিস্ক, আপনাকে এগ্রি করছেন? ইকুইটি রিস্ক এগ্রি, ইনফরমেশনাল রিস্ক, রেগুলেটরি রিস্ক, মডেল রিস্ক, অনেকগুলো রিস্ক আছে। এগুলো হচ্ছে কি ভাই স্টক মার্কেট। কারণ আমার সম্মানিত প্রেজেন্টার বারবার রিস্কের কথা বলেছেন, কিন্তু কোন রিস্ক সেটা আমাদের জানা দরকার, একজন ইনভেস্টরকে জানতে হবে। কারণ আপনি রিস্ক যদি না চিনেন, না বুঝেন,
তাহলে ভাই আমার রিটার্ন কেউ চিনতে পারবো না। প্রথমেই চিনতে হবে রিস্ক, তারপর হবে রিটার্ন। এবং এই মার্কেটে কিন্তু ইনভেস্টর কিন্তু রিস্ক অ্যাভার্ট যেরকম আছে, রিস্ক টেকারও আছে। ভাই আপনারা কি রেভিনিউ গেইন করতে চান নাকি ক্যাপিটাল গেইন করতে চান? আওয়াজ করেন কিন্তু, মানে কি ক্যাপিটাল গেইন নাকি রেভিনিউ গেইন? দুটোই। তাহলে তার মধ্যে আপনার হচ্ছেন মিক্স, মানে আপনার লং টার্ম এবং শর্ট টার্ম ইনভেস্টর দুই ক্লাসের আপনারা আছেন। তাহলে আপনাদেরকে অবশ্যই স্টক মার্কেটে শর্ট টার্ম বা লং টার্ম যাই করেন কেন আপনারা রিস্ক নিয়েই আপনারা থাকবেন। এই জন্য আপনাদের জানতে হবে রিস্কটা কিভাবে মেজার করবেন। আমি একজন মাস্টার হিসাবে শুধু আপনাদের সাথে শেয়ার করতে চাই, আপনার ইউ শুড বি দ্য গার্ড অফ দি স্টক মার্কেট। আপনি 10টা সিকিউরিটি ইনভেস্টমেন্ট করেছেন, রাত্রে আধা ঘন্টার সময় দিবেন। সারাদিন যদি চাকরি করার পর দিতে নাও পারেন, কিরকম আজকে আপনি যে 10টা বা 15টা বা 20টা সিকিউরিটিতে ইনভেস্টমেন্ট করেছেন, তার প্রাইসটা কিরকম সেটা একটু দেখবেন। প্রাইসটা পড়েছে নাকি উঠেছে। আপনি যদি 15 দিন পর্যন্ত যদি গার্ডে থাকেন, আপনি শেয়ারের এই প্রাইসটা ভবিষ্যতে বাড়বে কি কমবে সেটা আপনি বুঝতে পারবেন। এবং প্রতি কোয়ার্টারে যে ইনফরমেশন গুলো আপনাদের দেওয়া হয়, আপনার মার্কেটকে অবজারভেশন রাখার সাথে সাথে কোম্পানিটাকে অবজারভেশন রাখতে হবে। কারণ শেয়ার কেন মানে আপনি কোম্পানির মালিক হওয়া। এত এই যে কোম্পানির মালিক হলেন, কোম্পানির ডাইরেক্টর সাহেবরা যে কাজ করছেন আপনাকে কিন্তু ওয়াচের মধ্যে রাখতে হবে এবং সেটা ইনফরমেশনের মধ্যেই প্রকাশিত হবে। তাহলে আপনারা যদি আপনার ইনভেস্টমেন্টকে পছন্দ করেন, ভালোবাসেন, অনেক কষ্টের টাকা ইনভেস্টমেন্ট করেছেন, এই জন্য আপনারা যদি প্রতি রাত যদি আধা ঘন্টা যদি আপনি কি করেন, মানে আপনারা রাখেন, প্রতি 3 মাস অন্তর কোম্পানিকে যদি ওয়াচে রাখেন, তাহলে আপনি নিশ্চিতভাবে আপনি লস করবেন না। আমার ভাই একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, প্রাইস কিন্তু 4 ধরনের প্রাইস আছে ভাই। হাই প্রাইস, লো প্রাইস, ওপেনিং এন্ড ক্লোজিং। আপনি স্টক মার্কেট সকালে এসেই বেঁধে দেয় চাকা, শেয়ারের দাম মিনিমাম এবং ম্যাক্সিমাম হাই এবং লো কত হবে। একটা শেয়ারের দাম কিন্তু একদিনে পড়ে না, ধীরে ধীরে পড়ে। এবং যখন আপনি রাইটলি উনি বলেছেন যে প্রথম ধাক্কায় যদি মনে করেন যে প্রাইস আরো পড়তে পারে, সেটার অতীত ইতিহাস যদি আপনি দেখেন, তাহলে আপনি বেটার ওই শেয়ারটা বিক্রি করা। কারণ আরেকবার পড়লে আরেকবার লস হবে, তার সাথে বিক্রি করাটাই বেটার। তবে একসাথে 5%, 10% ওইভাবে নয়। আপনি মনে করেন 100টা শেয়ার আছে, প্রথম ধাক্কায় আপনি 20% বিক্রি করেন, 100% বিক্রি করেন না। কারণ তাহলে আপনি হয়তো পরে বেড়েও যেতে পারে, কমেও যেতে পারে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, প্রাইস আপনি কি মনে করেন যে শেয়ারের দাম সবসময় বাড়বে বা কমবে? বাড়লেও ভালো, কমলেও ভালো, নাকি না ভাই? যিনি কিনতে গেছেন উনি মন ভালো হয়ে যায় যদি শেয়ারের দাম কমে, আর যিনি বিক্রি করতে গেছেন উনার শেয়ারের দাম বাড়লে ওনার মন ভালো হয়ে যায়। তাহলে ভাই আল্লাহ তো দুইজনকে একসাথে খুশি করতে পারবেন না। শেয়ারের মার্কেট পড়তেও পারে আবার বাড়তেও পারে, আপনাকে মেন্টালি রেডি থাকতে হবে। শেয়ারের দাম যে বাড়ে, এই যে ফ্রি ফ্লোট শেয়ারের দাম আমরা যারা মাস্টারি করি, ছাত্রদেরকে পড়াই, 3 কারণে শেয়ারের দাম বাড়ে। নাম্বার 1 হচ্ছে ভাই, এই যে আপনি স্কোয়ার ফার্মা বললেন বাসরের নাম ধরতে নাই, তারপর আমি ধরে ফেলেছি কারণ ইথিক্যালের বাইরে কোনো কোম্পানির নাম ধরা। এই কোম্পানির শেয়ারকে আমি দেখেছি, আইসিবি প্রথম ফান্ডের নাম দেখেছি, যারা কিনেছে তারা প্রচুর শেয়ার নিজেদের মধ্যে রেখে দিয়েছে। তাদের কনফিডেন্স হচ্ছে কি এই কোম্পানিগুলো, এই ফান্ডটা অত্যন্ত ভালো, আমি এই কোম্পানি ছাড়বো না। না ছাড়া মানে বাজারে শেয়ারের প্রবাহটা, সাপ্লাইটা কমে যাওয়া এবং শেয়ারের দাম অটোমেটিক্যালি বাড়তে থাকে। কেন তারা শেয়ারটা ছাড়ছে না? কারণ ওই শেয়ারের প্রতি, ওই কোম্পানির প্রতি কনফিডেন্স লেভেল ভেরি হাই। আর এই যে আর্নিংসটা 3টা কোয়ার্টারে যে 3বার আর্নিংস প্রচারিত হয়, 4বার ফাইনালি প্রচারিত হয়, এই আর্নিংস গুলো যদি বাড়ে তাহলে শেয়ারের দাম বাড়ে। আর থার্ড টাইম বাড়ে কেন বাড়ে? একবার হচ্ছে আপনার কনফিডেন্স লেভেলটা হাই, সাপ্লাই অফ সিকিউরিটি কম,
ডিমান্ড বেশি, প্রাইস বাড়বে। আর্নিংস যদি 2 টাকা, 4 টাকা, 6 টাকা, 10 টাকা এইভাবে যদি বাড়তে থাকে, ইভেন 8 আনা করেও যদি বাড়তে থাকে, তাহলে শেয়ারের দাম বাড়বে। আরেকটা হচ্ছে কি, যেহেতু কনফিডেন্স লেভেল হাই, আর্নিংস বাড়ছে, আরেকবার বাড়বে স্পেকুলেটিভ মানে প্রাইসে বাইং এর কারণে আবার বাড়তে থাকে। 3টা কারণে শেয়ারের দাম বাড়ে। এটা থিওরিটিক্যাল না, এটা অত্যন্ত প্র্যাকটিক্যাল, আপনারা দেখে থাকবেন। এই জন্য আপনারা এদিকেও নজর রাখবেন, রিস্কের প্রতি নজর রাখবেন। আমি সর্বশেষে একটা কথা বলে শেষ করতে চাই আমার পক্ষ থেকে। আমি আপনাদেরকে এই জায়গায় দাঁড়িয়ে একটা নিশ্চিত গ্যারান্টি দিতে চাই, আপনারা যদি ফান্ডামেন্টাল ইনভেস্টর হন, আপনাদের 4টা ইনফরমেশন আপনারা দেখবেন। একটা হচ্ছে বাই আর্নিংস, আপনি বাড়ছে কি বাড়ছে না। গ্রোথ, 4টা গ্রোথের কথা বলেছি, 4টা আয়ের কথা বলেছি আমার আলোচনায়। গ্রোথ ইন সেলস, গ্রোথ ইন আর্নিংস, গ্রোথ ইন ক্যাপিটাল, গ্রোথ ইন অ্যাসেট। মানে কি, আপনি বাড়লেই মনে করবেন যে পজিটিভ গ্রোথ, কমলে নেগেটিভ গ্রোথ। আর হচ্ছে ভ্যালিউ, যেটাকে আমরা বলি নেট অ্যাসেট ভ্যালু, সবাই জানেন নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার। এটার সাথে আপনি সবসময় মার্কেট প্রাইসের শেয়ারের সাথে তুলনা করবেন। আর হচ্ছে গ্রোথ এর রিজনেবল প্রাইস, একটা হচ্ছে ভাই রিটার্ন অন ইকুইটির গ্রোথ, আরটা হচ্ছে ভাই প্রাইস আর্নিং রেশিওর গ্রোথ। এই দুটো গ্রোথ কম্পেয়ার করবেন। রিটার্ন অন ইকুইটির গ্রোথ যদি হায়ার হয়, আপনি বাই করতে পারবেন। অর্থাৎ একটা কোয়ালিটি স্ক্রিপ্টের এই 4টা জিনিস আমি গ্যারান্টি সহকারে বলতে চাই, আপনারা যদি এই 4টা ইন্ডিকেটর দিয়ে যদি সিকিউরিটি সিলেক্ট করেন, ইদার ফর ইনভেস্টমেন্ট অর ফর সেল, দুইটাই যেটাই করেন না কেন, আপনারা লুজ করবেন, সেই লুজিং এর পরিমাণ হবে মিনিমাম যদি এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে শেয়ার, তবে লাভ বেশি হবে না, তবে লাভ হবে মোর দ্যান ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটি যদি করেন। আমার বিশ্বাস আপনারা যদি এই রিস্ক, এই প্যারামিটার গুলো যদি দেখে ধীরে ধীরে যদি ইনভেস্টমেন্ট করেন, ইনশাল্লাহ আপনার শেয়ার মার্কেটও ভালনারেবল হবে না, শেয়ার মার্কেট সাস্টেইন করবে, আপনারা সাস্টেইন করবেন, বাংলাদেশ ইকোনমি সাস্টেইন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ওনার জন্য আবার একটা হাততালি। তো আমরা এখানেই প্রোগ্রাম সমাপ্ত করছি। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এত কষ্টের মধ্যে এসেছেন, বৃষ্টির মধ্যে এসেছেন। আমাদের অতিথিদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করা আছে, প্লিজ লাঞ্চ